পয়েন্ট অফ ক্লারিফিকেশন। একটা জিনিস পরিষ্কার যে রাজ্যের সরকারি কর্মচারী এবং যারা পেনশনার্স রয়েছেন, ফোর্থ পে কমিশনের পর আর কোনো পে কমিশন এই রাজ্যে অন্তত গঠিত হয়নি। সেটা বাম আমলেও হয়নি, এখন বিজেপি সরকার আমলেও হয়নি। আপনি আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে কর্মচারী, শিক্ষক কর্মচারী, পেনশনারদের আশ্বস্ত করেছেন যে কোনো প্রশাসনিক কোনো কমিটি না হবে না, পে কমিশনের জন্য ব্যবস্থাপনা উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন। কারণ এই রাজ্যের সরকারি কর্মচারীরা বারংবার ধোঁকা খেয়ে আসছে। সেভেন্থ পে কমিশন গঠন করার প্রতিশ্রুতি দিয়েও সেটা রক্ষা আপনারা করেননি এবং আপনারাই এক্সপার্ট কমিটি নামে একটা প্রশাসনিক একটা কমিটি আপনারা গঠন করেছিলেন এই সরকার। আপনি ফিটমেন্ট ফ্যাক্টরের কথা বলেছেন, আমাদের হাইয়েস্টটা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টরের যে এক্সপার্ট কমিটির সুপারিশ মোতাবেক সেন্ট্রাল গভর্নমেন্টের লোয়েস্ট, আমাদের এটা হাইয়েস্ট। এতে দারুণভাবে আমাদের সরকারি পেনশনার, সরকারি কর্মচারীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2.57 সেন্ট্রাল গভর্নমেন্ট, ইফ আই এম নট মিস্টেকেন 2.83 প্রবাবলি ফিটমেন্ট ফ্যাক্টর ধার্য করেছিল। আর ওই যারা গ্রুপ ডি এরা 2.57ও পায়নি, 2.23 সামথিং অফ দিস সর্ট ওরা পেয়েছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের লোয়েস্ট হচ্ছে আমাদের সরকারি কর্মচারীদের এরা যে হাইয়েস্ট। ইজ ইট নট এ ডিপ্রাইভেশন? আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে একই বাজার থেকে জিনিসপত্র কিনছে, আমাদের যে সরকারি কর্মচারী সেম পোস্টে রয়েছে তারাও একই বাজার থেকে জিনিস কিনছে, দে আর গেটিং a more handsome pay scale than that of our সরকারি কর্মচারী। Why this deprivation? একটা স্টেটের মধ্যে একই র্যাঙ্কের কর্মচারীদের এই বৈষম্যটা কেন হবে? এক। 2 নম্বর হচ্ছে রেগুলার যারা অস্থায়ী কর্মচারী তারা তো কোনো লাভবান হচ্ছে না। এই যে আপনারা পে রিভিউ কমিটি, এক্সপার্ট কমিটি, এই যে জিনিসগুলো করছেন আপনারা, who will think of them? আমরা বারংবার এখানে বলছি প্লিজ টেক ইনটু কনসিডারেশন জিনিসপত্রের দাম যে হারে হু হু করে বেড়ে যাচ্ছে, কিভাবে একটি জীবিকা অর্জন করে। এমন অ্যাসেম্বলির মধ্যে আমি কাজ করে 6,000-7,000 টাকা বেতন পায় আউটসোর্সিং এর মাধ্যমে। কে সাস্টেন করতে পারবে? এবং প্রত্যেকটি অফিসে লোক নিয়োগের ক্ষেত্রে আউটসোর্সিং হাতে দিয়ে সরকার তো দিচ্ছে এদেরকে, ইফ আই এম নট মিস্টেকেন ইন সাম কেসেস 16,000-17,000-18,000 টাকা করে দিচ্ছে, কিন্তু কর্মচারীটা কত পাচ্ছে? 7,000-8,000। বাকিটা সার্ভিস চার্জ হিসেবে ওই এজেন্সিটা কেটে নিচ্ছে। তো ইউ আর দ্য গভর্নমেন্ট, ইউ আর ডিপ্রাইভিং ইউর ওন সিটিজেন or your own people, those who have voted for you in power. এটা কিরকম? আমি কেন এই আউটসোর্সিং এজেন্সি পেটুয়াদের আমি পেট ভরাচ্ছি? কেন কাটমানি খাওয়ার একটা সুযোগ করে দিচ্ছি? এই জিনিসগুলো অস্থায়ী কর্মচারীদের, মাননীয় ফিনান্স মিনিস্টার, ইউ আর অলসো ওয়ান অফ দ্য মিনিস্টার when I shared, যখন এই যে 10 বছর পর যে রেগুলার করার যে সার্কুলারটা উইথড্র হয়ে গেছিল, এই বলে যে ফার্দার পুনরায় এদেরকে রেগুলারাইজ করার একটা ভালো একটা কিছু নিয়ে আসবেন, উই আর ওয়েটিং ফর দ্যাট। আজ অপেক্ষায় এই সরকার আসার পর একজন কর্মচারী রেগুলার হলো না, একজন কর্মচারীকে রেগুলার করতে পারলেন না।
ওয়াই? আপনারা তো বলেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনাদের ভিশন ডকুমেন্টে ছিল যে অস্থায়ী কোন শব্দ থাকবে না, এভরিবডি উইল বি রেগুলারাইজড। কোথায় সে প্রতিশ্রুতি? মাননীয় ফিনান্স মিনিস্টার, এই তিনটে ব্যাপার যে নাম্বার ওয়ান ফিটমেন্ট ফ্যাক্টর, যেটা যে ডিপ্রাইভেশন আপনারা করেছেন, সেটা যেন এইড পে কমিশন সেন্ট্রালের যে ফিটমেন্ট ফ্যাক্টরটা ধার্য করবে, সেই ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে আপনারা এক পার হয়ে তাদেরকে সেই পে স্ট্রাকচার আমরা দেবেন কিনা, এটা মাথা আপনারা রাখতে হবে। একটা দৃষ্টিভঙ্গি তো আপনাদের, পে কমিশন আপনারা করবেন আশ্বস্ত করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। At least you have stated in the house that there will be no administrative committee. I thank you in this government for that. কিন্তু keep your promise. কিন্তু আপনার যে এই যে অর্থ কমিশন আসে, অর্থ কমিশন থেকে তো আমরা বিরোধী শাসক গোষ্ঠী, আমরা সবাই আমরা বলি যে আমাদেরকে আরো বেশি অর্থ দাও, প্ল্যান নন প্ল্যান খাতে কমিটি এক্সপেন্ডিচার সঠিকভাবে খরচা করে। আমরা আগেও বলেছি, আপনারা তো কমিটি করতে পারেন এক্সপেন্ডিচার কমিটি না করার প্রেক্ষিতে একটা ডিপ্রাইভেশন কর্মচারীরা পেনশনের দারুণভাবে ক্ষতিগ্রস্ত। কাজে আমার অনুরোধ থাকবে, এই বিষয়বস্তুগুলো আপনারা নিয়ে আগামী দিন রাজ্য সরকারি কর্মচারীদের যে নানা দিক দিয়ে যে প্রবলেম গুলো আছে, ডিএ এত সংখ্যক ডিএ এখনো বোধহয় ইফ আই নট রং 19% ডিএ আউটস্ট্যান্ডিং, কবে মিটিগেট করবেন? প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে বড় পাত্র নিয়ে দিল্লি যাওয়ার জন্য, ছোট পাত্র মতলাও, বড় পাত্র নিয়ে আমার কাছে যাবে, ভরে দেব। তো কেন আসাম গভর্নমেন্ট কিভাবে দিতে পারছে? আপনারা তো ডাবল ইঞ্জিন সরকার আসামে, আসাম সরকার পারলে আমার ত্রিপুরা সরকার কেন পারবে না? বলুন না। তো এই পয়েন্ট অফ ক্লারিফিকেশন আমার এই কটাই বিষয়বস্তু। আর অনেস্টলি স্পিকিং, মানে গুড মুভ বাই ইউ যে আজকে আপনি রিপ্লাইটা আজকে দিয়ে দিয়েছেন। ইটস এ ভেরি গুড মুভ ফর ইউ। যাই হোক, এতটুকু আমি বললাম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সুদীপ রায় বর্মন বলেছেন, আমি একটু সাপ্লিমেন্ট করছি। আমিও ধন্যবাদ জানাচ্ছি যে ইনস্ট্যান্টলি মাননীয় অর্থমন্ত্রী রিয়াক্ট করেছেন এবং বলেছেন যে না, একটা কমিশন বা একটা হবে, এবং তার জন্য ইতিমধ্যেই তার মেম্বার কে হবেন এটা কিছু ঠিক হয়েছে, এবং চেয়ারম্যান কে হবেন এটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। ঠিক আছে, করতেই হবে এটা, যাতে সেরকম সাব্যস্ত এবং সব দিক থেকে যিনি এই ত্রিপুরার অবস্থা বুঝে এখানকার কর্মচারীদের এবং সবকিছুই করতে পারেন। তো সেই জায়গায় অনুরোধ করব, এটা ক্যাবিনেটকে ঠিক করতে হবে তার কমিশন, তার টার্মস অফ রেফারেন্স, যেটা মাননীয় সুদীপবাবু বলেছেন। এই যে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী রয়েছে, তাদের রেগুলারাইজেশন এবং টিল রেগুলারাইজেশন কিভাবে দে উইল বি রেমুনারেটেড। তার সাথে দেখেছি বিগত কয়েক বছরে এই সেকেন্ড টার্মে আপনাদের গভর্নমেন্টের সময়তে যখন ডিএ হাইক হয়েছে, পুরোটা দিতে পারেননি, সেখানে এই যে এই স্কিম ওয়ার্কার, ফিক্সড পে কর্মচারী, ডিআরডব্লিউ, অতীতে যখন ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হোক বা যাই হোক, অতীতের গভর্নমেন্টগুলো তারা যখনই এরকম পেনশনার্স এবং রেগুলার কর্মচারীদের কিছু দিয়েছেন, এবং সাইমালটেনিয়াসলি ডিআরডব্লিউ, কন্টিনজেন্সি, পার্ট টাইম ওয়ার্কার, তার সাথে স্কিম ওয়ার্কার, তাদেরকেও দিয়ে গেছেন। এর সাথে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমে, যেমন ন্যাশনাল
হেলথ মিশন, রেগা, সর্বশিক্ষা অভিযান, তাদেরও হাইক হয়েছে। ইন এডিশন টু দি সেন্ট্রাল গভর্নমেন্ট ওই সমস্ত ক্ষেত্রে যত টাকা দেয় স্টেট, সেখানে কিছু কম্পেনসেট করেছে, অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে সর্বশিক্ষা অভিযান থেকে শুরু করে সব। কিন্তু বিগত দিনগুলোতে যে এই সমস্ত ক্ষেত্রেতে এগুলো তারা পায়নি, সুযোগ পায়নি। তো সেই জায়গায় যেহেতু গভর্নমেন্ট বিবেচনা করছে খুব তাড়াতাড়ি কমিশন করবেন, টার্মস অফ রেফারেন্সে এই ফিক্সড পে, কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, স্কিম ওয়ার্কার এবং এই যে ন্যাশনাল বিভিন্ন স্কিমে যারা আছেন তারাও আমাদের টোটাল যে ওয়ার্কফোর্সের একটা অঙ্গ, এদের বেলায় এই কনসিডারেশনটা আসবে কিনা। এবং অবশ্যই যেটা বলা হয়েছে, এখন ডাবল ইঞ্জিনের সরকার, মানে হাত পাতলি দিল্লি থেকে দেওয়ার জন্য দরাসে বসে আছে, তো স্বাভাবিক এখানে তো টাকার কমতি থাকার কথা নয়। তো সেই ক্ষেত্রেতে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের সাথে ত্রিপুরা স্টেটের কর্মচারীরা এটা এক পার হওয়া দরকার। অন্তত কমিশন বা যেটা হবে তাদের কাছে সেই রেফারেন্স, টার্মসের রেফারেন্স সেইভাবে দেওয়া হবে কিনা নিশ্চিত। এটা হলে পরে কমিশনও স্বাধীনভাবে একদম সাহসিকতার সাথে তাদের রেকমেন্ডেশন দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করবে না। এটাই হলো, এটা মাননীয় অর্থমন্ত্রী এটা বিবেচনা করবেন কিনা। একটু আমি একসঙ্গে দিয়ে দিই, ভালো হবে। স্যার, ধন্যবাদ অর্থমন্ত্রী মহোদয়কে, উনি আজকেই ওনার উত্তর দিয়ে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই সুদীপ বাবুকে, উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছেন। আমি একটা কথা বলতে চাই স্যার, যা দেখলাম পত্রপত্রিকায় যে খবর পেলাম, সেন্ট্রাল গভর্নমেন্ট পে কমিশন নিযুক্ত করেছেন, বলেছেন 2027 সালে রিপোর্ট দেওয়া হবে এবং এফেক্ট পরে দেওয়া হবে। আমাদের ত্রিপুরা রাজ্যে এখনো অষ্টম পে কমিশন গঠন হয় নাই। আমাদের একটা বিটার এক্সপিরিয়েন্স আছে স্যার, 7 পে কমিশন দেবে ওনারা দেবেন বলেছেন, অনলি ফিটমেন্ট ফ্যাক্টরে 0.32 দিয়েছে, বাকিটা দেন, বাকি অনেক কিছু পেরিফেরি সুযোগ সুবিধা আছে। আমার স্পেসিফিক পয়েন্ট অফ ক্লারিফিকেশন যে ত্রিপুরা রাজ্যে অনেকবার আমরা প্রশ্ন করেছি কতজন অনিয়মিত আছে, আমরা সদুত্তর পাইনি। প্লিজ আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন হলো, আপনারা কবে এই পে কমিশন গঠন করবেন জানি না। একমাত্র নিদর্শন আছে জোট সরকারের আমলে একমাত্র থার্ড পে কমিশন দিয়েছিল, এটা ইতিহাস, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আমি যেটা বলছি, পে কমিশন গঠন করবেন, আপনি বলেছেন করবেন, আমরা বিশ্বাস করে যাচ্ছি, কিন্তু এটা কবে ম্যাটেরিয়ালাইজ হবে এটা কোনো 2 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে। আমি বলছি ইন দ্য মিন টাইম যারা অনিয়মিত আছে এবং তাদের নিয়মিতকরণ এবং যারা কর্মচারী আছেন তাদের যে বকেয়া ডিএটা আছে, এই পে কমিশনের রিপোর্ট বেরোনোর সাপেক্ষে 19% দিয়ে ওদেরকে রেগুলাইজ করার ব্যবস্থা করবেন কিনা। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী সাহেব। মাননীয় স্পিকার মহোদয়, সুদীপবাবু যে এখানে রেফারেন্স পিরিয়ডে এনেছেন, মূলত যে বেতন বৈষম্যের কথা বলেছেন, যে অষ্টম পে কমিশন আমরা গঠন করি। এর আগেও আমাকে যখন এই সভাতেই আমাদের প্রশ্ন এসেছিল আমরা করব কিনা, আমরা বারবার বলেছি যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে অষ্টম পে কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা ফলো আপ করতে হবে। স্বাভাবিকভাবেই সেটা কমিশন গঠন করেছে। আজকের এই জায়গাতে আমিও স্পষ্টভাবে বলেছি যে আমাদেরও সরকার পে কমিশন গঠন করার জন্য অনেক দূর আমরা এগিয়েছি, এটা ঠিকই বলেছেন। আমি মাননীয় বিরোধী নেতা যে ঠিকই আছে, কমিটি করতে গেলে একটা সেই ধরনের অভিজ্ঞ ব্যক্তিদেরকে দিয়ে করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সে ব্যাপারে সেটা উনি দেখছেন এবং এর মানে যে আমরা অলরেডি ফাইনাল করেছি। কারণ আমাদের এভাবে কমিটি করতে হবে যে কমিটির মাধ্যমে টোটাল রাজ্যের
আমাদের সমস্যা যেগুলো বারবার আপনারা বলেছেন বা সুদীপ বাবু বলেছেন, যে এই জিনিসগুলো আমরা কমিশনের কাছে অবশ্যই আমরা তুলব, আমরা রাখবো। এবং এই এড পে কমিশন গঠন করার মধ্যে এই যতগুলো ফ্যাক্টর আছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি পে কমিশনের সুপারিশে ওদের মতামত আসবে। তো এখানে ডিফারেন্স আছে, এটা স্বাভাবিক কথা, এটা আমাদের তোমরা যে 19% আপনার দিয়ে আমাদের ডিফারেন্স আছে, আর বারবারই আমরা চেষ্টা করেছি সরকার, আবার যখনই আমরা এটা করেছি তখনই আবার সেন্ট্রাল গভর্নমেন্ট করাতে সেখানে ডিফারেন্সটা যেভাবে আমরা কমানোর চেষ্টা করেছি সেটা আবার হয়তো সেই কমেছে অনেক, কিন্তু তারপর ডিফারেন্সটা রয়ে গেছে, এটা আমরা স্বীকার উপলব্ধি করি। এর মানে যে কর্মচারীদের জন্য সরকারের কোনো ভাবনা নেই, কারণ কর্মচারীদের নিয়মিতকরণের এগুলো যদি আমরা পিছনে, আমি এটা যাচ্ছি না ডিটেলসে, সেটা বললে অনেক ইতিহাস সামনে আছে। যেমন এই জায়গাতে বলবো না যে ফিক্সড পে বলেছেন সুদীপ বাবু, তো ফিক্সড পে শুরুয়াত হয়েছে এবং কোর্টে ঠিকই আছে। আমি এই জায়গাতে এটাকে বিশদভাবে ব্যাখ্যার দরকার নেই যে এই ফিক্সড পে আমরা যখনই হচ্ছে আমরা করে দিচ্ছি, যেটা শুরু হয়েছে আপনারা করেছেন বামপন্থী সরকারের সময়, আমরা করছি। প্রশ্ন হচ্ছে যেভাবে মাননীয় আদালতের রায় হয়েছে, ভাবুন তো একবার যে 2001 সাল থেকে শুরু করে টোটাল আপনাকে সেটাকে ওই তাদের স্কেলে দিতে হবে, নাম্বার 1। এবং এটা নয় শুধু 9% ইন্টারেস্ট সঙ্গে সঙ্গে দিতে হবে। এখানে রাজ্যের সমস্ত আমরা এখানে আছি, আমরা সকলে মিলে, আপনারা রাজ্যেরই, এই রাজ্য সরকারের পক্ষে এই পিছনের বিগত দিনের এই যে কর্ম আমরা করে এসেছি আমরা সরকার, সেটা এই মুহূর্তে সবটা করা সম্ভব কিনা, আমি যেহেতু বক্তরা যদি এটা রিলেটেড নয় বলবো না, কিন্তু আমি বললাম এটা বলেই তো ক্ষমতা এসছেন। শুনেন মাননীয় বিরোধী নেতা, সমস্ত সমস্যা তো আপনারা শুরু করেছেন। আপনি আজকে বলছেন সব সমস্ত নিয়মিতকরণের কথা, যদি হিসাব করি এরকম বলেছি এই সভাতে, এবং আগামী সে সব গাছটা অবশ্যই সেগুলো তুলবো। কিন্তু আজকে যা যা করণীয় পরিষ্কার যেটা আবেদন রেখেছেন এড পে কমিশন সম্পর্কে, আমি এড পে কমিশনকে আমাদের টোটাল সমস্ত রাজ্যে যে সমস্ত সমস্যা পে কমিশন আমরা সাবমিট করবো, এটা আপনারা যেগুলো বলছেন এগুলো কোথাও পাই না। আমাদের সরকার সরকারি কর্মচারীদের আমরা না দিয়ে চলার জন্য, আপনারা যতই বলেন না কেন আপনি বলুন, কিন্তু আমাদের চেষ্টা আমাদের আছে, এটা বললে হয়ে যাবে আর সেটা ওদের কাছে পৌঁছে যাবেন সেটা নয়। চেষ্টা করছে, আমরা বলছি যে আমরা কেন্দ্রীয় সরকারের এড পে কমিশনকে ফলো আপ করে আমরা করবো, এটা বারবার বলা হয়েছে এই সভাতে, এবং সদস্য গোপাল বাবু নিয়ে বারবার তুলেছেন, উত্তর দেওয়া হয়েছে, সেম প্রশ্ন আবার আসলো, আমরা করবো বলছি। হ্যাঁ, এবং নতুন যুক্ত হয়েছে যে কমিটি আমরা কি পর্যায়ে শুরু করি, কমিটি আমাদের মোটামুটি চলছে চূড়ান্ত পর্যায়ে, এবং সেই কমিটি অবশ্যই একজন উপযুক্ত, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আছে, এবং সে উপযুক্ত ব্যক্তিকে দিতে হবে, যে জানতে হবে সেখানে দেবো। আপনাদের সমস্যাগুলো আছে যেগুলো বলেছেন তুলেছেন, সেগুলো আমাদের মাথায় আছে, আমরাও সেগুলোতে কভার হয়, সেগুলো নিয়ে আমাদের এই ভাবনাতে চলছে। নমস্কার, ধন্যবাদ। সেটা হচ্ছে আমরা আশ্বস্ত হলাম মাননীয় মন্ত্রীর বক্তব্যে যে এই ফিনান্স কমিশনের বোধহয় আর 3-4 মাস রয়েছে তার রিপোর্ট পেশ করার জন্য, that the state government of Tripura will adopt all the recommendations of the Central Aid Pay Commission. তাই তো? কেন্দ্রীয় সরকারের কর্মচারী বঞ্চিত করবেন আপনি বলছেন, সেন্ট্রাল এইড পে কমিশনের যা সুপারিশ সেটি রাজ্য সরকার গ্রহণ করে এইড পে কমিশন যেটা রাজ্য সরকার গঠন করবে রাজ্য সরকার কর্মচারীদের জন্য, সেগুলো অ্যাডপ্ট করার জন্য সরকারের দৃষ্টিভঙ্গি এটাই তো হবে, এটাই তো বলছেন আপনি। তাহলে আপনি যে আমরা তাহলে কি দাঁড়ালো, কি বলেছি, তাহলে কি দাঁড়ালো, তাহলে কি বলেছি বলুন। আপনার প্রশ্ন উত্তর তো দিয়েছিলাম, প্রশ্ন হচ্ছে যে কমিশনের কাছে আমরা সাবমিট করবো সমস্ত যা যা ফ্যাক্টর আশা করবো, তো কমিশন রিপোর্ট সুপারিশ করবে, কমিশন সেম কমিশন সুপারিশ তো এইড পে কমিশন, সেন্ট্রাল এইড পে কমিশন সুপারিশ করবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। হোয়াট উই ওয়ান্ট যে whether the
state government will adhere or adopt all the recommendations by the Central Aid Pay Commission. তাহলে তো আপনি এখন বলে আমরা করে তার কমিশন দরকার কি আছে? Commission করুন। কমিশন পরিষ্কার যা সিস্টেম বৈষম্য যেন না থাকে। আমরা এটা করবো, এই মুহূর্তে আপনি যেভাবে চাইছেন সেভাবে উত্তরে সরকার দেবে না। ঠিক আছে, আমরা বারবার বলছি কমিশনের আমরা গঠন করছি, কমিশন রিপার্স হবে সেটা, এটাকে বললে তো হবে না যে এই মুহূর্তে আপনাকে দিয়ে দেবে। না না, ওটা হিসাবপত্রের ব্যাপার আছে, যেমন উনি বলেছেন অবশ্যই সবটা ফ্যাক্টর যা আছে আমরা দেবো। এটা নয় যে এক্ষুনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বলে দিতে হবে যে আমি কমিশনের রিপোর্ট না দিয়ে এক্ষুনি তার পেমেন্ট করে দেবো, সেটা হতে পারে না। যেটা আছে সিস্টেম মতো ডেপুটি স্পিকার মহোদয় যেটা বলার কথা বলেছে এবং ওনাদের বক্তব্য ওনারা এরপর নতুন করে কিছু বলতে পারে সেটা এখানে কোনো বক্তব্য। ঠিক আছে মাননীয় মন্ত্রী, ঠিক আছে মাননীয় সদস্য, দ্বিতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। গত 22 আগস্ট 2026 দৈনিক ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত প্রতিশ্রুতি পূরণের দাবি 4 সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় 72 ঘন্টার চাকা বন্ধের হুঁশিয়ারি প্রাক্তন জঙ্গিদের শীর্ষক সংবাদ প্রসঙ্গে আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটি বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 31 অগস্ট আমি তার উত্তর দেব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তৃতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রীমতী অন্তরা সরকার দেব। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। নাই? মাননীয় সদস্যের নোটিশের বিষয়বস্তু হল আগরতলা, খোয়াই, কমলপুর, কৈলাসহর জাতীয় সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পূর্ণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে। If the member is absent, উত্থাপিত করার যদি না থাকে এটা ফলস থ্রো হয়ে যায়। এক, however, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের খোয়াই ইয়েটা ওনার রেফারেন্স ঠিক আছে, আছে। তাহলে ওনারটা আপনি অ্যাডপ্ট করতে পারেন। না না না, বলছি এক মিনিট। এটা আমি মাননীয় মন্ত্রী সাহেব কি বলে তারপরে ডিসিশন হবে। ন্যাচার কলচে যেতেই পারে, মাননীয় সদস্য তো আছেন, সদস্য আছেন। আমি পিডব্লিউডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। হ্যাঁ, বলছেন না। কেউ কি দেবে? একই জিনিস, কোনো একই জিনিস। ঠিক আছে, তাহলে এটা হ্যাঁ আরে মাননীয় অধ্যক্ষ মহোদয় এটাকে অ্যাকসেপ্ট করেছেন। যদি সেম ম্যাটার হয়, আমি জানি না, কিন্তু সেম ম্যাটার যদি হয় আমরা ব্র্যাকেট করতে পারি। সেম ম্যাটার হলে সেম ম্যাটার না হলে হবে না। এটা দেখে নিন আপনি পড়েন। ওই তো আইসা গেছে। ঠিক আছে, এক মিনিট। মাননীয় মেম্বার, মাননীয় সদস্য উনি এসে, আমি আবার বলছি একটু বসেন। মাননীয় সদস্য, আমি আবার বলছি তৃতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রীমতী অন্তরা সরকার দেব। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। হ্যাঁ, বলেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগরতলা খোয়াই কমলপুর কৈলাসহর জাতীয় সড়ক নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি পিডব্লিউডি দপ্তরের দায়িত্ব বলেন আপনারটা বলেন। ঠিক আছে, এক করে বলেন না। আমার বিষয়টা হচ্ছে আমি যেটা জমা দিয়েছি আমি বলছি। এক হইলে বলেন।
14 জুলাই 2026 ইং স্যান্দন পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত জল কাদায় একাকার জাতীয় সড়ক খোয়াই আগরতলা পথে চরম ভোগান্তি শীর্ষক সংবাদ সম্পর্কে। ঠিক আছে, একই আমি পিডাব্লিউডি দপ্তরের স্পেসিফিক ওইটা না, আপনি আমি- কোন রাস্তার কথা বলছেন? একটা রেফারেন্স তো রেফারেন্স ওইটা যদি আরেকটা হয় তাহলে মাননীয় মন্ত্রী দুইটাই কালেকশন করতে পারিব। এই জন্য বলছে সেম একই রাস্তাই তো। এটা সেই জন্য বললেন ওই রাস্তায় শুধু আমি তাহলে তো প্যাকেট করুন। এটা শুনেছি, আমি মাননীয় অন্তরাদেব রায়ের তো বক্তব্যটা আমি ওনার না। প্রশ্নের উত্তরই তো আমি বলবো। অন্তরাদেব সরকার ব্র্যাকেট ওনার নাম রাখতে পারেন, সেম ইস্যু। সেম ইস্যু, সেটাই রাখতে তো পারেন, বিনা সেটাই তো অসুবিধা নেই। এইটারই তো ওনাকে বললাম। আমি পিডাব্লিউডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটাই অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি রেফারেন্স পিরিয়ড নোটিশটা যে আছে দুটোই আমি 31শে অগস্ট আমি উত্তর দেব। কারণ রেফারেন্সের উত্তরটাই আপনার উত্তর। আপনি রেফারেন্স পরে আগে সিস্টেমে আইনি একটু বলুন, যেটা আছে এটা নিয়ে আগে শেষ করি। দৃষ্টি আকর্ষণীয় নোটিশ এখন আমরা মাননীয় সদস্য এটা পরে আবার দেবেন, আবার আসবার একদিন। আজকের টাস্কে শেষ করি, আজকের টাস্কে প্লিজ বসেন সিনিয়র সদস্য, সিনিয়র আপনি আমাদের সিনিয়র, আপনি ডিজেলাও করবেন, সেটা হয় না স্যার। না আমি তো সিস্টেমের বাইরে তো আমার দ্বারা করি। আমি কি আমরা সিস্টেমের যেটা- বাইরে দিয়েছি? আরে আপনার এটা আসেনি, আবার দেবেন আবার আসবে। এটা তো আপনি আমি তো আপনাকে আপনাদের তো ডিক্টেরিয়াল অ্যাটিটিউড আছে। প্লিজ বসেন, এটা না এরকম আনপার্লামেন্টারি কথাবার্তা এরকম ভাবে বললে তার মানে আপনি এখানে বসে এরকম না। ডিক্টেটরশিপ না আচ্ছা, আপনার রেফারেন্স আসেনি, আপনি আপনারটা আমি কি করে তুলবো? আরে এটা কি ওই কথা যদি দাঁড়াতে হয় তাহলে তো মুশকিল রে ভাই। একটু প্লিজ মাননীয় সদস্য সিনিয়র, এই কথাটা এক্সপ্যান্ড করুন। না আপনি আমি প্রেশার দিচ্ছেন না। পার্লামেন্টারি বলেছি। না আপনি এটা এক্সপ্যান্ড করুন স্যার। এই আনপার্লামেন্টারি বলছে, রেকর্ড হয়েছে না, উনি বলেছেন আমি আনপার্লামেন্টারি। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ আমি মাননীয় সদস্যদের নিকট থেকে ডিক্লেয়ার বলতে পারেন স্পিকার? তিনটি কেন এসব করেন? আকর্ষণীয় নোটিশ পেয়েছি। আপনি তো সবসময় স্পিকারদেরকে আঙুল তুলে কথা বলেন, আমরা তো এগুলি নিয়ে কথা বলি না। আপনি সবসময় নিজে ইয়ে করান। আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি বসেন, আপনি বসেন না। ঠিক আছে বসেন প্লিজ, ধন্যবাদ। দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি পেয়েছি। নোটিশগুলির গুরুত্ব অনুধাবন করে উত্থাপনের সম্মতি দিয়েছি। প্রথম নোটিশটি যুগ্মভাবে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ ও শ্রী রামু দাস। নোটিশটির বিষয়বস্তু হল গ্রাম পাহাড়ের সর্বত্র পরিশ্রুত পানীয় জল পরিষেবা সুনিশ্চিত করা সম্পর্কে উনার আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সবাই উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি পিডাব্লিউডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 31শে আগস্ট আমি তার বিবৃতি দেব। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। নোটিশটির বিষয়বস্তুটি হল অমরপুর নগর পঞ্চায়েত ও তৎসংলগ্ন বিভিন্ন পঞ্চায়েতের এলাকায় বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে একটি আধুনিক পৃষ্ঠস্থ জল শোধনাগার
স্থাপন সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি পিডব্লিউডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 31শে আগস্ট তার উত্তরটা দেব। তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। নোটিশটির বিষয়বস্তুটি হল নন্দনগর এলাকার সংলগ্ন ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের নোটিশটির সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামীকাল অর্থাৎ 28শে আগস্ট আমি তার উত্তর দেব। Laying of papers on the tables of the house. Now the business before the house is laying a copy is D02 notification issued under the Tripura State Goods and Service Tax Act 2017, Tripura Act number 9 of 2017. During রেফারেন্স কলিং এর পর একটু সুযোগ দিবেন। আমি যখন দাঁড়াইছিলাম তখন আপনি আমাকে বলছিলেন যে রেফারেন্স আর কলিং অ্যাটেনশন পরে এটা হয়ে যাক, আপনি সুযোগ দেবেন। কি কিছু বলবেন? 1 মিনিটের মধ্যে আমি শেষ বলেন, আগে বলতেন। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আপনার মাধ্যমে লিডার অফ দ্য হাউস, লিডার অফ দ্য অপোজিশন এবং অল মেম্বার্সের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই জানি and sympathetic towards a little baby child named Manusri Chaudhary. উনি ওর বাচ্চা মেয়েটি একটা কঠিন রোগে আক্রান্ত, সবাই জানেন, ব্যয়বহুল চিকিৎসা, কোটি কোটি টাকার খরচা। আমি আজকের এই জায়গা থেকে ধন্যবাদ জানাবো রাজ্যবাসীকে যারা এগিয়ে এসছেন, তাকে বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন টু দ্য বেস্ট অফ দেয়ার এবিলিটি। আমাদের এখানে এই হাউসের মধ্যে এরকম সভ্যবৃন্দরা রয়েছেন যারা এগিয়ে এসছেন। আপনি আমার চেয়ারে যিনি আজকে এখানে বসে আছেন, আপনি সাহায্য করেছেন, 3 জন মন্ত্রী সাহায্য করেছেন, মোট আমাদের জনপ্রতিনিধি মন্ত্রী সহ প্রায় 12 জন যথাসাধ্য সাহায্য করেছে। এবং কালকে আমার নামটা বলতেই হয়, একজন মাননীয় সদস্য পিনাকি দাস চৌধুরী, সে তো নিজের তরফ থেকে দিয়েছেই, তারপর কালকে কল্যাণপুর বাজারে ক্রাউড ফান্ডিং প্রায় 9 লক্ষ টাকার মতো সে কালেকশন করে দিয়েছে। এছাড়াও মাননীয় মন্ত্রী রতন বাবু, সুশান্ত বাবু, সুশান্ত দেব থেকে শুরু করে নানা অনেকজন এখানে দিয়েছেন। এলওপিও খানিকটা দিয়েছেন, আমিও যতটুকু সাধ্য পেরেছি। কিন্তু আমাদের মধ্যে অনেক রয়েছেন যারা এখন অব্দি রেসপন্স করেন নাই। আমরা আশ্বস্ত হয়েছিলাম, একটু ঢিলে পড়ে গেছিল এই জিনিসটা যখন মাননীয় মুখ্যমন্ত্রী টেক আপ করেছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট টেক আপ করেছিলেন। এই আমরা আশ্বস্ত হয়েছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মেম্বার অফ পার্লামেন্টের ছবিও দেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নিউজ বড় বড় খবরের কাগজে দেখেছি, উনি টেক আপ করেছেন। স্বাভাবিকভাবেই মানুষ দেওয়া হাত, মানে সাহায্যের হাত, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট দায়িত্ব নিচ্ছে, হবে কিছু একটা। কিন্তু আজকের তারিখ অব্দি achievement is a big zero so far what we expected out of central government. কোনো রেসপন্স পাইনি। বাচ্চাটা এখনো এইমসে, কালকেও আমরা দেখেছি ফেসবুক লাইভে আমরা দেখেছি, এইমসের বাইরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করতে আমরা দেখেছি। তো আমার অনুরোধ থাকবে
মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সো নিয়ার ইয়েট সো ফার। আমরা ও বোধহয় এখনো প্রায় 4,30,00,000 টাকার শর্টেজ রয়েছে। আজকে সকালবেলা খবর 4,30,00,000 টাকার শর্টেজ এখনো রয়েছে। ডেজ লেফট 7 to 8 days লেফট, মানে এর মধ্যেই ইনজেকশনটা দিতে হবে। তো আমরা হেরে যাব সবাই। এটা একটা আমাদের স্টেটের লড়াই, স্টেটের মানুষের লড়াই। এটা একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ, এরকম বহু আছে। আমার অনুরোধ থাকবে, কে কোন জাতের, কে কোন ধর্মের, কে কোন রিলিজনের, এটা বিবেচনা না করে সবাইকে এগিয়ে আসার জন্য। I would like to appeal to all the members of the Pramotha also to stand beside her. To stand beside her. আমাদের ত্রিপুরামথার সুপ্রিয় বলেছিলেন, আশ্বস্ত করেছিলেন, বাস ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এখন অব্দি সেটা উনি করেন, হয়তো সময় পান নাই, হয়তোবা করবেন। তো আমার এপিল থাকবে ওয়ান্স এন্ড ফর অল দ্য মেম্বার্স অফ দ্য হাউস। আমার কাছে নাম আছে, আমি নামটা বললাম না, কে কত দিয়েছেন। জেনারেস হিসেবে অনেকেই দিয়েছেন, মাননীয় মন্ত্রী সুশান্ত বাবু, রতন বাবু, শুধু উনি নিজস্ব দেনই নেই, ওনার এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে সংগঠন আছে, এখান থেকে একটা বড় অ্যামাউন্ট উনি কালেকশন করে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। সুধাংশু বাবু দিয়েছেন, মাননীয় মন্ত্রী উনি দিয়েছেন। তো আমি অনুরোধ করবো বাকিদের সকলকে এগিয়ে আসার জন্য, লড়াই যেন আমরা হেরে না যাই। আর হাতেও খুব একটা সময় নেই, বন্ড ফন্ড সই করছে, এগ্রিমেন্ট সই করতে হয়, ওগুলো হচ্ছে, কিন্তু টাকা না দিলে তো নিউজিল্যান্ড থেকে ইনজেকশনটা আনতে হবে। তো আই অ্যাপিল টু দ্য লিডার অফ দ্য হাউস, আপনি চেষ্টা করেছেন, গভর্নমেন্টের সঙ্গে টেক আপ করেছেন, এটা আমরা জানি, কিন্তু হয়তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেরকম ভাবে রেসপন্ড করে না। আই ডোন্ট ব্লেম ইউ ফর দ্যাট, বাট can't my government of Tripura 4.4 crores and 30 lakhs of rupees or something of this, a shortage, can we mitigate that shortfall? আমার মনে হয় সরকারিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী একটু বিবেচনার মধ্যে আনবেন। আমরা যারা লেজিসলেচাররা আছি, জনপ্রতিনিধিরা আছে, আরো কিভাবে কি করা যায়, যারা দেননি কিভাবে কি করা যায়, রতনবাবু দিয়েছেন, সরি আপনার নামটা আমি বলতে ভুলে গেছি, তো আরো কিভাবে কি করা যায় সেটা আপনি করবেন। ভগবান দাস সাহেবও দিয়েছেন। তো আই উইল অ্যাপিল টু অল অফ ইউ, যারা দেননি তারা যেন দেয়। আর মাননীয় মুখ্যমন্ত্রী, ইফ নিডেড আমাদের বেতন আমরা দিয়েছি, কে কত দিয়েছি জানা, এগেন উইল দরকার বলে দেবো। আমার বেতন থেকে দরকার বলে যারা যারা দেননি তাদের কেটে নেওয়া, যদি গিয়ে একটা সরকার আপনাকে দিলাম, অ্যাসেম্বলি তরফ থেকে আপনার হাতে দিল, প্রধানমন্ত্রী কেয়ার ফান্ড থেকে যদি রেসপন্সটা আসতো, আর আমার হতাম। যা অডিটের রিপোর্ট আমরা দেখলাম, প্রচুর টাকা তো আনস্পেন্ট রয়ে গেছে। তো why can't we, why the government of Tripura will not pick up with the central government? भाई तुम्हारा प्रधानमंत्री যে কেয়ার ফান্ড, वहां से पैसा दो, कुछ একটা করুন, বাচ্চাটাকে বাঁচান। এই একটা অনুরোধ। বিভিন্ন, যেমন মাননীয় এমপি বিপ্লব কুমার দেব উনি ইনিশিয়েটিভ নিয়েছেন, টাটা রিসার্চ ইনস্টিটিউট থেকে বোধহয় 20 lakhs-এর একটা ব্যবস্থাপনা উনি করবেন, আশ্বস্ত করেছেন। মাননীয় আরেক এমপি উনি নিজের তরফ থেকে 15,000 টাকা দিয়েছেন, প্লাস একবার গুয়াহাটি গেছিল, তার ভাড়া দিয়েছেন। এরকম করেছেন, অনেকেই করছেন। তো লেট আস কালেক্টিভলি একটু এফোর্ট দিলে 100%, ইটস এ চ্যালেঞ্জ ফর অল অফ আস। আমরা এত কাছে তবু কত দূরে, এটা যেন না হয়। এই জায়গাটা আমরা এসে বাচ্চাটাকে আবার যেন হাসি মুখে আমরা ফিরিয়ে আনতে পারি, চিকিৎসার মাধ্যমে, সঠিক চিকিৎসা, ইনজেকশন মাধ্যমে দিয়ে তার ব্যবস্থাপনা রাজ্য সরকার করবে, মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। সে বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী হতে আমাদের আস্থা আমরা আছে, একটা ইনিশিয়েটিভ উনি নেবেন, এই অনুরোধটুকু রাখছি মাননীয় ডেপুটি স্পিকার স্যার আপনার মাধ্যমে। During the period from 22/2026 to 31/07/2026 on the table of the House. স্টাফ রাখলাম, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে দিন। না, একটু বলুক না, আমি যে তখন বললাম
অনেক বিষয়ে তো বলেন, এই ব্যাপারটা চুপ করে থাকতে তো হবে না, না একটু বলুক না উনি। এই ব্যাপারটাকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলবেন ওনার মাননীয় সদস্যের বিষয়ে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিষয়টা আমরা সবাই জানি, সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের কেউ না কেউ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সবাই কিন্তু হেল্প করেছে, দিচ্ছে, কিন্তু অ্যামাউন্টটা এত বেশি যে কারণে আমি কেন্দ্রীয় সরকারের গোচরে এনেছি। আমি বারবার বহু জায়গায়, এবং ওদের ফ্যামিলি যারা আছে আমার সাথে কয়েকবার এসে দেখা করেছেন, ওরা যা চাইছিল সেইভাবে কিন্তু আমি চিঠিও দিয়েছি। আমি ইউনিয়ন হেলথ মিনিস্টারকে দিয়েছি, তাছাড়া যেমন টাটা কোম্পানি, টাটা ট্রাস্টের, তাদেরকেও উনি বলেছেন যে সিএসআর ফান্ড থেকে ওনারা দেবেন। বলছে আপনি যদি লিখে দিন তাহলেই হবে, সেটাও আমি পাঠিয়েছি। তো আমার মনে হয় তো যে অ্যামাউন্টটা এখন বাকি রয়েছে, তো আমরা কথা বলবো বসে, আমরা দেখি এটাকে কিভাবে কাভার করা যায়। এবং এই ধরনের যে পেশেন্ট, যখন দিল্লিতে আমি কথা বললাম, সারা ভারতবর্ষে প্রচুর, মানে এইরকম কিন্তু আজকে আমাদের ত্রিপুরাতে একজন, ত্রিপুরার মধ্যেও একজনের পরেও আপনি দেখবেন আরো অনেকজন অন্যান্য এরকম দুরারোগ্য রোগে তারা কিন্তু আসছে। অলরেডি আমি এখানে এই বিষয়ে আমি কথাও বলেছি, এই ধরনের পেশেন্টে, কারণ কম পয়সার না কিন্তু এটা বড় মাত্রা, কিভাবে এটা করা যায়। অলরেডি আমি কয়েকজনের সাথে কথা বলেছি, যেহেতু বিষয়টা এখানে আজকে বিধানসভার ফ্লোরে উঠেছে, তো আমরা আশা করি এটা মানবিকতার বিষয়টা সবাই মিলে দেখে আমরা কথা বলবো বসে, আউট অফ দ্য হাউস অলসো উই ক্যান সিট ডাউন, উই ক্যান স্পিক। আর কে চাইবে কাউকে আমরা চোখের সামনে কেউ চলে যাক, তো বিষয়টা নিয়ে আমরা বসবো, কথা বলবো। তো আশা করি কিছু না কিছু একটা তো রেজাল্ট বেরোবে। অনেক জিনিস আছে যে উত্তর, যে সব জায়গায় আমি যে বলেছি হেল্প করার জন্য, তারা যে উত্তরগুলো দিয়েছে সেই উত্তরে হয়তোবা গিয়ে তাদেরও বাধ্যবাধকতা আছে, তাদেরও চিন্তা করতে হয়। তো আমরা চেষ্টা করবো সবাই মিলে কিভাবে কি করা যায়, আমরা বসবো এটাকে নিয়ে। ধন্যবাদ। Now I request the Honorable Minister in charge of the Finance Department to lay a copy each of the above mentioned notification on the ডিপার্টমেন্ট বলে ওরাই বলে বলে এটা কি পুরাটা পড়তে হইব? না, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলে। Respected Deputy Speaker, sir, I beg to lay a copy of each of the 2 numbers notifications issued under the Tripura State Goods and Services Tax Act 2017, Tripura Act number 9 of 2017, during the period from 22/9/2026 to 31/7/2026 on the table of the Stock Exchange. Honorable member are requested kindly to collect the copy each of the notification from the notice office, the Tripura Legislative Assembly. বাকিটি এগুলি কি পড়তে হইব? না না না, আপনি শুধু ডিপার্টমেন্টের নাম বলে দিন, তাহলে দাঁড়িয়ে বলে দেবেন, পরে একসাথে কালেক্ট করার কথা বলে দেবেন। আচ্ছা আচ্ছা। Now the business before the House laying copy of the statement explaining the circumstances which ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ডিপার্টমেন্ট আপনি এই করুন না। ডিপার্টমেন্ট অনুযায়ী বললেই তো যায়। হ্যাঁ, ডিপার্টমেন্ট বললা দেন, সব ডিপার্টমেন্ট যার যার কাছে আছে। না, এটা পরে ডিপার্টমেন্ট করেন। Honorable Deputy Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the Tripura Ease of Doing Business Ordinance 2026. Tripura Ordinance No. 3 of 2026 as recorded under Rule 115 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Thank you.
Civil Supplies and Consumer Affairs Department. Honorable Deputy Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of Tripura Legislative Assembly the Tripura Legal Metrology Enforcement Third Amendment Rules 2026 as required under subsection 5 of section 53 of the Legal Metrology Act 2009. Honorable Minister in charge Forest Department. Honorable Deputy Speaker said, I hereby give notice of my intention to lay the 45th, 46th, 47th annual reports of the Tripura Forest Development and Plantation Corporation Limited for the year 2020-21, 21-22, 22-23 as per provision of section 619A of the Companies Act 1956 on the table of the Tripura Legislative Assembly. Thank you. মাননীয় সদস্যগণ, এখন সরকারি বিল উত্থাপন। সবার পরবর্তী কার্যসূচি হলো দি ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 10th Amendment Bill 2026. The Tripura Bill number 12 of 2026 উত্থাপন। আমি এখন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি উত্থাপন করার জন্য সবাই অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Respected Deputy Speaker, sir, I beg to move for leave to introduce the Tripura State Goods and Services Tax 10th Amendment Bill 2026, the Tripura Bill number 12 of 2026 on the table of this August. এখন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 10th Amendment Bill 2026, দি ত্রিপুরা বিল নম্বর 12 of 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। The Tripura Land Revenue and Land Reforms 14th Amendment Bill 2026, the Tripura Bill number 13 of 2026 উত্থাপন। আমি এখন মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় Deputy Speaker Mahoday, I hereby give notice of my intention to introduce the Tripura Land Revenue and Land Reform 14th Amendment Bill 2026, Tripura Bill number 13 of 2026, during the ensuing session of the Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ল্যান্ড রিফর্মস 14th Amendment Bill 2026, দি ত্রিপুরা বিল নং 13 of 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যেহেতু না বলার কেউ নেই, এই বিল সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। The Board of Open Schooling and Examination Tripura Bill 2026, the Tripura Bill Nong 14 of 2026 উত্থাপন। আমি এখন মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি।
Honorable Deputy Speaker Mahoday, I hereby give notice of my intention to introduce the Board of Open Schooling and Examination Tripura Bill 2026, Tripura Bill number 14 of 2026, during the ensuing session of the Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড এক্সামিনেশন ত্রিপুরা বিল 2026, দি ত্রিপুরা বিল নং 14 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। এই সভা অনুমতি দিয়েছে, কাজে বিলটা উত্থাপিত হলো। নেক্সট কার্যসূচি, presentation of the report of the select committee. Now the business before the House, presentation of the report of the select committee on the Tripura ease of doing business bill 2026, the Tripura bill nong 10 of 2026 before the House. Now I request the Honorable Minister, Industry and Commerce Department, Chairman of the Select Committee, to present the report of the committee before the House. Honorable Deputy Speaker, sir, I beg to present the report of the Select Committee on the Tripura Ease of Doing Business Bill 2026. The Tripura Bill number 10 of 2026 before the House. Thank you. Now I request the Secretary of Tripura Legislative Assembly to arrange for circulating the copy of the report of the Select Committee among the honorable member in the House. পরবর্তী কার্যসূচি, সবার পরবর্তী কার্যসূচি হলো ডিসকাশন অন এ ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স ফর শর্ট ডিউরেশন। আজকের কার্যসূচিতে 3টি শর্ট ডিসকাশন নোটিশ আছে। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন। নোটিশটির বিষয়বস্তু হলো the growing legislative action on danger of electricity consumer in the state of Tripura because of the illogical and certain spot in their electricity bills. আমি এখন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মনকে অনুরোধ করছি নোটিশটির উপর আলোচনা শুরু করার জন্য। মাননীয় উপাধ্যক্ষ মহাশয়, আপনারা সবাই জানেন রাজ্যের মানুষের মধ্যে প্রচন্ড এবং চূড়ান্ত একটি ক্ষোভ বিরাজমান, এবং সেটা হচ্ছে দিনকে দিন আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ মাশুল বৃদ্ধি কিংবা নানা চার্জ বসিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং এক্সটর্শন অফ মানি নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এই বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে।
এটা একটা জরুরি পরিষেবা, তো স্বাভাবিকভাবেই মানুষের উপর যাতে অতিরিক্ত কোনো কিছু চাপ না পড়ে তার দায়িত্ব কর্তব্য হচ্ছে রাজ্য সরকারের। উত্তর আসবে আমি জানি, এটা আমরা করি না, রেগুলেটরি কমিশন করে, তারপর স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনে কে দেয়, আমাদের ডাইরেক্টলি কোনো ইনভলভমেন্ট নেই, এই সমস্ত কথাবার্তা আগেও বলেছেন, বাম জামানায়ও শুনেছি, এখন আমরা শুনতে পাচ্ছি একই কথা। আমার বক্তব্য হচ্ছে, আমি খুব স্পেসিফিক, আমি বেশি লম্বা চড়া বক্তব্য করব না, মন্ত্রী আছেন এখানে, টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো হেল্প করার জন্য দপ্তরের ইঞ্জিনিয়ার অফিসাররা রয়েছেন। আমার এই দুটো বই থেকে যেটুকু আমি সংগ্রহ করতে পেরেছি, আমি দেখলাম যে ফিক্সড চার্জের নামে একটা মারাত্মক একটা অভিসন্ধি মানুষ থেকে কিভাবে টাকা আদায় করা যায়। যেটা আগে ছিল 16 টাকা পার কিলোওয়াট পার মান্থ, সেটা এখন দাঁড়িয়েছে 70 টাকা পার কিলোওয়াট পার মান্থ। যেটা ছিল 70 কিলোওয়াট পার মান্থ, সেটা দাঁড়িয়েছে 125 কিলোওয়াট পার মান্থ। এরকম ভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা এই ফিক্সড চার্জের নামে আপনারা চার্জ ধার্য করেছেন। এর আগে কিন্তু এরকমটা ছিল না। আচ্ছা, এবার বলুন তো, আমার কানেক্টেড লোড, আমার ধরুন এই বাড়িটা আমার, এতগুলো লাইট আমার বাড়ির মধ্যে আমি কানেকশন করেছি, ফ্যানের কানেকশন, এসি আমি 5টা ঘরে 5টা, আমার 5টা ঘর 5টা এসি লাগিয়েছি। এটা হচ্ছে কানেক্টেড লোড। ক্যালকুলেশন আপনারা কিভাবে করেন এই কানেক্টেড লোডের উপর? কেননা এটা ম্যাক্সিমাম ডিমান্ড। Why should it be not calculated on maximum demand? যেটা নাকি সমস্ত মিটার, পুরনো নতুন স্মার্ট মিটার সমস্ত মিটারের মধ্যে ম্যাক্সিমাম ডিমান্ডটা সেখানে বের করে আনা যায়। তাহলে এটা একটা মোস্ট টেকনিক্যালি একটা রং জিনিস আপনার ডিপার্টমেন্ট করে বেড়াচ্ছে। That is, they are now calculating a connected load এর উপর, not on the basis of maximum demand, and these are available in all the meters. এটা হচ্ছে ফিক্সড চার্জ। আর কি আছে? FPPCA, the fuel purchasing and cost একটা অ্যানালাইসিস কিছু একটা। এই টাকাটা আমরা দেবো কেন? এটা তো গল্পটা এরকম হয়ে গেছে, মাঝে মধ্যে আমরা কোল্ড ড্রিঙ্কস কিংবা মিনারেল ওয়াটার, যখন আমরা মিনারেল ওয়াটার আমরা কত 15 টাকা, ফ্রিজের থেকে ঠান্ডা করে আনলে 20 টাকা। কোল্ড ড্রিঙ্কস এমনি কত, ফ্রিজে ঠান্ডা আছে, ফ্রিজে ঢোকাইছি, আরে নামটাই কোল্ড ড্রিঙ্কস, তুমি আমাকে কোল্ড ড্রিঙ্কস দেবে, তো ফ্রিজে যেহেতু ঠান্ডা করেছো এটারও চার্জ ধার্য করা হচ্ছে। আপনারা আমাদেরকে ফুয়েল পারচেজিং এন্ড কস্ট অ্যানালাইসিস, এই যে 0.74 পয়সা করে আপনারা নিচ্ছেন, 74 পয়সা করে পার ইউনিট বোধ নিচ্ছেন, সেটা কেন আমরা দেব? আরেকটা হচ্ছে ডিউটি চার্জ। এটা গভর্নমেন্ট কত পায় মাননীয় মন্ত্রী, আপনি আমাকে জানাবেন। যা আর্নিংস করেন আমাদের থেকে নিয়েই তো,
এটা 2 না 3% বুদ্ধ ডিউটি চার্জ হিসাবে আপনারা পেয়ে থাকেন। এই ডিউটি চার্জ তো আগে ছিল না। Why this duty charge is imposed upon the consumers? এই টাকাটা কিন্তু আপনাদেরকে গভর্নমেন্টকে দিচ্ছে। আপনারা এই হচ্ছে আমার যে মানুষের যে পকেট কাটার যে ফন্দিগুলো আমি শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেটা থেকে মানুষকে আপনি মুক্তি দিতে পারেন। আরেকটা হচ্ছে এবার সোলার। সোলার নিয়ে এখন তো সোলার অন গ্রিডে চলে যাচ্ছে। আরেকটা হচ্ছে ফেজ মানে কাজ হচ্ছে, আরেকটা হবে সোলার থেকে ব্যাটারি স্টোরেজ করার জন্য। এটা বোধহয় পিএম সূর্যা ঘর ফেজ 2 তে হবে। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন যে পয়সায় আপনারা সোলারটা, মানুষ যে সোলারটা বাড়ির থেকে আপনাদের এখানে দিচ্ছে, বিক্রি করছে, এটা কত টাকা দিয়ে আপনারা ইয়ে করছেন, আমাদেরকে দিচ্ছেন, গ্রাহকদের দিচ্ছেন। আমাদেরকে তো আপনারা দিচ্ছেন টাকা, যারা সোলার ইউজ করে, বাকিটা যারা বিক্রি করছে কর্পোরেশনকে কত টাকা করে? আমার ধারণা হচ্ছে 2.73 সামথিং অফ দিস সর্ট, 2.6 প্রবলি। আর আমি যখন পার ইউনিট বিদ্যুৎ ক্রয় করি, কত টাকা দিয়ে আমার ইউনিট কিনতে হচ্ছে? আমি বিক্রি করব কম দামে টু কর্পোরেশন, TSCCL কে। আর আমি যখন বিদ্যুৎটা কিনবো রাত্রিবেলা, এখন তো মিটার নেই, আপনি দিনের বেলা আমার সূর্য থেকে আমি আমার বাড়ি ঘরে লাইট ফ্যান এই সবকিছু চালালাম, এক্সেসটা বিক্রি করলাম। এবার রাত্রিবেলাতে যেহেতু আমার স্টোরেজ, এবার রাত্রিবেলা আমার কারেন্টের মাধ্যমে চালাতে হবে। এখন এবারে যে আমি আপনার থেকে নিচ্ছি, এটার রেটটা তো পার ইউনিট অনেক মারাত্মক। ওয়াই, কেন এই জিনিসটা হবে? মাননীয় মন্ত্রী, এগুলোর উত্তর কি? তাহলে এই যে ইকুইভ্যালেন্ট না ট্যারিফটা, তাহলে স্ল্যাব অনুযায়ী কনজিউমারদেরকে দাও ইকুইভ্যালেন্ট রেটে। মাননীয় তারপর হচ্ছে এই যে সোলারের মধ্যে থ্রেটন বুধ থার্ড পার্টি করছে, পার ডে আপনারা সিলিং করে দিয়েছেন 3.8 ইউনিট। আমি যদি বেশিও ইয়ে করি, এটা 3.8 ইউনিটের বেশি আপনারা আমাদের টাকা দিচ্ছেন না। অথচ দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি আমরা 5 to 6 ইউনিট আমরা বিদ্যুৎ যারা সোলার ইয়ে করছে আপনাদেরকে আমরা দিচ্ছি। আর আপনারা আমাদের কি দেখাচ্ছেন? 3.8 ইউনিট দিচ্ছি, কত? 5 to 6 ইউনিট। এই ফিক্স চার্জ ছিল আপনাদের সরকার আসার আগে 25 টাকা কিলোওয়াট, ডিউটি চার্জ এখন হচ্ছে 75 টাকা পার কিলোওয়াট ফর ডোমেস্টিক। এটা তো এক একটা রেটে। মিটার রেন্ট, আচ্ছা এবার মিটার রেন্ট আমি দিয়েই যেতেছি। একটা মিটার আমার বাড়িতে লাগাইছে, এটার দাম ধরেন 2500, 3000 যেটাই হোক, আমি প্রত্যেক মাসে 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা করে দিয়ে যেতেছি আজীবন আমি দিয়ে যাবো মিটার রেন্ট। তাহলে মিটারটা আমার 3000 টাকা দাম মিটার কিনছি আমি ধরে নেই,
তাহলে প্রত্যেক মাসের পর যেখানে আমার 3,000 টাকাটা আমার শেষ হয়ে যাবো, আমি কি লিখে মিটার রেন্ট আবার দিতাম? কি কারণে মিটার রেন্ট দিতাম? এখন আপনাদের যুক্তি, আপনি উত্তর দিবেন না মিটার যদি নষ্ট হয় তাহলে তো আমরা আবার আপনাদের বিনা পয়সা লাগাই দিব। তখন নষ্ট হইলে আবার লাগাইলে পরে তো আবার আপনারা 10 টাকা করে কাটেন না। ওয়াই এটা তো একটা মাসের পর মাস আপনারা যুগের পর যুগ ধরে আপনারা আমাদের থেকে এই মিটারের নীতিই আছে। ওই ফুয়েল চার্জটা মাস্ট উইথড্র করতে হইব আপনার। আমি তো কইলাম, এই যে গল্পটা কইলাম কোল্ড ড্রিঙ্কস আর কারেন্ট আপনার, ইলেকট্রিসিটি আপনি আমাদের দিবেন, কর্পোরেশন আমরা ইলেকট্রিসিটি দিব। ওখানে কোথেকে কি করবো না করবো আমার দেখার ব্যাপার না। এখন ওই যে গল্পটা কইলাম যে ঠান্ডা ফ্রিজের থেকে দিছি, এর লিগা 5 টাকা বেশি দিতে হবে, এমনি হইলো এটা। মাননীয় ট্রান্সমিশন লস, বিদ্যুৎ চুরি, কেন এই যে ট্রান্সমিশন লস হইতেছে, বিদ্যুৎ চুরি হইতেছে মানে গ্রামে গঞ্জে র্যান্ডম, কেন বৈধ ভোক্তারা এটা প্যারালাইজড হইব? কেন বলুন না, কেন ভোক্তাদের উপর আপনি চাপাবেন? আপনারা লস মিনিমাইজ করতে পারছেন না, ট্রান্সমিশন লস মিনিমাইজ করতে পারছেন না, বিদ্যুৎ চুরি বন্ধ করতে পারছেন না, অপচয় নষ্ট করতে পারছেন না, তারপর তো বলে লাভ নেই। যা যন্ত্রাংশ ক্রয় বাণিজ্য যা করেন, যা হচ্ছে, মাননীয় মন্ত্রী, আমি আপনি আমরা উই আর নট টেকনিক্যাল মেন, বাট in the name of purchase of many things, many ghopla is going on. Why should the আমরা যারা কনজিউমার্স বি পেনালাইজ ফর দিস? এই টাকাটা যেটাই ট্রান্সমিশন লস, বিদ্যুৎ চুরি, করাপশন, কমিশন, সমস্ত কিছু মিনিমাইজ করা, যে লসে রান, এটা আমরা তো কেমন লসে রান করুন, কাজে এটা কই থেকে কোনো না কোনো ভাবে আমাদের থেকে তো নিতে হইব, কারেক্ট? তো ওয়াই উই শ্যাল পে দ্য বৈধ ভোক্তারা ফর অল দিস ট্রান্সমিশন লস, বিদ্যুৎ চুরি, করাপশনের জন্য বৈধ ভোক্তারা কেন তারা এই জিনিসগুলো হবে? তাদের পকেট কেন কাটা হবে? স্মার্ট মিটার পার্লামেন্টে পরিষ্কার ভাবে বিদ্যুৎ মন্ত্রী এই লাস্ট কনক্লুডেড পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছেন, স্মার্ট মিটার ইজ নট ম্যান্ডেটরি। কিন্তু আমরা দেখছি এখানে মানুষের বাড়ি ঘরে গিয়ে স্মার্ট মিটার, মানুষ স্মার্ট, আমি জানি আপনি বলতে পারেন স্মার্ট মিটারের কোনো দোষ নাও হতে পারে, স্মার্ট মিটারে ইনডাইরেক্ট মানুষ লাভবান হতেও পারে, কিন্তু মানুষের মনে এই যে বিদ্যুৎ হঠাৎ করে এরকম ভাবে স্পার্ক হলো, এই সমস্ত কারসাজির কারণে এক একটা জিনিস, যে ফিক্সড পে, ফুয়েল চার্জ, তারপরে ওই কি বলে কেবল ডিউটি, কি কি দিয়ে আপনারা বলেছেন, ডিউটি চার্জ ইত্যাদি ইত্যাদির মাধ্যমে একটা বিশাল অঙ্কের টাকা প্রতি মাসে গ্রাহকদের, বৈধ গ্রাহকদেরকে অতিরিক্ত পে করতে হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ট্রেডিং হয়, প্রায় 120 থেকে 160 মেগাওয়াট বিদ্যুৎ যায়। এটা তো ফিক্সড, যে বাংলাদেশ টাকা 1 মাস 2 মাস 5 মাস 6 মাস পরে হয়তো পেমেন্ট হয়, কিন্তু বাংলাদেশ থেকে তো যেটা বিদ্যুৎটা আমরা বিক্রি করি সেটা তো আনুমানিক, ইফ আই এম নট রং, কারেক্ট মি ইফ আই এম রং, প্রায় 10-12 কোটি টাকার উপরে প্রফিট আসে। আমরা ট্রেডিং করি, অনলাইন ট্রেডিং, বিশেষ করে সেপ্টেম্বর টু ফেব্রুয়ারি অবধি করি, ওখানেও প্রায় 7-8 কোটি টাকা প্রফিট হয়। তাহলে মানুষে বুঝে না যে আমাদেরকে অন্ধকারে রেখা, গ্রামে গঞ্জে অন্ধকারে রেখা যে আমরা বিদ্যুৎ বিক্রি কইরা যে আমরা ট্রেডিং করতেছি, এটা তো গ্রামে গঞ্জে মানুষ বুঝে না। এক একটা গ্রামে এরকমও আছে
4 দিন 5 দিন কারেন্ট আয় না ইন্টেরিয়ার গুলোতে, এডিসি বেল্টে, গ্রামীণ এলাকায় পরিষেবা একদিকে নাই, আরেকদিকে ঠিক আমার এই 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 সমস্ত বিদ্যুতের মাসুল, এই সমস্ত চার্জেস আমার ঠিক মাসে মাসে গুনতে হইতেছে, নাহলে বিদ্যুৎ কাটতে দিয়ে যাইতেছে। স্মার্ট সিটি প্রজেক্ট আন্ডারলাইন বোধহয় কেবেলে কিছু কাজ হয়েছে, আমি জানি না TSSL এর কনসাল্ট করে কাজগুলো হয়েছে কিনা। আই মিন ডাউট, ক্লিয়ার ডাউট। কেবল লেইং হওয়ার কথা 1.1 মিটার ডেপথ, আর তার উইডথ হইল গিয়া 12 mm। কোন মনিটরিং সিস্টেম TSL এর তরফ থেকে পাওয়া হয় নাই। আর যে স্মার্ট সিটি থেকে আন্ডারগ্রাউন্ড কেবল করছে এটা 300 to 400 mm। যদিও ইতিমধ্যে TSECL কত টাকা আপনার জানা থাকলে একটু কোয়েন আর কি, যে স্মার্ট সিটি প্রকল্পে কত টাকার কাজ হয়েছে আন্ডারগ্রাউন্ড কেবল লেইং এর, এই তথ্যটা থাকলে আপনার সুবিধা হইব আমাদের উত্তর দিতে, মানে আমারও কিছু কোয়েশ্চেন করতে। এই ইতিমধ্যে TSSL আগরতলা আন্ডারগ্রাউন্ড কেবলের HTN-LT প্রায় 1500 কোটি টাকার একটা টেন্ডার করা হয়েছে। প্রক্রিয়া শেষ হইলেও এখনো কাজ শুরু হয় নাই। স্মার্ট সিটি লিগে তখনই কেন টেন্ডারটা করা হইল না? তখন কেন টেন্ডারটা করা? রাস্তাঘাট টাট সব ইয়ে হয়েছে, এখন আবার আপনারা আন্ডারগ্রাউন্ড কেবল করবেন, আবার রাস্তা করবেন। মুখ্যমন্ত্রী দুর্গাপূজা আইতেছে, কিছু প্যাচওয়ার্ক পথহোল গুলো ফিল আপ করার জন্য টুকটুক টুকটুক করে কাজ হইতেছে বিভিন্ন জায়গায়, আমরা লক্ষ্য করতেছি প্যাচওয়ার্ক। এখন এই আন্ডারগ্রাউন্ড কেবল বসাইতে গেলে তো স্বাভাবিকভাবে আবার মাটি খুঁড়তে হইব, মানে শুধু ভাঙ্গা গড়া খেলা চলছে। অ্যাসেম্বলি জাস্ট প্রসঙ্গ, এটা প্রসঙ্গ কি অ্যাসেম্বলি আইতে গেলে দেখে ডিভাইডেড উপরে খুললে এত বড় ইয়ে করতেছে, ডিভাইডের মধ্যে কি দোষ ছিল? এখন তো রাস্তাটা এত বড় স্পেস করছেন, রাস্তা তো আরো সরু, দুদিকে আরো সরু হয়ে গেছে। মানে আমি কথাটা বলতেছি এই কারণে, there is no concrete plan at all। যখন যেটা মনে হইতেছে তখন সেটাই আপনারা করতেছে। কাজে এই জিনিস করতে গিয়ে এই বিদ্যুতের ব্যালেন্স সেম, কিভাবে মানুষের থেকে এক্সটর্শন করা যায়। ইট ইজ ওয়ান সর্ট অফ এক্সটর্শন, হোয়াট এভার দিস গভর্নমেন্ট হ্যাজ ডান। ঠিক আছে, চাপে পইরা সরকারকে পিছু হটতে হয়েছে। এখন এই যে অতিরিক্ত যে বাড়াইছিলেন 25-26 থেকে 26-27 মধ্যে, সময়ের প্রতি একটু লক্ষ্য রাখবেন, শেষ করে দিয়েছি স্যার, কারণ অন্যান্য আরো আলোচনার জন্য দিয়ে রেখেছে। 1 ঘন্টার মধ্যে একটা বিষয়টা ঠিক আছে স্যার। তো এই জিনিসগুলো আমার মনে হয় একটু আপনাদের মাননীয় মন্ত্রী বিবেচনার মধ্যে আনবেন, এবং এই যে অন্যান্য সরকার বিজেপি রুল স্টেটের মধ্যে হতো, আপনারা কেন বলেন অন্যান্য স্টেট তো গভর্নমেন্ট ইজ বেয়ারিং, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, অর্থমন্ত্রী তো নাই, কেন এই জিনিসটা আপনারা আগে করলেন না? কেন এই যে জিনিসটা আপনারা অন্যান্য স্টেট গুলো তো বানায় নিত, বের করছে তারা, অন্যান্য স্টেট গুলো তো বের করছে, কেন আপনারা বানাতে গেলেন?
এখন গণরোষের মধ্যে অফিসার উপর আক্রমণ, ভাঙচুর, এই জিনিসগুলো আমরা দেখেছি। কর্মচারীদের মারধর করা হয়েছে। আরেকটা হচ্ছে এই আউটসোর্স যারা, এদের প্রসঙ্গে না বললে নাই হয়, আউটসোর্স যারা কাজ করেন তাদের গ্যারান্টিটা কি? কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কজনকে আপনারা কম্পেনসেশন দিতে পেরেছেন? ওখান থেকে চকমই থেকে পড়ে গেছে, শখে মারা গেছে, ঝুলে রয়েছে। You people have taken no steps, কারণ they are outsourced, they are not regular employees. তো এই ব্যাপারগুলো আপনারা একটু দয়া করে মাননীয় মন্ত্রী দেখবেন। আর ভবিষ্যতে এই জিনিসগুলো যেগুলো প্রত্যাহার, বিভিন্ন যে চার্জ বসিয়ে, হ্যাঁ, ডিউটি চার্জ, এসপিপিসিএ, ফিক্সড চার্জ থেকে শুরু করে আরো যা যা চার্জ বসিয়েছেন, সেই সবগুলো বিবেচনা করে সেগুলো প্রত্যাহার করবেন। মিটার রেন্ট, ফুয়েল চার্জ, ডিউটি চার্জ, এই সবগুলো ফিক্সড চার্জ, এগুলো প্রত্যাহার করবেন এবং মানুষকে রিলিফ দেবেন। একটা সত্যিকারের মানুষের সরকারের থেকে, মানুষ ওরিয়েন্টেড সরকারের থেকে মানুষ এটাই প্রত্যাশা রাখে। যাই হোক, ঠিক আছে, the officers are sitting, if I'm somewhere I have wrong, I stand to be corrected. I'm not expertise in this line, but whatever, a bit after going through all this, whatever I have gathered, I have ventilated to you for the government to take appropriate steps in this regard. And I believe all this charge, whatever you have done is a bit. এর আগে এটা বাড়ানোর আগে তো আমরা পকেট কাট, অনেক যেটা পালেস্টিন নিজে উইথড্র করে রয়েছে, কিন্তু এর আগে থেকে তো আমাদের বক্তব্য এই যে মিটার চার্জ, এই যে ডিউটি চার্জ, অমুক চার্জ, বিভিন্ন চার্জ নামে যে আমাদের পকেট কাটতেছেন, এটাও প্রত্যাহার করবেন, এই প্রত্যাশা আপনার কাছ থেকে রাখি। ঠিক আছে, ঠিক আছে। সকলকে ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। এখন অনারেবল মেম্বার শ্যামল চক্রবর্তী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শর্ট ডিউরেশন ডিসকাশনে মাননীয় সুদীপ বর্মন মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের রাজ্যের উপস্থিত করেছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাবো। তো এই বিষয়ের উপরে আমি কিছু কথা বলতে চাই। হঠাৎ করে এখন বলা হচ্ছে যে অতিরিক্ত যে বোঝা চাপানো হয়েছে অতিরিক্ত মানুষের উপরে, সেটার জন্য সরকার এত কোটি টাকা বরাদ্দ করেছে, এইটা অতিরিক্ততা যাতে মানুষকে না দিতে হয়, অর্থাৎ এটা সাবসিডি দেবে। তার মানে হলো অতিরিক্তটা বাতিল হচ্ছে না, এটা চলবে। সরকার সাবসিডি দেবে, সাবসিডি অতিরিক্ত পড়েছে আমাদের উপরে, সাবসিডিও আমরা দেব, কারণ সরকার যে সাবসিডি দেবে সেই টাকা মানুষের থেকে ট্যাক্স নেওয়া টাকা, এটা সরকারের ঘরে যায়, সরকার সেই টাকায় জনকল্যাণে কাজ করে, রাস্তাঘাট, স্বাস্থ্য, সমস্ত কিছু। তার মানে অতিরিক্ত বোঝাটা আবার মানুষকেই বহন করতে হচ্ছে। এখন এই অতিরিক্ত বোঝা কেন? আমরা বলছি এটা বাতিল করো। স্যার, আপনি জানেন যে বিদ্যুৎ নিগম এই রাজ্যে তাদের যা পরিকাঠামো আছে, একটা বিদ্যুতের খুঁটি থেকে দালান পর্যন্ত, এই সমস্ত পরিকাঠামো হলো সরকারের, তারা কিচ্ছু করেনি, সব পরিকাঠামো সরকারের। শুধু তাই না, কোনো ডিজাস্টার হলে পরে, ব্যাপক ক্ষতি হলে পরে টাইম টু টাইম সরকার টাকা বরাদ্দ করে এগুলিকে ঠিকঠাক করার জন্য। তার বাইরে আপনি দেখবেন স্যার, নির্বাচিত যে সংস্থাগুলি আছে গ্রামের মধ্যে, তাদের যে বাজেট হয় সেখানেও তারা
বিদ্যুতের খুঁটি এই সমস্ত ধরে, সেই টাকাও জেলা পরিষদ হয়ে রাজ্য হয়ে নিগমের কাছে যায় কাজ করার জন্য। এবং আমরা যারা বিধানসভার সদস্য আছি, লোকসভার সদস্য আছে, ওনাদের কাছেও মানুষ বিভিন্ন রকম দাবি জানায়, এই লাইনটা করে দেওয়ার জন্য, একটা ট্রান্সফরমার দেওয়ার জন্য। তাতে বিধানসভার সদস্যরাও বা এমপিরা ওনারাও কিন্তু সেখানে টাকা দেন এই কাজ করার জন্য। তার মানে হলো নিগম শুধু মনিটরিং করছে বিষয়টাকে। এই যে মনিটরিং করছে, করে এখন তারা বলছে 1700 কোটি টাকা তাদের ডেফিসিট আছে। 1700 কোটি। যখন এই সরকার ক্ষমতা আসে তখন নিগমের প্রায় 300 কোটি টাকা অ্যারাউন্ড ফিক্সড ডিপোজিট ছিল। এখন এসে বলছে 1700 কোটি টাকার ডেফিসিট তাদের। তার মানে হলো সরকারের দিক থেকে নিগমের উপরে মনিটরিংটা ছিল না। তো স্যার আমি বলবো যে এই যে অতিরিক্ত চার্জ যেটা বলছিল, তার বাইরেও আরো কিছু আছে, সানডি ফান্ডি এই সমস্ত। এখন এটার মধ্যে একটা চার্জ আছে, এনার্জি চার্জ। মাননীয় সুদীপ বাবু ফিক্সড চার্জ, ডিউটি চার্জ, ফুয়েল চার্জ, মিটার চার্জ, সানডি এ সমস্ত বলছিলেন। কিন্তু উপরে যেটা আছে সেটা হলো এনার্জি চার্জ। এনার্জি চার্জ ঠিক হয় কি করে? এটাই তো আসল, যে বিদ্যুতের যে দাম এটা কি করে ঠিক হয়? যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মালের দাম কি করে ঠিক হয়? যে বিদ্যুৎ তারা কিনলো সেই টাকা, তার সাথে তার পরিচালন যে খরচ আছে সে টাকা, এস্টাবলিশমেন্ট যা কষ্ট আছে সেটা, তার কর্মচারী, তারপরে তার লাভ, এই প্লাস করে ঠিক হয় একটা জিনিসের দাম। তো সেই করেই এনার্জি চার্জ ঠিক হয়েছে। তাহলে এনার্জি চার্জটা হলো মেইন আমাদের কাছে, আসল হলো এনার্জি চার্জ। এই এনার্জি চার্জের বাইরে এই চার্জগুলি সেখানে এসেছে। এখন আপনি দেখবেন স্যার, আমাদের রাজ্যের মধ্যে এখন যে এনার্জি চার্জ আছে তাতে ডোমেস্টিক, বিজনেস, রেল, শিল্প সবটাকে যদি আমরা এভারেজ করি তাহলে দেখা যাবে এনার্জি চার্জ অ্যারাউন্ড 60 টাকা 50 পয়সা পড়েছে। যদি সবটাকে এভারেজ করি 60 টাকা 50 পয়সা। এই নিগম যে বিদ্যুৎ ক্রয় করছে তার দাম কত? নিপকো থেকে আমাদের কি আছে? আমাদের ওন সোর্স আছে, ডুম্বুর জলাশয় আছে, রুকিয়া আছে, আমাদের বরমুরা আছে, এছাড়া আছে নিপকো ও ওটিপিসি। তাহলে এই নিপকো থেকে যে ওন নিজস্বটা বাদ দিলেও নিপকো থেকে যে বিদ্যুৎ কিনছে, তাহলে যদি আমার এটা ঠিকঠাক থাকে, আমি যদ্দূর খবরাখবর, তাতে 4.70 থেকে 5.20 তার মধ্যে রেট ভেরিয়েশন করছে। তাহলে 5 টাকা 20 পয়সা যদি নেপকো নিগমকে বিদ্যুৎ দেয়, নিগম যদি 60 টাকা 50 পয়সা বিক্রি করে, তাহলে 45% ইনক্রিজ। এই 45% হলো তার খরচ টরচ, লাভ টাভ সবকিছু মিলে। তাহলে এটা যদি হয় তাহলে এখানে তো তার লাভ আছে। তাহলে কেন বাকি চার্জগুলি মানুষের উপর যুক্ত হবে? এইটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে কেন এই চার্জগুলি দিয়ে মানুষের থেকে টাকা লুট করে নিয়ে যাওয়া হচ্ছে? নিগম থেকে এই কাজটা করা হচ্ছে। তাহলে সরকার নিগমের থেকে অতিরিক্ত টাকা আদায় করবে,
নিগম যাতে অতিরিক্ত টাকা না দেয় সেই ব্যবস্থা দিতে না হয় নিগমকে, সেই ব্যবস্থা করবে, এটাকে তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করবে। এবং যেটা বলছে যে 3 মাসে আগের 3 মাসের টাকা আমরা ফেরত দিয়ে দেব, সরকার কেন দেবে? নিগম ফেরত দেবে। নিগম এটা বেশি নিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সরকার বলছে আমি ফেরত দিয়ে দেব। এই জায়গাটা হলো আমাদের তাহলে নিগম থেকে টাকাটা আদায় করতে হবে, না হলে মানুষের ট্যাক্সের টাকা সরকারের অন্য কাজ করার কথা সেখানে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই যে বিষয়টা, এটার মধ্যে নানান রকম জটিলতা সেখানে আমরা দেখতে পাচ্ছি। এখন স্যার আপনি দেখবেন যে আমাদের বিদ্যুৎ যে উৎপাদন কেন্দ্রগুলি আছে, আমরা যে বিদ্যুৎ আমরা বিক্রয় করতাম এই স্টেটের থেকে, এখন তা কমে গেছে, 50% কমে গেছে, যতটুকু আমার জানা আছে। নিশ্চয়ই মাননীয় মন্ত্রী বলবেন কেন কমলো 50%। তাতে দেখা যাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের নিজস্ব যে সেক্টরগুলি আছে, এই নিজস্ব সেক্টরগুলিতে 60% কমেছে বিদ্যুৎ উৎপাদন আমাদের। আর নিপকো এবং ওটিপিসি তাদের অ্যারাউন্ড 20% কমে গেছে বিদ্যুৎ উৎপাদন। ফলে যেহেতু আমাদের কমেছে, এখানে তো বিদ্যুৎ দিতে হবে রাজ্যের মধ্যে, সুতরাং বাইরে যেটা বিক্রি করতো, যে টাকা আসতো, সেইটা দেখা যাচ্ছে যে 50% সেখানে বাইরে দেওয়া বন্ধ হয়ে গেছে। এখন স্যার প্রশ্ন হলো যে আমাদের যে এই যে টাকা নিচ্ছে, বেশি টাকা বা রেট বেড়েছে, এই যে 18 সালে 3.50 অ্যারাউন্ড ছিল রেট, এখন এটা এভারেজ 7.50-তে গেছে, বাড়িয়েছে, এইগুলি বাড়িয়েছে। পরিষেবা আছে? পরিষেবা নেই, এটার মধ্যে কর্মী নেই, লোক নেই, তার ঠিক করার লোক নেই, পরিষেবা নেই, 20 বার থেকে 25 বার বিদ্যুৎ চলে যায় একদিনে, এই ধরনের অবস্থা। তাহলে পরে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এই টাকাটা অ্যাকচুয়ালি কোন রকম পরিষেবা না দিয়ে সরকারকে মানে ফাঁকি দিয়ে জনগণ থেকে লুট করার একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সরকারের মনিটরিং না থাকার ফলে পরিষ্কারভাবে এটা বোঝা যায়। এখন এই জায়গাটাতে আমি একটা কথা বলতে চাই স্যার, যে এই যে মাননীয় সুদীপ বাবু বলছিলেন, আমি সেটার মধ্যে যাব না। মানুষের একটা প্রশ্ন, আমরা কোথায় যাব? আপনি শুনলে অবাক হবেন স্যার, একটা বিল নিয়ে যখন মানুষ যায় নিগমের লোকদের কাছে বিভিন্ন অফিসে, কেন আমি এটা হলো, কেন এরকম হচ্ছে, তারা কোনো জবাব দিতে পারে না। তারা বলে আপনারা উপর থেকে যোগাযোগ করুন। আমি একটা বিল দেখেছি যে সে সাধারণভাবে 1500 টাকা করে 1200 টাকা করে দেয়, তার 22,000 টাকা বিল এসেছে, কিন্তু তারাদের বলা হলো সার্ভার ঠিক ছিল না, এটা নয়ডা না কোথা থেকে চলে এই সার্ভারের অবস্থা, কাজে তোমার ব্যালেন্স একটা পড়ে গেছে 22,000 টাকা। ব্যালেন্স মানে তাহলে সবটা ব্যালেন্স কভার করে নিয়েছে, কিন্তু পরের মাসে যখন বিল আসলো তখন জায়গায় আবার 21,000 টাকা বিল এসেছে। তাহলে ওইটা যদি ঠিক থাকতো, তাহলে পরে তার যদি ব্যালেন্স থাকতো, প্রথমটা দিয়ে তো ব্যালেন্স এসেছে, দ্বিতীয়টাতে আসার কোনো কারণ নেই। কিন্তু যখন নিগমের লোকদের কাছে যায়, অফিসের মধ্যে যায়, তারা বলছে আমরা এটার কোনো কিছু বলতে পারবো না, এটা উপর থেকে যা এসেছে তা, মানে কোনো সুরাহার রাস্তা নেই সেখানে, এই ধরনের অবস্থা। আর আরেকটা হলো, যখন আমি বিদ্যুৎ পারচেজ করি, আগে টাকা দিই, তারপর আমার ইউনিট পাই, তখন দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে 1000 টাকা দিলাম, আমার এসেছে 11 ইউনিট, 1000 টাকা দিলাম, এসেছে 35 ইউনিট, কিন্তু ইউনিটের রেটের সাথে আমি যে টাকা দিচ্ছি সেটা কোনো মিলছে না। কিন্তু যখন জিজ্ঞাসা করা হয় তখন কোনো উত্তর নেই। কাজেই এইটা জনগণের উপরে এক্সট্রা বোঝা, এবং এটা নিগম লুটতরাজ করছে। কাজেই এটা সরকার থেকে, সরকারের কোষাগার থেকে টাকা দেওয়ার বিষয় নেই, নিগম থেকে সেই টাকা আদায় করে
মানুষকে দেওয়ার প্রশ্ন। কাজে সেদিক থেকে যে অতিরিক্ত চার্জগুলি বসিয়েছে এটা বাতিল করা হবে কিনা সেটাই হলো আজকে সবচেয়ে বড় প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। এখন অনারেবল মেম্বার দীপক সেনজি, সময়টা কিন্তু খুব ইয়ে করবে, আমাদের এক ঘন্টার মধ্যে শেষ করতে হবে। তিনটা কিন্তু আজ আপনি মেইন কথা কি আমি জানি না, তাহলে কিন্তু আমাকে সেরকম ভাবে টাইম দিতে হবে, প্রশ্নগুলি সবগুলো উত্তর দিতে হবে। তো একটা আমরা তিনটা কিন্তু শর্ট ডিউরেশন, আপনি কিন্তু এই প্রথম আমি দেখলাম খুব সুন্দর করে শর্ট ডিউরেশন অ্যাকসেপ্ট করেছেন। সিপিএম পার্টি পেয়েছে, কংগ্রেস পেয়েছে, ত্রিপুরা আমাদের এলাই পার্টি। আপনি তাহলে কটা পর্যন্ত হাউস করবেন? ঠিক আছে, 5 মিনিট। আমার তো মনে হয় আমি যতটুকু বুঝি ঘুরিয়ে ফিরে কত নতুন কি আসবে আমি জানি না, ঘটনা এগুলির মধ্যে থাকবে। আমি জানি না কি কেন অ্যালাউ করছেন, তাহলে তো রঞ্জিত বাবু বলবে, অনেকে বলবে। মাননীয় স্পিকার স্যার, এর উপরে বিস্তৃত আলোচনা হয়েছে। আমি খুব বেশি বলবো না, খুব সংক্ষেপে কয়েকটা কথা আমি সেখানের মধ্যে বলতে চাই। প্রথমত 2018 সালে 300 কোটি টাকা এই নিগমের লাভ ছিল। এখন এমন কি ঘটনা হলো যে 300 কোটি টাকা তো নাই, প্লাস 1700 কোটি টাকা লোকসানে নিগম সেখানের মধ্যে চলছে। এমন কি ঘটনা সেখানের মধ্যে সংগঠিত হয়েছে? এখানে দেখানো হয়েছে 1700 কোটি লস সেখানে দেখানো হয়েছে। 17/3/2026 আমাদের এখানে এই বিধানসভাতেই প্রশ্নোত্তর পর্বে সেখানের মধ্যে আমি প্রশ্ন সেখানের মধ্যে উত্থাপন করেছিলাম। সেই প্রশ্ন সেখানে আছে যে আমাদের রাজ্যে নিগম 79টা বিদ্যুৎ বিল আদায় কেন্দ্র সেখানের মধ্যে আছে। আমরা দেখছি এর আগেও মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন বিদ্যুৎ বিলটা ঠিকভাবে সংগ্রহ হয় না। তো আমার রাজ্যের ভেতরে এতগুলো পরিবার, এত গ্রাহক আমাদের, সেই জায়গায় মাত্র 79টা যদি সেখানে বিদ্যুৎ বিল সংগ্রহ কেন্দ্র সেখানে হয়, তাহলে পরে সে বিদ্যুৎ বিল কি করে হবে? মানুষের বাড়িতে ঠিকভাবে বিলিং না হলে পরে মানুষ কি করে সেখানের মধ্যে বিল দেবে? তো যার চাপটা অন্যদের কাছে সেখানের মধ্যে বহন করতে হচ্ছে। উনি যে তথ্য সেখানের মধ্যে সেখানে দিয়েছিলেন, সেখানে দেখা গেছে মোট ভোক্তা হচ্ছে 9,19,000 ভোক্তা। ওনার দেওয়া স্টেটমেন্ট সেখানের মধ্যে আছে। নিয়মিত বিদ্যুৎ প্রদান করে ভোক্তা হচ্ছে 4,02,000 এবং অনিয়মিত যারা বিদ্যুৎ পে করে সে তথ্য হচ্ছে 3,20,000 এবং সেখানে দেখা গেছে 1,96,000 মানুষ আছে যারা কোনো বিলই কোনোদিন সেখানে দেয় না এবং সেই বিলটা সেখানের মধ্যে তারা দিচ্ছে না। এই ধরনের একটা অবস্থান সেখানের মধ্যে আছে। আমরা এটা দেখেছি যে উনি বলবেন আজকে যে স্মার্ট মিটার আপনাদের বামফ্রন্ট সরকার সময় তো সেখানের মধ্যে লাগিয়েছিলেন, হ্যাঁ, অস্বীকার করার মতো কোনো অবস্থা সেখানের মধ্যে নেই। আমাদের সরকার থাকাকালীন সময়ে 1,376 কোটি টাকা সেখানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমাদের বিদ্যুতের উন্নয়নের জন্য সেখানে গভর্নমেন্ট চেয়েছিল। যে টাকাটার মূলে এই টাকাটা এসছে অনেক শেষে এবং সেই মূলেই এখন গভর্নমেন্ট সেখানের মধ্যে বিভিন্ন জায়গায় সাবস্টেশন বিদ্যুতের উন্নয়ন সেখানের মধ্যে করছে। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে তখন জনগণ এই শর্ত ছিল সেখানের মধ্যে স্মার্ট মিটার লাগাতে হবে। আমাদের রাজ্যে স্মার্ট মিটার এসছে এবং তখন আমাদের গ্রাহক ছিল সেখানে 8,60,000 গ্রাহক সেখানের মধ্যে ছিল এবং ওই সময়ের ভেতরে দেখা গেছে 40,000 মতো মিটার সাবমিটার, 40 থেকে 50 হবে এই মিটার স্মার্ট মিটার কিন্তু আমাদের রাজ্যে সেখানের মধ্যে লাগানো হয়েছিল তাদের বুঝ দেওয়ার জন্য শর্ত অনুসারে। তার বাইরে কিন্তু আর কোনো স্মার্ট মিটার তখনও লাগানো হয়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বামফ্রন্ট সরকারের সময় যদি 40 থেকে 50,000 স্মার্ট মিটার লাগিয়ে থাকে, কোনোদিন তো একদিনের জন্য কোনো চিৎকার মানুষের কাছ থেকে আমরা শুনিনি। এই বিল নিয়ে আজকে যেমন বিক্ষোভ হচ্ছে, অফিস ভেঙে ফেলছে, মুখ্যমন্ত্রীকে দিল্লি থেকে ছুটে আসতে হচ্ছে তাকে ক্রাইসিস মিট আপ করার জন্য, কিন্তু সেদিন কিন্তু একটাও হয়নি। এবং এটাও ঠিক যে সেদিন বিদ্যুৎ নিগম তার অধীনে থেকে টেন্ডার করে স্মার্ট মিটার লাগানো হয়েছে। আজকে যেমন প্রাইভেট সেক্টরের হাতে সে স্মার্ট মিটার গুলো ছেড়ে দেওয়া হয়েছে, সেদিন কিন্তু এই কাজটা সরকার সেখানের মধ্যে করেনি, তার নিয়ন্ত্রণে রেখেই সেখানের মধ্যে এই জিনিসটা সেখানের মধ্যে করা হয়েছে। স্মার্ট মিটার লাগাতে হবে এমন কিছু নেই। গোয়া বিজেপি শাসিত রাজ্য, একটা স্মার্ট মিটার লাগায়নি, আমার কাছে সে তথ্য সেখানে আছে। আসাম 50% লাগিয়েছে, তারপর আর কোনো স্মার্ট মিটার সেখানের মধ্যে লাগায়নি। ছত্তিশগড় 56% সেখানে লাগিয়েছে, অন্যান্য স্টেটগুলো 20% স্মার্ট মিটার লাগিয়েছে। এমন কোনো অসুবিধা না যে স্মার্ট মিটার লাগাতেই হবে, যে মিটারটা নিয়ে এত বিতর্ক সেখানের মধ্যে তৈরি হয়েছে, সেখানে এই ধরনের একটা অবস্থান সেখানের মধ্যে আছে। সেখানে আমি যে কথাটা বলতে চাই সেখানে
যে এই বিদ্যুৎ বিল নিয়ে এত চিৎকার হচ্ছে, এবং সেখানে শ্যামলবাবু সেখানে মধ্যে বলেছেন বিদ্যুৎ দপ্তরে গেলে একটা সাধারণ মানুষ স্বাভাবিক যার বিল আসতো সেখানে মধ্যে 300 টাকা, এখন সেই বিলটা সেখানে যদি 700 টাকা 800 টাকা আসে, অটোমেটিক সেই লোকটা জানতে চাইবে। কিন্তু দপ্তরে গেলে সেখানে বলে যে এটা আমাদের কোনো হাত নেই, এটা উপর থেকে বিল হচ্ছে, আমরা শুধু বিল পেপার আপনাদের সেখানে মধ্যে দিচ্ছি। ঠিক আছে, এটা নিগম এই দায়িত্ব এড়াতে পারে না। শেষ করে দিচ্ছি স্যার, এটা সেখানে মধ্যে শেষ নিগম সেটা করতে পারে না। এখন উনি বলবেন আমরা কোনো বিদ্যুতের বিল বাড়াইনি, কোনো ইউনিট সেখানে মধ্যে বাড়াইনি, এবং ত্রিপুরা রাজ্য হচ্ছে লোয়েস্ট না, ত্রিপুরা রাজ্য লোয়েস্ট না, ভারতবর্ষের অনেক জায়গা আমাদের থেকে অনেক লোয়েস্ট, আমরা অনেক বেশি সেখানে। এটা এর আগে বিধানসভাতে আমি সত্য ওনার কাছে দিয়েছিলাম কোন স্টেটে বিদ্যুতের বিল কত, এবং আমাদের স্টেটেও সেই জিনিসটা সেখানে মধ্যে আছে। তো ওনার বক্তব্য হচ্ছে বিদ্যুতের বিল আমরা সেখানের মধ্যে বাড়াইনি। তো বিদ্যুতের বিল যদি না বাড়ে, তাহলে বামফ্রন্ট সরকারের সময় যদি একটা লোক 300 টাকা দিত, এখন তার বিলটা কি করে 800-900 টাকা সেখানের মধ্যে হয়? আমার বাড়িতেও সেখানের মধ্যে বিল এর আগের মাসে দিলাম 3600 টাকা, তারপরে মাসে হয়ে গেল 6000 টাকা, কি করে বিল সেখানের মধ্যে হয়? এই জিনিসগুলো মানুষ কিন্তু সেখানের মধ্যে জানতে চায়। আমার কথা হচ্ছে যে নিগম দোষী কে দোষী, আমার কথা হচ্ছে মানুষ তার প্রকৃত বিলিং ব্যবস্থা সেখানে হোক। হ্যাঁ, ইউনিট এত, এর সঙ্গে আপনি এই রাইস সেই রাইস সান্ডি মান্ডি কত কিছু সেখানের মধ্যে যুক্ত করে এর বাইরে 600-700 টাকার একটা বিল মানুষকে ধরিয়ে দেবেন, আর আমার বিদ্যুতের বিল, এগুলো তো বন্ধ করতে হবে। এগুলো মানুষের পকেট কাটা হচ্ছে। মানুষ এমনিতেই সেখানে অতিষ্ঠ, চাল কিনতে হচ্ছে 60 টাকা করে, পেঁয়াজ কিনতে হচ্ছে, চিনি কিনতে হচ্ছে বেশি দামে, এর মধ্যে মানুষ কিন্তু ত্রিপুরার মানুষ এগুলো দিতে পারবে না। আমি সবই নয়, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, বিদ্যুৎ মন্ত্রী এখানে আছেন, এটা ঝগড়ার কোনো প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে কোনটা বাস্তব ধর্মী, বসে এই সম্পর্কে আলোচনা করে মানুষকে অন্তত যন্ত্রণার হাত থেকে মুক্তি দেখ, এই জিনিসটাই হচ্ছে এই হাউসের কাছে আমার আবেদন। ঠিক আছে, অনারেবল মিনিস্টার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যদিও ট্রেজারি মন্ত্রীর একজন কথা বলার ছিল, আমি বলছি যে যেহেতু টাইম কম সেজন্য ওনাকে বলছি বলার দরকার নেই। শুরুতে আমি এই সবার মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন মহাশয়কে ধন্যবাদ জানাতে চাই। তিনি বিদ্যুৎ বিল এবং টেরিফ নিয়ে রাজ্যের মানুষের ক্ষোভ ও উদ্বেগের প্রসঙ্গে এই সভায় তুলে ধরেছেন। অন্যরাও এতে অংশগ্রহণ করেছেন, যারা আলোচনা করেছেন তাদেরকে ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এটা 361 দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি দেইনি। যখন শুনেছি একজন সদস্য শর্ট ডিউরেশন নিয়েছেন, তাহলে আমি বলতেই পারবো স্কোপ ইজ দেয়ার, সেই জন্য আমি এখানে আর আমি আনিনি। নতুন আমি নিজে না উঠালেও আমি উঠাতাম, যেহেতু অলরেডি আপনি অ্যাকসেপ্ট করেছেন, আপনাকে ধন্যবাদ। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি রাজ্যের মানুষের প্রতিটি প্রশ্নের সৎ, সম্পূর্ণ এবং তথ্যভিত্তিক জবাব এই সভার মাধ্যমে সরাসরি তাদের কাছে পৌঁছে দিতে চাই। আমি তিনজনেরই নোট করেছি কে কি বলেছে। বিষয়টি নিছক একটা প্রশাসনিক বিষয় না, কারণ বিদ্যুৎ এমন একটা পরিষেবা যার সঙ্গে আজ রাজ্যের প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান, কৃষক, ছাত্র, হাসপাতাল এবং শিল্পের দৈনন্দিন জীবন সরাসরি যুক্ত। একটি শিশুর পড়ার টেবিলে সেখান থেকে একজন কৃষকের সেচের পাম্প, একটি ছোট দোকানের রেফ্রিজারেটর থেকে একটা বড় শিল্প প্রতিষ্ঠানের প্রোডাকশন লাইন, একটি হাসপাতালের আবশ্যকীয় যন্ত্র থেকে একজন সাধারণ মানুষের ঘরের ফ্যান, লাইট এবং রেফ্রিজারেটর, সবকিছুর সঙ্গে বিদ্যুৎ জড়িয়ে আছে। তাই বিদ্যুতের সাপ্লাই, বিদ্যুতের দাম, বিদ্যুতের বিল নিয়ে মানুষের যে উদ্যোগ তৈরি হয়েছে, তাকে শুধুমাত্র আমি টেকনিক্যাল রেগুলেটরি বিষয় দেখলে চলবে না। ইট ইজ অ্যাগ্রিড। একটা পরিবারের মাসিক আয়ের একটা অংশ যখন বিদ্যুৎ বিল মেটাতে যায়, তখন বিলের প্রতি টাকার হিসাব সেই পরিবারের কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন কোনো কনজিউমার তার আগের তুলনায় অনেক বেশি বিল দেখতে পান, তখন তার মানে
প্রশ্ন ওটা স্বাভাবিক। এই প্রশ্নের উত্তর দেওয়া সরকারের দায়িত্ব। কারেক্ট শ্যামলবাবু তারা বলেছেন, সুদীপবাবু তারা বলেছেন। আমি এই সময় শুধু সরকারের সাফল্যের কথা বলবো না, আমি মানুষের উদ্যোগের কথা বলবো। আপনারা যেগুলি বলেছেন, মানুষের প্রশ্নের কথা বলবো, টেরিফ নিয়ে বলবো, পাওয়ার পারচেজ নিয়ে বলবো, নিজেদের জেনারেশন থাকা সত্ত্বেও কেন বাইরে থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে সেটিও বলবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের উপর তৈরি হওয়া আর্থিক চাপ কমাতে সরকার ইতিমধ্যে কি সিদ্ধান্ত নিয়েছে সেটিও সবাই স্পষ্ট জানাবো। বিষয়ের শুরুতে পরিষ্কার করে দিতে চাই, সমস্ত প্রশ্নের উত্তর আমি আবেগ দিয়ে দেব না, দেব তথ্য দিয়ে, নথি দিয়ে, আইন দিয়ে। রাজনীতির জায়গায়, প্রশাসনের জায়গায় আমরা হিংসামুক্ত রাজনীতিতে বিশ্বাস করি, প্রতিহিংসা মুক্ত রাজনীতি বিশ্বাস করি, স্বচ্ছ প্রশাসনে বিশ্বাস করি, জবাবদিহিমূলক সরকারের বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি প্রতিপক্ষের কাজ সরকারকে প্রশ্ন করা, আর সরকারের কাজ সেই প্রশ্নের উত্তর দেওয়া। আমার প্রতিপক্ষের মাননীয় বিধায়কদের কাছে আমার একটি প্রশ্ন রাখতে চাই, আপনারা কোন পক্ষে? তথ্যের পক্ষে, নথির পক্ষে, না যুক্তির পক্ষে? আপনারা কিছু পজিটিভ বলেছেন, নিশ্চয়ই বলছেন, আমি এটা আমাদের সবটা নেগেটিভ বলেছেন আমি বলবো না। নাকি রাজনৈতিক সুবিধার জন্য এমন একটি বিষয়কে এমনভাবে উপস্থাপনা করতে করার পক্ষে যাতে সাধারণ মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়। আজকের সময় এটা মনে রাখা দরকার, তথ্য প্রযুক্তির যুগ। আজ এই অ্যাসেম্বলিতে বলা একটি কথা কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। পুরনো এগ্রিমেন্ট খুঁজে পাওয়া যাবে, পুরনো গভর্নমেন্ট অর্ডার খুঁজে পাওয়া যায়, পুরনো নিউজ পেপার রিপোর্ট খুঁজে পাওয়া যায়। কে কখন সিদ্ধান্ত নিয়েছিল সেটা মানুষ যাচাই করতে পারবে। তাই আজকের দিনে অসত্য বলে পার পাওয়া আগের মতো সোজা নয়। তাই আমি বলবো, রাজনীতি চলুক রাজনীতির মতো করে, প্রশাসন চলুক প্রশাসন নিয়মে, দুটিকে গুলিয়ে ফেললে শেষ পর্যন্ত কিন্তু ক্ষতি হবে সাধারণ মানুষের। আইন কোন দলের নয়। ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 কথা বলা হচ্ছে। আমি একটা বিষয় অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই, ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 এটি ভারতের আইন, সংসদে প্রণীত আইন। এই আইন অবশ্যই মানতে হবে। এটা কংগ্রেস, বিজেপি, সিপিএম তীব্রমতা আইন নয়। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বিরোধিতা করতে হলে যুক্তি দিয়ে করুন, তথ্য দিয়ে করুন। আমি প্রথমেই স্যার, কিছু তো আমাদের ভুল আছেই, আমি অস্বীকার, আমি যদিও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, আমি সবটা ভুল অস্বীকার করব, এটা আমি এই লাইনে যাই না। আমি রাজনীতি ছোট বয়স থেকে করি, আননেসারি অসত্য তথ্য করলে হাউসকে বিভ্রান্ত করব না। গত 8 বছরে এই রাজ্যের বিদ্যুৎ দপ্তরের কি কাজ করে গেছে এবং কি বিক্ষোভ, কি ব্যবস্থা নিয়েছে, একটা তথ্য দিয়ে রাখা দরকার। রাজ্যে 132 কেবি সাবস্টেশন কটা ছিল? 12টা। বর্তমানে আছে কটা? 21টা। আরো 2টার কাজ চলছে। 33 কেবি সাবস্টেশন কটা ছিল? 44। এখন আছে কটা? 75টা। আরো কটা কাজ চলছে? 18টা। 3টি স্থানে সংশ্লিষ্ট ট্রান্সমিশন লাইন নির্মাণ করে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কুমারঘাট, উদয়পুর, তেলেমুড়া ট্রাকশন সাবস্টেশন সংযোগ স্থাপন করা হয়েছে। এর মধ্যে 272 কিলোমিটার রেল পথ বিদ্যুৎ চালিত ট্রেন ঠিক থাকার জন্য 1464 কিলোমিটার
এটাকে বলে সার্কিট কিলোমিটার। কভার কন্ডাক্টর লাগানো হয়েছে, এর আগে কতটুকু ছিল? 0। আরো 360 কিলোমিটার কাজ চলছে। গ্রামাঞ্চলে হুক লাইন দ্বারা বিদ্যুৎ চুরি বন্ধ করার জন্য 13,435 সার্কিট কিলোমিটার এরিয়াল বাঁশ কেবল, সংক্ষেপে এডি কেবল বলে লাগানো হয়েছে। আগে কত ছিল? 198 কিলোমিটার, আরো 350 কিলোমিটার চলছে। 132 কেবি লাইন আগে ছিল 485 সার্কিট কিলোমিটার, এখন 986 চলছে, আরো 102। 33 কেবি লাইন আগে ছিল 896 কিলোমিটার। আমি আপনাদের পাশে আসবো, কিন্তু আমার সরকার কি করেছে? বসে বসে কি আমি ঘোড়ার গাছ খেয়েছি? এটা দেখতে হবে। 1434 সেন্টিমিটার কাজ চলছে, 212 কিলোমিটার। 11 কেবি এসটি লাইন, ইঞ্জিনিয়ার যারা ব্যাকগ্রাউন্ড তারা বুঝবে। 15,748 সেন্টিমিটার ছিল, এখন হচ্ছে 19,972 সেন্টিমিটার। এলটি লাইন আগে ছিল 22,000, এখন হচ্ছে 34,000। ডিস্ট্রিবিউশন সাবস্টেশন আগে ছিল 15,000, এখন হচ্ছে 21,000। লাইফ লাইন মেনটেন্যান্স সবাই বুঝবে না, ইঞ্জিনিয়ার যারা বসে আছে বা সুবিদিবাবু বলবে। পরিবহন লাইনের মেরামতির সময় যদি বিদ্যুৎ পরিবহন লাইনের মেরামতির সময় বিদ্যুৎ বন্ধ না করে করতে হয়, সেজন্য অলরেডি লাইফ লাইন মেনটেন্যান্স ট্যাকটিক্যাল প্রকল্প আমরা অলরেডি ওয়ার্ক করা হয়ে গেছে। ড্রোন প্রযুক্তি, টাওয়ার লাইনের পর্যবেক্ষণ চিহ্নিতকরণে ড্রোনের ব্যবহার ওয়ার্ক করা হয়েছে। মোবাইল সাবস্টেশন চালু পরিকল্পনা, যে কোনো বিদ্যুৎ বিভ্রাট হলে তৎকালীন বিকল্প ব্যবস্থা টেন্ডার প্রক্রিয়া চলছে। টাওয়ার লাইনের বিপর্যয় রোধে ইমার্জেন্সি রেস্টোরেশন সিস্টেম, এটা টেকনোলজির পরিকল্পনা ওয়ার্ক করা হয়েছে। রুকিয়া পর্যন্ত পুরান লাইনে নতুন প্রযুক্তির তার সংযোজন 75% কাজ শেষ। উত্তর পূর্ব পরিষদের আর্থিক সহায়তায় আম্বাসী গন্ডাছড়া নতুন টাওয়ার লাইন নেওয়া হয়েছে, আগে ছিল না। সূর্যমণিনগর মনারচক, সূর্যমণিনগর রুকিয়া 132 কেবি লাইনের কাজ নির্মাণাধীন, প্রায় 80% শেষ। বিশ্রামগঞ্জে 132 কেবি সাবস্টেশন নির্মাণ কাজ শেষ, সাবস্টেশন চালু হবে। পিএম জনমন, অনেকে বলছেন কারণ ছিল না। পিএম জনমন 11,692 পিবিডিজি রিয়ান পরিবারের মধ্যে বিদ্যুতায়ন করা হয়েছে, কেন করা হলো না আগে? দক্ষিণ আবাস জনজাতীয় গ্রামোৎসব কমিশনে DAJGUA প্রকল্পে 7,950টি জনজাতি পরিবার বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে, আরো 239টা বাকি আছে। প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিজলি যোজনায় গ্রাহকদের ঘরে ঘরে বিদ্যুৎ স্থাপন শুরু হয়েছে এবং 17,400টা রেজিস্ট্রেশন হয়েছে। এর মধ্যে 4,519 জন সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করেছে। এর থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কত? 15.5 মেগাওয়াট। আগামী 2 বছরের মধ্যে অলরেডি টেন্ডার করা হয়েছে 50,000 গ্রাহকদের ঘরে মোট 150 মেগাওয়াট। এটা উলা প্রজেক্ট, অলরেডি মিটিং করেছে, অলরেডি আমরা আলাপ করেছি পুরসভা সমস্ত জায়গায়। অর্থাৎ যারা 50 ইউনিট ব্যবহার করে, এরকম টোটাল ত্রিপুরাতে আছে 4 লক্ষ পরিবার। এখন যে আমরা পিএম সূর্যঘর করছি, এটা কি হয়? এটাকে 1 কিলোওয়াট বসাতে গেলে তার জন্য খরচ হয় 66,000 টাকা। সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় 33,000 সাবসিডি, 33,000 তাকে দিতে হবে। আমরা ঠিক করেছি যে উলা প্রজেক্টে আমরা মাত্র এই যে 4 লক্ষ পরিবারের মধ্যে আপাতত ফার্স্ট পেজে 1.5 লক্ষ পরিবারকে দিচ্ছি, কি মাত্র 1,000 টাকা দেবে, সমস্তরা করে দিচ্ছি আমরা। অলরেডি টেন্ডার করা, 8টা ডিস্ট্রিক্টে 8টা টেন্ডার। প্লিজ না না, আমি আপনার সাথে কিছু কথা বলিনি তখন। সৌভাগ্য প্রকল্প এত লোককে যদি কারণ দিয়ে থাকেন, সৌভাগ্য প্রকল্পের আওতায় গত 8 বছরে 1,36,000 পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। কেন করা? কি কারণ? স্ট্যান্ড অ্যালোন প্রিপেড মিটার, স্মার্ট মিটারের কথা পরে আসছে। হাইড্রোলিক টারবাইন ব্যবহার করে, আপনারা জানেন যে এখন নতুন সিস্টেম হাইড্রোকাইনেটিক বিদ্যুৎ, অর্থাৎ আমাদের রাজ্যে বড় বড় নদী নেই, সেই জন্য কি করবো? আমাদের নতুন হরিয়ানা করেছে ড্রেনের মধ্যে, তাদের নালাগুলি বড় বড়,
সেটার মধ্যে স্রোতের মধ্যে যাতে বিদ্যুৎ উৎপাদন করা যায়, আমরা অলরেডি 124টি স্থানে পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে 20টি স্থান স্থির করা হয়েছে। ম্যাকআপ কোম্পানিকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমে 50 মেগাওয়াট, ধীরে ধীরে 200 মেগাওয়াট হবে। প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প, বিদ্যুৎ শুধুমাত্র ওই যে বলছি কৃষক থেকে আরম্ভ করে খাওয়ার টেবিল পর্যন্ত সব জায়গায় বিদ্যুৎ। 11,000 পিএম কুসুমে আমাদের দেবনাথ বাবু জানে, উনি দিশার মিটিং পর্যন্ত মুখ্যমন্ত্রী মনে করে দিয়েছে। 11,100 পাম্প, 55,000 কানিতে জলসেচ ব্যবস্থা। কি পাম্প বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে 11,000 মধ্যে 9,378। জলসেচে আনা হয়েছে 46,000 কানিকে জলসেচ আনা হয়েছে। কাজ এগিয়ে চলছে আরো 1,736টি। একটা পাম্প বসাতে কত খরচ যায়? 3 লক্ষ। 15,000 কৃষক, বাকি সবটা গভর্নমেন্ট। ভারতবর্ষে কোন রাজ্য যদি দেখাতে পারে, এই জন্য নর্থ ইস্ট থেকে গুয়াহাটিতে দেবনাথ বাবু জানে, নর্থ ইস্ট থেকে ত্রিপুরাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হয়েছে যে পিএম কুসুমের সাকসেসের জন্য। সোলার মাইক্রো গ্রিড, পিএম ডিভাইন, পিএম জনমন, রাজ্য সরকার, 3টা থেকে আমরা করেছি। কটা? 335টা পাড়াতে ইন্টেরিয়ার। এখন যান কিনা ট্রাইবেল এলাকা আমি জানি না, জনজাতি এলাকায় যান কিনা জানি না। মাইক্রোগ্রিড স্থাপন করা হয়েছে 335 কমপ্লিট, এবং সেখানে 11,000 পরিবার উপকৃত হয়েছে, এবং ম্যাক্সিমাম 99% ট্রাইবেল, জনসংখ্যা 47,000, সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আপনাকে সব লিস্ট আমার কাছে আছে। শুধু বিরোধী দল নেতা যেহেতু এখানে আছে, সাবরুম বিধানসভার বস্তুপুর ভিলেজ কমিটি একটা আছে, সেখানে যান টিলা বাড়িতে 15টা পরিবার, সেখানে 15 কিলোওয়াট 30টা পরিবারকে কারেন্ট দিচ্ছি। সাবরুমের আপনারই কেন্দ্রে জোরকুমা, সেখানে 15 পরিবারকে ফাংশনাল দেখে আসবেন। সাবরুমের আরেকটা জায়গা সুবরপাড়া, সেখানে দিচ্ছি। সাবরুমের আরেকটা, অনেকটা সব জায়গায় আছে না, যোগ্যচন্দ্র পাড়া। স্যার ঠিক আছে, ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার এক্সপানশনের কথা বলছেন, খুব ভালো হয়েছে বা কিছু হচ্ছে। আলোচনাটা কি? আলোচনাটা হলো এটার সাথে কিছু মুশকিল। চুপচাপ শুনেছি, আমিও ডিস্টার্ব করতে পারছি। কথা শুনবেন তো আপনি? আরে কথা শুনবেন তো? শুনতে হবে। দান দান থেকে খাইবেন, শুনুন। এখন আলোচনা কি জানি, ডিসকাশন তারা এনেছে, আলোচনা এসছে। ইউ আর নট ডিসকাসিং, হাউ ওয়াজ নট ডিসকাসড হিয়ার। যারা বলেছে তারা জানে। আরে বুঝেছি আমি। ঠিক আছে, আরে সে বিষয়ে কথা বলুন, সত্যটা বললে ক্ষমা কথা বলুন। মশাই নির্লজ্জ মতো কথা বলছেন কিভাবে? কি বলতে পারি নির্লজ্জ? আমি কিন্তু খারাপ জায়গায় যাইনি। ওনাকে কি করতে হয় আই নো ইট। একদম চুপ থাকুন, একদম চুপ থাকুন। দিচ্ছে তো উত্তর অবক্ষয় মতো অল্প বড় করে আসছি, কোমরে পেটি বাঁধবো, তারপরে মিনিস্টার কথা বলছে। স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, স্পিকার স্যার, নো অনারেবল স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিরোধী দল, মাননীয় আপনার কথা বলছে, কিচ্ছু বলিনি। শুনতে হবে, শুনতে হবে, গায়ে জ্বালা ধরে। অনারেবল স্পিকার, জনজাতি এলাকা চলুন। আমি বলেছি জনজাতি এলাকা যান কিনা। অনারেবল স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, বিরোধী দলনেতা পয়েন্ট অফ অর্ডার তিনি বলতেই পারেন, অসুবিধা নেই। আরে বস ভাই, স্যার 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 স্যার, পয়েন্ট অফ অর্ডার তিনি বলতেই পারেন, এটা ওনার রাইট। কিন্তু পয়েন্ট অফ অর্ডারে উনি কি করে বলতে পারেন যে নির্লজ্জের মতো কথা বলছেন? অসভ্য! এটা কি করে বলতে পারেন? এটা এক্সপান্স, অসভ্য। এটা এক্সপান্স, এটা এক্সপান্স করতে হবে এটা ইয়ে থেকে। উনি নির্লজ্জের মতো বলতেই পারেন না।
হ্যাঁ ঠিক আছে, বলতে পারেন না, বিল ছুড়লে এক্সপান্স বিল ছুড়লে পাল্টা খেতে হয়, বিল ছুড়লে পাল্টা খেতে হয়, কাছের ঘরে থেকে বিল ছুটতে নেই। রুল 336 রুল, ঠিক আছে ঠিক আছে, তাদের এলাকায় রুল 36 এলপি সাহেব যেটা বলেছেন নির্লজ্জ এরকম এটা এক্সপান্স। থ্যাংক ইউ স্যার। আমি আর ঠিক আছে, পয়েন্টে আসবে। সরি ফর দ্য ইন্টারাপশন, আই নট ইন্টারাপ্ট ইউ। আপনি বলেছিলেন আলোচনাটা আরো দুটো আছে, হ্যাঁ টাইমের মধ্যে শেষ আমি কেন শেষ করবো? আপনি তো অনেক কথা বলেছেন। না, আমাদের টপিকটা ঠিক আছে, টপিকে আসছি স্যার। আরে ঠিক আছে, ঠিক আছে, মিনিস্টার সাহেব বলছেন, ঠিক আছে মিনিস্টার সাহেব বলছেন, স্যার, মিনিস্টার বলছেন, স্যার, মিনিস্টার ঠিক ঠিক আমি ওটাতে কেন আসছি? আমি জায়গাতে যাচ্ছি, জনজাতি এলাকায় কোন বিদ্যুতের জায়গাতে मौसम बिगड़ने वाला है, कुर्सी का पेटी बांध रखिए। স্যার এগুলি ওনারা আলোচনা করেছে, কি বারবার সামনে আসছে, ত্রিপুরার নিজের জেনারেশন আছে, তাহলে বাড়ি থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে কেন? প্রশ্ন স্বাভাবিক, কিন্তু উত্তরটা বুঝতে হলে প্রথমেই একটা বেসিক ডিফারেন্স বুঝতে হবে। ইনস্টল ক্যাপাসিটি আর অ্যাভেলেবেল জেনারেশন এক জিনিস না। যদি বাড়িতে কিনতে না হয় তাহলে ওনাদের সময় কাঁঠালগুড়ি, দয়ান, বঙ্গাইগাঁও, পারে এদের সাথে আগের সরকার বিদ্যুৎ ক্রয় নিয়ে বেশি রেট দিয়ে দীর্ঘকালীন চুক্তি করলো কেন? আরে দেখছেন অবস্থা, আমি এই তো সহ্য করতে হবে, বলতে দিন, এই দেখুন আমি তুমি তো ভাই উঠিয়েছ না, চুক্তি ফুক্তি বলেছেন প্লিজ স্যার, আমি আপনার সাথে চাই। মন্ত্রী মন্ত্রী বলছেন স্যার, সামনেবাবু তাদের মন্ত্রী বলছে তো, মন্ত্রী বলছে তো, ওই দেখেন ওই দেখেন ওই দেখেন, ঠিক আছে, আপনি বলছেন বিদ্যুতের দামের সাথে কিনার সাথে, আপনি বলছেন কিনার সাথে এই ট্যারিফের সম্পর্ক। আপনি তো বলছেন ভাই এখন তো সহ্য করতে হইব, ভাই জবাব দিচ্ছে, এখন তো সহ্য করতে হইব। প্লিজ প্লিজ, বহুত কিছু আছে, একটু ওয়েট করুন শুধু। আরে ভাই স্যার, আচ্ছা আপনি করুন, শুধু আপনি না শুনলে না বলেন বলেন। তো এমন কি করেছে জানেন সুদীপ বাবু? 25 বছরের সাথে চুক্তি করে ফেলেছে, মানে কি বেশি রেটে। প্লিজ ওই দেখেন ওই দেখেন, আরে বলতে দিন না, কথা শুনতে হবে, উঠিয়েছেন কথা। কিছুদিন আগে বিরোধী দলের একটা বক্তব্য শুনছিলাম, সেখানে বলা হচ্ছিল বর্তমানে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা কমে গেছে। আমি পরিষ্কার করে বলতে চাই, বাস্তব ছবিটা তা না। রাজ্যে স্থাপিত প্ল্যানগুলির গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় সেই ক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। আসুন ডাইরেক্ট সেন্ট্রাল সেক্টর পালাটা, রামচন্দ্রনগর কত ক্যাপাসিটি? 134 মেগাওয়াট ক্যাপাসিটি ছিল। 2017 সালে আপনারা যখন ছিলেন কত চলে আসলো? 76 মেগাওয়াট। এখন কত? 20 মেগাওয়াট। সেন্ট্রাল সেক্টর, রাজ্যের না। ত্রিপুরা এলোকেশন কত? 17 মেগাওয়াট দেওয়ার কথা আমাদেরকে, ওরা এখন দিচ্ছে কত? 3 মেগাওয়াট। রেট কি? হাই রেট। আসুন পালাডানা, ওটিপিসি পালাডানা, ইস্যুর ক্যাপাসিটি কত? 726 মেগাওয়াট। 17 সালে কত? কমে গেল, একসাথে 200 কমে গেল, 520 মেগাওয়াট। কেন কমলো? প্লিজ, বর্তমানে জেনারেশন কত? 430 মেগাওয়াট। ত্রিপুরা এলাকেশন কত? 26%। কত দাম? খুব কম দাম, 3 টাকা 56।
কত কিনলাম আমরা শেয়ার ত্রিপুরা গভর্নমেন্ট? 26.97 মানে 27%। এটা সবচেয়ে কম দাম, সবচেয়ে কম দাম। আসাম নিয়ে গেল 50%, আপনি নিলেন 27%। ওয়াই? যদি ওই সময় কম দামে পেতাম একটা বিদ্যুতের দাম বাড়াতে হয় না। কোন জায়গায় বসবেন? যে কোনো জায়গায় রেডি টু সিট। যখন উঠাবেন আপনাকে যে তথ্য দিয়েছে অর্ধ সত্য। আসুন মারাত্মক। কত মেগাওয়াট ছিল? 101 মেগাওয়াট ইনস্টল ক্যাপাসিটি। 70 সালে কত কমে গেল 90, এখন কত 48। আরে গ্যাস নেই। শুনুন ভাই, শুনুন কেমন ঘোড়াটা। আমার তো মনে হয় ঘোড়া আসে যে এরকম আসা হচ্ছে এখানে। স্যার, রাজ্য থেকে কেন্দ্র থেকে গ্যাস, প্রথম হলো গ্যাস নেই। গ্যাস থাকলেও প্রায়োরিটি কোনটা? আগের মতো সিস্টেম না। গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলি কোথাও বর্তমানে তাদের পূর্ণ ক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না। মূল কারণে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ না থাকা। এখানে আরো একটি কাঠামোগত বাস্তবতা এই সময় জানানো প্রয়োজন। ভারত সরকার যে প্রাকৃতিক গ্যাস বরাদ্দ নীতিতে সবচেয়ে প্রায়োরিটি দিয়েছে বাড়ি বাড়ি ঘরে গ্যাস। নাম্বার 1 পিএনজি, ফার্স্ট গৃহস্থালী ডোমেস্টিক হাউসহোল্ড পিএনজি, সেকেন্ড কৃষি, থার্ড ফার্টিলাইজার, ফোর্থ বিদ্যুৎ। পৃথিবী অনেক যুগে চলে গেছে, সেই সত্য যুগে নাই এখন। এই বাবদটা বুঝতে হবে। তো আজকে তারা তো ধৈর্য প্রাণ আছে জন্য দেখুন, আমি অনেক জায়গা কমে লাইতেছি। পিপিএ আর রস লাগে মানুষ জানেন কথাটা। সিপিএম এর চরিত্রটা বলছে টাইমটা ক্লিক করেন না, বলছেন না, বলতে দিন। মিনিস্টার বলছে, রিপোর্ট দিচ্ছে, আপনারা তিনজন জিজ্ঞাসা করেছেন, কিন্তু তাদের কিছু বলি নাই স্যার আমি। হ্যাঁ স্যার, না প্রশ্ন হলো 3 টাকা 56 পার ইউনিট যদি হয়ে থাকে পালাটানা, আসাম সরকার নিয়ে গেল 50%, ত্রিপুরা সরকার, তৎকালীন ত্রিপুরা সরকার কেন 50% রাখতে পারলো না? তাহলে এই সমস্যা হতো না। তারা কি করলো এবার দেখেন। কাঁঠালগুড়ি থেকে কত বছর এগ্রিমেন্ট? 2012-তে শুরু করেছে, 25 বছর পর্যন্ত তাদেরকে কিনতে হবে। শুনতে প্লিজ, এই কথা একটু বুঝলে বুঝতে পারবেন। প্লিজ 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 জেনারেল শুধু করে দেন। আরে দাম বাড়ছে কেন বলবেন না? আজকাল ডিস্টার্ব করলে না না না, শুনেন শুনেন এই দেখেন একটু স্যার, শুনেন দেখুন অবস্থা। এইভাবে টাইম ঠিক আছে, এটা আলোচনা নাই। আপনার মতো তো আমি আর কি রে ভাই, এটা নাই আলোচনা। শুধু এটা আলোচনা বিষয় না। আরে পাওয়ার পারচেজ, উনি বলছে পাওয়ার পারচেজ। না আরে না, গায়ে লাগলো তো। জিতেন বাবু, আপনি মন্ত্রী ছিলেন, আপনি পাবলিক জানবে, বলবে পাবলিক থেকে বলবে বেশি দরদ আমার। আপনারা তিনজন যে আপনি আছেন কিউবার দরদ, শুনেন, আপনি আছেন কিউবাতে, আপনি আছেন কমিউনিস্টটা চীনে, আপনি আছেন অন্য জায়গাতে। আপনি পাবলিককে যদি ভালোবাসতেন, বীর বিক্রমের জন্মদিন পালন করতেন। পাবলিক যদি ভালোবাসতেন, বীর বিক্রমের জন্মদিন পালন করতেন। কথা কম বুঝেন প্লিজ। আসবে আসবে, জায়গাটা আসবে না। আপনারা বিভিন্ন ভাবে প্রশ্ন করেছেন ওই মন্ত্রী। না না, প্রশ্নগুলি করেছে, আমি নোট রেখেছি কে কি করেছে। স্যার, আপনার 2012-তে এটা করে কে জানেন? যাতে মেসেজ না জানলেও প্রেস করে আপনাদের ক্যারেক্টারটা খুলে দেবো। ওই যে দুপুরে করেছেন সব খুলে দেবো। আমাকে আমার মুখ বন্ধ করাতে পারবেন না, এখানে না হলে বাইরে বলবো পাবলিকের কাছে, যাতে আপনাকে ঠিক মতো দেয়, ঠিক মতো যেন দেয় আপনাকে। করে দিচ্ছে আপনার বসে। জানি জানি, ঠিক আছে ঠিক আছে, আপনি খুব ঠিক আছে, ইউ আর সো জেন্টাল। ঠিক আছে স্যার, যাই হোক, কাঁঠালগুড়ি থেকে ওরা জনতা দেখছে। প্লিজ, এটা স্যার আপনার জানা দরকার স্যার।
স্যার 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 প্লিজ, হ্যাঁ 2012 থেকে 25 বছর মধ্যে এগ্রিমেন্ট, 25 বছর এগ্রিমেন্ট করে রেখেছে। 60 টাকা 87 পয়সা দাম পার ইউনিট কিনবে 25 বছরের জন্য। দয়ান থেকে 60 টাকা 19 পয়সা ধরে, বঙ্গাইগাঁও 6 টাকা 19 পয়সা, রামচন্দ্রনগর 60 টাকা 20 পয়সা। আমরা চুক্তি করেছি, আমরা আজকে থেকে 3 মাস আগে ফারাক্কা 4 টাকা 22 পয়সা, মৌদা 4 টাকা 23 পয়সা। রাখেন কেন করলেন এটা? কেন? শুধু ইন্টেলিজেন্স যারা ধরা করবে। যদি না কিনি আপনি বলতে পারেন এটা ক্যান্সেল করেন। নো, ফিক্স চার্জ দিতে হবে। ও বসে আছে অফিসাররা, ফিক্স চার্জ দিতে হয়। 18 কোটি 20 কোটি 25 কোটি টাকা দিতে হবে যদি তার থেকে না কিনি। কেন কোন ইন্টারেস্টে কিনে চাইবে অন্য? ওই টাকার সাথে সবটা এখন ট্যারিফের সাথে যুক্ত হচ্ছে। দীর্ঘদিন বাঁচতে আস্তে 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 স্যার এখন ওরা তো অস্থির হয়ে যায় যত আমি বিপদে যাই। ঠিক আছে, তাদের সঙ্গে লাভ বেশি, 300 কোটি টাকা আমাদের সেভিংস। 2010-এ 62% বৃদ্ধি করলো কেন? 14 সেপ্টেম্বর 2010 62%। রাখেন 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 করতে আনছেন। শুনেন ডিস্টার্ব করেন না, তাড়াতাড়ি সারান দেব। ঠিক বলছেন, ঠিক বলছেন। ডেইলি দেশের কথা এই দেখুন, এই দেখুন ডেইলি দেশের কথা বলছে আপনার মন্ত্রী, কেন্দ্র প্রাকৃতিক গ্যাসের দাম কমিয়ে দিক, রাজ্য বিদ্যুতের বর্ধিত মূল্য কমিয়ে দেবো। আমরা 64% বাড়িয়েছি। আমি তো তবু কম বলেছি। ডেইলি দেশের কথা। যারা যাদেরকে যে পত্রিকা আমরা গীতা মনে করেন, যেটা মনে করেন আমরা কোরআন বা এটা গীতা, রামায়ণ, মহাভারত, তারা বলছে এবার 2000 লাস্ট 8 ইয়ার্সে তাদের সময় বিদ্যুৎ বাড়ানো হয়েছে 116.06%, 116%। আর এবার 18তে বাড়িয়েছে কিনা? নো। 19 না, 20 না, 21 না, 22 না, 23। এবার হলো 23-এ অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ইন্টারন্যাশনাল মার্কেটে। আমাদের যেমন পেট্রোলের দাম যখন বাড়ে আন্তর্জাতিক বাজারে সবখানে বাড়ে, সেম জিনিস। আর কিছু কিছু ব্যক্তি আপনাদের মনে রাখবে, আন্তর্জাতিক গ্যাসের দাম বাড়ে 2010 সালে ট্যারিফ বৃদ্ধি করেছিল 62%, 2013 সালে 40%। তাদের শেষ 8 বছর বৃদ্ধি হচ্ছে 116%, আর আমাদের 8 বছর বৃদ্ধি হচ্ছে 40.42%। মানিকদের রেফারেন্স, ডেইলি দেশের কথা। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক বলছে আবার ওসব বলছে দিল্লি কমিয়ে দিক, আমিও কমিয়ে দেবো। আন্তর্জাতিক বাসে ওনারও দোষ নাই, উনি আজকে মন্ত্রী নেই বলে ওনার সবটা দোষ দিয়ে দেবো? নো। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়ায় 2010 সালে যেটা বলছি ট্যারিফ বৃদ্ধি হয়েছিল 62%। আন্তর্জাতিক বাজারে আমার সময় হলে বলি এটা কেন বাড়লো? যে রেট আছে এইটাও আছে। 2010-11 কত বেড়েছিল? 179% আন্তর্জাতিক বাজারে। তারপর উনি 62% বাড়িয়ে দিল। এবার আসুন 22-23 কত বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে? 196%। তারপরে কিন্তু বাড়ায়নি, কারণ বাড়ানি কমানি আমার হাতে না, কমিশন এটা করে। যাই হোক, এটা তো আমরা বলবেন যে হ্যাঁ বাড়াটা উচিত হয়নি। যেমন ফিক্সড চার্জের কথা বলছেন আমাদের সদীপ বাবু, ফিক্সের জন্য 2026-এর একটা গাইডলাইন, need for a national framework of rationalizing fixed charges and tariff regarding. সেখানে বলছে it is suggested that based on above report the matter may be taken up with the forum of regular for implementation purpose. আমি সেটা যাব না, আমি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট
বিদ্যুৎ মন্ত্রণালয়, এটা পরে বলেন আমি দেখব, আমারটা একটু পরে দিন রে ভাই প্লিজ। এখন একটু আগে বলছেন আইনে কোথাও নাই, আইনটাকে অর্ধেক করলে হতো না। আমি কমিশনের পক্ষে না, কমিশন আই এম নট হ্যাপি, কমিশন যে বাড়িয়েছে আই এম নট হ্যাপি, কিন্তু কমিশন কোয়াজি জুডিশিয়াল, এখানে আমার কিছু করার নেই। গভর্নমেন্ট কি করতে পারে? কমিশনের কি ক্ষমতা? 1 বছর পর পর সেই রেট রিভিউ করতে পারে। নিগম কি করবে? নিগম ইমপ্লিমেন্টেশন করবে। সরকার তাহলে কি বসে থাকবে? না, সরকার যদি দেখে গ্রাহকদের উপর চাপ বেড়েছে, সাথে সাথে সরকার টেক আপ করে। এই যে একটা কথা বললো, উইথড্র তো হলো না, সরকার উইথড্র করতে পারবে? আপনাদের সামনে কি কমিশন আপনারা চালিয়েছেন? উইথড্র সরকার করতে পারে না। উইথড্র সরকার গ্রাহকদের পাশে দাঁড়াতে পারে। আপনি বারবার বলছেন ভুল, আপনি অর্ধসত্য বলছেন। সরকার প্লিজ মাথা আমি আপনার মতো আমি বসেছিলাম, কিছু বলিনি, এতবার উঠে লাগে গেলে আমি দেখছি এত চুনকানি লাগে গেলে, আমি অর্থ বুঝলাম না কেন এসব করেন, কেন এসব করেন ভাই? এই যে আইনটা একটু শুনুন, একটু শুনুন, স্মার্ট মিটার রাখো রে ভাই প্লিজ। এই 2003 3টা পড়লে হবে না, 3-এর সাথে 21টা পড়তে হবে। আমি বারবার বলছি, 3-এ বলছে যে পাওয়ার অফ অথরিটি টু মেক রেগুলেশনস, পাওয়ারকে অথরিটিকে সেন্ট্রাল মানে সেন্ট্রাল রেগুলেটরি অথরিটি, ওকে পাওয়ার দিয়ে দিল, তুমি কিন্তু মিটার স্মার্ট মিটার বেলে কথা বলবে, আমি কিছু না, পাওয়ার দিয়ে দিলাম তোমাকে। এবার সেই পাওয়ারে কি বলছে? অথরিটিকে means the Central Electric Authority referred in subsection 1 of section 70. No license shall be supplied electricity after the expiry of 2 years from the appointment date, except for installation of correct meter in accordance with the meters regulation made in the authority. এখানে বলছে কি? বলছে পরিষ্কার ভাবে যে in pursuance of the provision made in clause 4(1)(b) of the Central Electricity Act, all consumers other than agricultural consumers in areas with communication network shall be supplied electricity with smart meter working in prepaid mode in conforming to 11 IS within the time limits specified below. শুধু এটা না, আপনার বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী বলেছে 12 আগস্ট 2026 বিদ্যুৎ মন্ত্রী কি বলছে? বিদ্যুৎ মন্ত্রক শ্রমশক্তি ভবন থেকে acceleration and continuation of smart meter rollout across the state and union territories, বাধ্যতামূলক। এই ক্ষেত্রে আপনাদের প্রবলেম হতো, বাধ্যতামূলক মানে আমি বলছি শুনুন। আচ্ছা, ওই তো মাঝখানে বলে দিল, কি বলে দিল? আমি তো দেখেছি কোন রাজ্য তো তালিকাতে কোন থেকে আনছে আমাদের ওই যে বিলোনিয়া ভদ্রলোক, দেখেন আমার স্টেট বলবো না, এবার নন বিজেপি স্টেটস, হিমাচল প্রদেশ কার গভর্নমেন্ট 43% অলরেডি কমপ্লিটেড, কতই কমিটমেন্ট এটাও লেখা আছে। জম্মু কাশ্মীর 73%, নট আওয়ার গভর্নমেন্ট। ঝাড়খণ্ড 26%, অর্থাৎ প্রায় 13 লক্ষ লাগিয়ে ফেলেছে। আমরা কত লাগিয়েছি? 4 লক্ষের মতো। কেরালা 1,28,000, এখন কংগ্রেস আছে, দেখবেন স্পিড বাড়াবে, তারও লাগিয়েছে। পাঞ্জাব আগে ছিল কংগ্রেস, আগে ছিল আম আদমি, এখন আপনারা 23,81,000 নবা লাগা ফেলেছে। সিকিম 84%, তেলেঙ্গানা কম, কারো বাদ থাকবে না। হ্যাঁ, আপনারা যদি মনে করেন স্মার্ট মিটার বেআইনি, আমার মনে হচ্ছে শ্যামাচরণ ত্রিপুরা নেই, কেশববাবু নেই। যখন এসপিও নিয়ে প্রশ্ন উঠছিল তখন আমরা বলছিলাম না, উই আর নট হ্যাপি, আমরা দেখতে হবে কোথায় এরকম আছে। তখন কেশববাবুর নেতৃত্বে আমাদের আগের মাননীয় মুখ্যমন্ত্রী
একটা কমিটি করে দিয়েছেন, আপনারা ঘুরে আসুন, নিজের চোখে দেখে আসুন, নিজের চোখে দেখে আসুন হোয়াট ইজ হোয়াট। আমরা যে বলি প্রযুক্তিকে দেখেন সুন্দর একটা দাঁড়ান শুনেন, ডারউইনের একটা উক্তি আছে, সবচেয়ে শক্তিশালী কে? সবচেয়ে শক্তিশালী প্রজাতি টিকে থাকে না, সবচেয়ে বুদ্ধিমানও নয়, বরং যে পরিবর্তনের সঙ্গে নিজেকে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারে শেষ পর্যন্ত টিকে থাকে। কম্পিউটারের বিরোধিতা করেছেন, ভালো কথা। কেউ কি কম্পিউটার বাদে আছেন? রাখেন। আজকে আমরা মন্ত্রিসভা কি মিটিং করি, পেপারলেস, একটা কাগজ দিই না। ডিজিটাল ওয়ার্ল্ড, প্লিজ ভাই, আমি কমিউনিস্ট পার্টির সাথে কথা বলি না, কথাই বলি না। আমার দেশের লোকই না এরা। রাখেন প্লিজ। ঠিক আছে, আজকে কিন্তু 7টা বাজবে না স্যার। আচ্ছা প্লিজ, না এখন কেন? আপনি এখন রেফারেন্স লাগবে। আপনিও বলছিলেন সবজি দোকানে যদি গুগল পে থাকে, ফোন পে থাকে, মানুষ বেচতে পারবে না। আজকে গুগল পে এখানে আছে, আপনি কম্পিউটার বাধা দিয়ে পারেননি, অচল ব্যবহার করছেন। আপনি যতগুলি বাধা দিয়েছেন কমিউনিস্ট পার্টি, দেশের মানুষ গ্রহণ করেনি। কোন সরকার কমিউনিস্টের এই যে বিদেশি নীতি, এটাকে কেউ সমর্থন করবে না। শুধু রাজ্যকে কেন পিছিয়ে দিচ্ছেন? আপনাকে আমি বলছি, আমার মনে আছে, প্লিজ রে ভাই, স্মার্ট মিটার বিরোধিতা করবেন। স্মার্ট মিটার যদি বিরোধিতা করেন আমার আপত্তি নাই, প্লিজ না। উদ্যোগ করতাম আরে অঞ্চিত দেন না, উদ্যোগ করুন। রাখেন ভাই কথা বলতে, কারণ আপনাদের দায়বদ্ধতা নেই। স্মার্ট মিটার কোনটা আসার মধ্যে সব তো বলছেই, আপনারা দেখছেন স্যার তাদের অবস্থা। আচ্ছা চেষ্টা করবেন না, তাদের তো গায়ে লাগে কেন? উঠিয়েছে, উনি এটা রিপ্লাই কি কাণ্ড দিবে? 3 জন একজন করলে তো কিছু তো লাগবে স্যার। আমার 300 কোটি টাকা আপনি নিছেন চুরি করিয়া, আপনি তো বলছিলেন। আপনি সেই জন্য আমাকে নিয়ে আসছেন ওই জায়গায়, মানিক দে, টাইমস অফ ইন্ডিয়া। ইয়াস, উনি বলছে স্মার্ট মিটার লাগিয়েছেন, লাগাননি। আপনি বুঝবেন না, ইঞ্জিনিয়ার বুঝবে। স্মার্ট মিটার মধ্যে সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে। যতক্ষণ পর্যন্ত সফটওয়্যার না লাগানো আছে স্মার্ট মিটার হয় না। উনি আরো হয়েছেন, ক্যাট কি বলেছে? সিএজি implementation of smart grid project as well as gross financial irregularities on the part of the company not only resulted in expenditure 42 কোটি টাকা but also led to the extension of undue favor to the contractor. টাকা কে খেয়েছে বুঝছেন তো? ওয়ার্ক অর্ডার, হায় রে, চোরের মায়ে ঘোরাঘুরি কথা বলা। স্যার আজকে উনি বলছে স্মার্ট মিটার তো লাগিয়েছিল, কোনো প্রশ্ন উঠেনি, অর্ধসত্য। স্মার্ট মিটার কিনেছে, 42 কোটি টাকা লস করেছে। বলছে যে কেন কিনলো, এবং বলছে কোন কন্ট্রাক্টরকে পাইয়ে দেওয়ার জন্য। আমার কথা না, কেন? স্মার্ট মিটার সম্বন্ধে কোনো প্রশ্ন নাই, আপনারা ওইসব জিনিসগুলি ঘুরিয়ে ফেলছেন। আমি বলছি আপনাদেরকে, যে কোনো একটা রাজ্য, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে, ডান দিকে ফাইন্যান্স মিনিস্টার আছে, যে কোনো রাজ্য বেছে নিন,
পাঞ্জাব যান অথবা হিমাচল প্রদেশ যান, রাখেন যান যান, আসাম যান কাছে, সিপিএম থেকে একজন যান, কংগ্রেস থেকে একজন যান, বসে আমাদের তীব্রমতাতে একজন যাবে, বিজেপি 2 জন যাবে, বড় টিম যান। যদি সাহস দেখে আসুন কেউ স্মার্ট মিটারের বিরোধিতা করে কিনা, কেন রাজ্যের মানুষকে ক্ষতি করছেন, গরিবদের ধোঁকা দিচ্ছেন কেন? আরে যখন এরকম ট্যারিফ বাড়ালো প্লিজ, তখন আমরা সিদ্ধান্ত করলাম কি, যখন সিদ্ধান্ত নিলাম যে এরকম যখন হয়ে গেল, ফিক্সড চার্জ অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে, এটা বোধহয় কোনো মন্ত্রী বলে দিয়েছে বোধ হয়, তখন যদি মন্ত্রী বলে আমি জানি না, কোনো সিস্টেম নাই। মন্ত্রীর কাছে কমিশনের কাছে চিঠি দেয় নিগম দেওয়ার পর হিয়ারিং করে, বোথ সাইড হিয়ারিং এর পর উনি ধার্য করেন, এবং নিগম যা চেয়েছে দেয়নি, উনি উনার মতো করে একটা স্টেজ। এখানে আমি দেখলাম সিরিয়াস অন্তত বার্ডেন হয়ে যাবে। আমি তো ওনারটা তো বেআইনি বলতে পারবো না, ওনারটা যদি বেআইনি হয় তাহলে আমার যেতে হবে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির কাছে। তখন দেখলাম মানুষের কষ্ট হয়েছে, মানুষ প্রচন্ড ভাবে, সাথে সাথে মুখ্যমন্ত্রী চলে আসলো। আপনি এটাকে মজা করছেন, এটাকে বলে সেন্সিটিভ, যার সেন্স আছে সেরকম মুখ্যমন্ত্রী চলে আসে, এসে সাথে সাথে মিটিং করলো, মিটিং করে সাথে সাথে ফাইন্যান্স মিনিস্টার ডেকে আনলো, মিটিং করলো। হ্যাঁ, এটা তো মারাত্মক বোঝা হয়ে গেছে। তাহলে কি টোটাল যে অতিরিক্ত যেটা যা উঠেছে 117 কোটির মতো, সবটা বোঝা গভর্নমেন্ট নিজের কাঁধে নিল। সামলাবো কি বলছে, তাহলে তো প্রত্যাহার আমার সরকারের বাবার ক্ষমতা নাই। আপনার আমলে আছেন কিনা আমি জানি না। কমিশন অর্ডার দিয়েছে, ইমপ্লিমেন্ট করবে নিগম। সরকার কি করবে? সরকার করবে গ্রাহকদের পাশে দাঁড়াবে, সাথে সাথে গ্রাহকের পাশে দাঁড়ালো। ঠিক করলো কি, অতিরিক্ত যা আছে 100% অতিরিক্তটা সরকার নিজের কাঁধে নিয়েছে। এই টাকা কোথায় দেবে? নিগমকে দেবে। নিগম মানুষ থেকে নেবে? নো। এবার যারা দিয়ে ফেলেছে কি করবে? যারা দিয়ে ফেলেছে তাদেরকে এই যে অগাস্ট মাসের যে ট্যারিফটা, এটা সেপ্টেম্বরে আরম্ভ হবে। সেপ্টেম্বরে ওই যে মে মাস থেকে শুরু হচ্ছে, এপ্রিল না, কিন্তু 3 মাসে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাসে যারা 3 মাসে দিয়েছে, মে, জুন, জুলাই, তাদের 3 মাসে অ্যাডজাস্ট করে দেবে। অ্যাডজাস্ট, তাদের টাকা দিতে হবে না। এখন বিলের মধ্যে কি লেখা থাকে? পুরানো বিল ভর্তুকি, সাবসিডি একটা শব্দ আছে সিরিয়াল নম্বর 12-তে। বেড়েছে কোনটা? যেটা বেড়েছে। এবার এখন কি যাবে? এই বিল যাবে এরকম ভাবে, কি থাকবে? সাবসিডি। আরেকটা কি থাকবে? এডিশনাল সাবসিডি। আরেকটা কি থাকবে? রিকভারি সাবসিডি। তাইলে এবার বিলের মধ্যে থাকবে 3টা কথা। সাবসিডি একটা দিয়েছি, যদিও আপনাদের থেকে অনেক বেশি সাবসিডি দেয় গভর্নমেন্ট। আমরা তো 40 CR, আমরা দিচ্ছি 72 CR পার ইয়ার, কারণ গ্রাহক বেড়েছে, 72 CR দিচ্ছি। এখন কি থাকবে? এই যে 3 মাসে অ্যাডজাস্ট করে দেবে। এরপরে তাও বলে দিই, সুবিধার জন্য বলছি, ধরুন এপ্রিল মাসে কারো বিল এসেছিল 2529, জুলাইতে তার বিল এসছে ওই যে নতুন চার্জে 4013। এবার সেপ্টেম্বর যে বিল আসবে দেখবেন হয়ে যাবে, শুধুমাত্র এনার্জি যদি বেশি কম পড়ে এটা আলাদা কথা, এটা চলে আসবে 2217 সেপ্টেম্বর মাসে। মেইনটা তো কমে যাবে, কেন? ওই যে সাবসিডি অতিরিক্ত দিচ্ছে, we have subsidy, additional subsidy and recovery subsidy, no area subsidy। কোন সরকার 100% সাবসিডি দিয়েছে? এরকম মুখ্যমন্ত্রী, এরকম অর্থমন্ত্রী পেয়েছে বলেই আমার মাঝে মধ্যে অর্থমন্ত্রীর রাগ উঠে যায়, কিন্তু তারপরেও বলছে না, ইট ইজ সিরিয়াস। আমাদের দলের সভাপতি এখানে বসে আছে, বলছে নো, সিরিয়াস, গ্রাহকদের পাশে থাকতে হবে। কোন গভর্নমেন্ট দিয়েছে? 62% যখন বৃদ্ধি হয়েছিল সাবসিডি দিয়েছে মাত্র 20%। আর এই এখন কত বাড়ছে? এবার 16% সাবসিডি
100%। বলেন আর কোথাও আছে কিনা, আমি জানি না, তারা যদি দেখাতে পারে আমার কথা নেই। হ্যাঁ, সুদীপ বাবুর একটা ইম্পর্টেন্ট, শুনুন, সুদীপ বাবুকে সবচেয়ে বেশি রাগ ওঠে আমার, কারণ কথা কথা উনি ইরিটেট করে দেয়, মুশকিল। তারপরে বলছি ওনার কথাটা কিছু আছে যে অন্যান্য জায়গাতে দেয়, এটি আছে কিছু, যে জায়গায় তারা ক্ষমতা আছে তারা দেয়, এটা আলাদা কথা, যে অনেক সময় অতিরিক্ত বোঝা হলে গভর্নমেন্ট নিয়ে নেয়। কিন্তু ওনার আছে একদম তথ্য ছাড়া। সুদীপ বাবু বলবো এটা কেন আনলাম, কেমনে নিগমটা চলবে। টু দি সেক্রেটারি সিপিএম পার্টি, দি সেক্রেটারি সিপিএম পার্টি মানিকপুর, কত বাকি আছে বিল জানেন? 2,46,000। রাখেন 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 রাখেন। হ্যাঁ, আমি আমার দপ্তর নিগমটা চলতো কেমনে। এবার আসেন করবুক বাজার, করবুক সিপিএম পার্টি কত? 78,000। মানিকপুর 2,46,000। সিপিএম পার্টি মির্জা 9,000 দেয় না, 2 বছর দেয়া। টু দি সেক্রেটারি সিপিএম নিজয়া 8,586। সিপিএম কল্যাণপুর পেরেকে বউর এখানে 34,000। এগুলি কি আমি আবার বলবো, আবার এই রাখেন ভাই, ঠিক আছে, না 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 দেখেন অনারেবল মিনিস্টার একটু কনক্লুশনে যান। স্যার যাচ্ছি স্যার। বিদ্যুৎ তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী উনি আমার বন্ধু মানুষই, জানেন মিডিয়ার মধ্যে কয়া বইছে হুক লাইন বন্ধ করুন, জানি কোনো মেশিন আছে নাকি? কাকে উৎসাহ দিচ্ছে? এই যে বলছি বিল দেয় না, আমরা দেখবেন কমিউনিস্ট এলাকার দিকে বেশি বিল দেয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব এজ এ পাওয়ার মিনিস্টার আমি দায়িত্ব নিয়ে বলছি। সব রুমে দেখুন তো নাকি আগের এমএলএ থাকতে হয়নি, এখন কত দেয়? 30% কালেকশন। কি চিন্তা করিস আমরা আছি, দেওয়া লাগতো না। এগুলি করবেন না, রাজ্যকে ধ্বংস করবেন না, দেশকে ধ্বংস করবেন না। আমি স্যার আমরা স্যার এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সময় অনারেবল মিনিস্টার সময়টা একটু দেখুন না, এটার জন্য সময় হলে করতে হইতো না। স্যার একটা রাজনৈতিক ব্যক্তি কতটা অজ্ঞ অসচেতন হলে বলতে পারেন আমরা বিদ্যুতের দাম বাড়িয়েছিলাম, পরে তা কমিয়েছি। উনি কমাইতে পারে? তার মানে কি? জুডিশিয়ারি টুডি সব কন্ট্রোল, মানে ডিক্টেটরশিপ। আজকে রাজনীতি অবশ্যই করুন, কেন্দ্র চর্চা থেকে কার্যকলাপে ব্যবহার করুন, জনগণকে বিভ্রান্ত করা বন্ধ করুন, গঠনমূলক রাজনীতি চর্চা করুন। যারা আগে ক্ষমতা ছিলেন তারা সম্ভবতই জানেন যে বিদ্যুতের ট্যারিফ বা মাসুল কারা নির্ধারণ করে। তাদের কথা শুনলে মনে হতে পারে যে তাদের আমলে টিআরসি। কিন্তু আজকে 8টা বাজবে। এই ইস্যুটা আমার উদ্দেশ্য একটাই ছিল, সরকার যেটা বর্ধিত করছিল সেটা উইথড্র করছে, উইথড্র না সরি, এটা আপনারা বহন করবেন। শোনার পরে আপনারা মানে আমাদের গাড়ির থেকে উইথড্র করছে না, কনজিউমারের গাড়ির থেকে উইথড্র করছে। আমার উদ্দেশ্যটা হয়েছিল এর আগেও, এই বর্ধিতর আগেও আমরা প্রচন্ড প্রেসারে ছিল আমজনতা। আলোচনা করার উদ্দেশ্যটা ছিল যে কোন কোন জায়গায় কমাইতে পারি আমরা, তাহলে গ্রাহকরা একটু রিলিফ দিতে পারি। উইথ লজিক আমি যদি গ্রাহকরা রিলিফ দিতে পারি তাহলে আপত্তিটা কোন জায়গায়? তার জন্য আমি কইছিলাম হয়তোবা মন্ত্রী এই মুহূর্তে হয়তোবা উনি ওনার পক্ষে সম্ভবপর না। আমার বক্তব্য এসে গিয়া এই যে একটা উদাহরণ দিয়ে আমি শুধু দেখাই দিই স্যার, আমি আরেকবারও কইছি, আমি লাইট আমার এসি লাগাইছি 5টা, আমি এট এ টাইম একটা এসি চালাব, কিন্তু আমার লোডটা ক্যারি করলো যে 5টা এসি দিয়া।
এই মিটার যে পুরান মিটার হোক নতুন মিটারের হোক, ম্যাক্সিমাম ডিমান্ড আর রিফ্লেকশন হয় মিটারের মধ্যে। যদি এটা আমরা করতাম পারি, গ্রাহকরা রিলিফ পাইব। আমি এক একটা পয়েন্ট করে যে আমি কইছি স্যার, টু গিভ রিলিফ টু দ্য কনজিউমার্স। আই এম হিয়ার নট ফর এ পলিটিক্যাল। না ঠিক আছে, এখন দুই শুনুন, আমরা আপনার কথাটাই বলছি, ঠিক আছে, অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমি বারবার একটা কথা বলছি, আমরা কিন্তু গুলিয়ে ফেলছি। কমিশনারটা আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, কমিশন যখন বিজ্ঞাপন দেয় তখন প্রত্যেকে যে করা উচিত। বাকিটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি কিভাবে এটা সর্ট আউট করা যায়। যেমন আমাদের ছিল ফিক্সড চার্জ পার মিটার পারে 25 রুপিস, হয়ে গেল 16, হয়ে গেল 70। এটা আমরা অখুশি, কিন্তু যেহেতু কোয়াজি জুডিশিয়াল, সেই জন্য তাকে কিছু বলা যাবে না, কিন্তু আমাদের দায়িত্ব কাঁধে নিতে হবে। হ্যাঁ, সেটা আমরা দেখবো। আপনি যেটা প্রশ্ন বলছেন যে চার্জগুলি, কোনো কোনো চার্জের ব্যাপারে অলরেডি, যেমন আপনি বলছেন ট্যাক্স একটা, সেটার ব্যাপারে ডিউটি চার্জ দেখছি ডিউটি চার্জ, এগুলি বলছি। আমার বক্তব্য আপনারা কোয়ার সময় যখন সবটা করবেন, আমার পক্ষে তো কথা বলা উচিত। গ্রাহক তো আমার কথা শুনতে চায়। ধরুন আপনারা বলে ফেলেছেন, আপনাদের কিন্তু গ্রাহক শুনে ফেলেছে, তো গ্রাহক আমার থেকে আশ্বস্তি না পেলে আপনার থেকে আশ্বস্ত হলে চলবে না? এটা ক্লিয়ার করে আশ্বস্ত না, মাননীয় মন্ত্রী যদি বলে বিরোধীরা বলছে, গ্রাহক যদি মন্ত্রী না বললে গ্রাহক অস্বস্তি পাবে। গ্রাহক কি শুনলো না? আমার জাস্ট আপনাদের এগুলি নোট করেছি, আমরা এগুলি আলোচনা করব। এর মধ্যে কিছু কিছু কথা আমি যদি বলেছি, লজিক কনভিন্স করতে পারি, কনভিন্স করতে পারি, হিয়ার আর দ্য ওয়েজ আউট, যদি আমরা এই মধ্যে নজর দিই, গ্রাহকটার উপরে প্রেশারটা কমবে। দ্যাট ইজ ফর হোয়াট উই আর ওভার হিয়ার, নট টু সেটেল এ পলিটিক্যাল স্কোর ওভার হিয়ার। না ঠিক আছে, এখন আমার শেষ কথা হলো স্যার, আমরা মূল কথা কি গুরুত্ব দিচ্ছি? আমরা গুরুত্ব দিচ্ছি পাওয়ার পারচেজের উপরে সবচেয়ে গুরুত্ব। ত্রিপুরাতে এই সমস্ত ট্যারিফ যা উনি বলছে, আমরা 4 টাকা কিনি, মনে হচ্ছে আপনি কত দুধ দেয়? আপনার আইডিয়া আছে কত বিদ্যুৎ লাগে? পিক আওয়ারে 350 মেগাওয়াট, ওরা আমরা দিচ্ছে 20। আর মনে হচ্ছে করে উদাহরণ দিলেন। যখন পড়বেন ভালো করে পড়েন ভাই। আমরা চাইছি পাওয়ার পারচেজের সাথে সম্পর্ক রাখতে। আবার যারা এগ্রিমেন্ট করে গেছে তাদেরকে বাদ দিতে পারছি না, কারণ তাদের থেকে না কিনলে তাকে ফিক্স চার্জ দিতে হবে, এটাও কোটি কোটি টাকা। সেই জন্য আমরা সোলার দিকে যাচ্ছি। সোলার না শুধু, আমরা সোলার ব্যাটারি করতে যাচ্ছি, হাইড্রোজেন। আমাদের শুধু বলবো কমটা আমাদের কত, যতক্ষণ পাওয়ার আমরা কম দামে না কিনতে পারছি ততক্ষণ সমস্যা থাকবে। এটি আমাদের মুশকিল। ওই এগ্রিমেন্টের কারণে বলে আমরা কি, তারা কি কিছু ভালো করেছে, যেমন 3 টাকা দামে করেছে, ভালো করেছে, কিন্তু এখানে আরেকটা ভুল করে গেছে, 50% করেনি। এখন আমাদের বক্তব্য হলো আমরা সোলারের উপরে গুরুত্ব দিচ্ছি, গ্যাস কবে পাবো ঠিক নেই। এবং এই যে রুকিয়াতে করছি কম্বাইন্ড সাইকেল 63 থেকে 120 হবে, এবং এডিবি বলছে ভারতবর্ষে এই লাস্ট আমরা কোনো গ্যাসের আর কিছুতে সাহায্য করব না। আমরা যেহেতু আমাদের একটা পুরানো বসে গেছে, সেই জন্য আমরা এটাকে বাঁচিয়ে রাখতে চাই। আর ডুবুরি এনেছি, এখানে কত তো 1976-এ ডম্বুর 10 মেগাওয়াট, 19 সময় কত ছিল, হয়ে গেছে 3। আমরা যখন ফ্লাড হলো তখন কত 1.5, ফ্লাডের শেষ। কেরালা থেকে ডুবুরি এনেছি রোবট দিয়ে, জলের নিচে, এত সোজা না, এনআইটি পর্যন্ত দেখেছে, সার্ভে করেছে, রোবট দিয়ে দেখেছে আসলটা কি। এখন আমরা যেহেতু আমাদের ঐতিহ্য, এটা আমাদের ঐতিহ্য একটা, আমাদের ডম্বুরটা, সেই জন্য ওটাকে আমরা 10 মেগাওয়াটে নিতে যাচ্ছি, প্ল্যান করে করছি। আর আন্ডারগ্রাউন্ড বলছেন কোন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর এবং আমাদের সরকারের ড্রিম প্রজেক্ট, টোটাল আগরতলা পুরসভা প্রচুর টাকা, শুধু আগরতলার জন্য 132 কেবি থাকবে একটা, এবং 33 কেবি থাকবে 3টা, 33 কেবি 3টা, শুধু আন্ডারগ্রাউন্ড, সমস্ত তার নিচে চলে যাবে। আমরা কি আমাদের রাজ্যটাকে সুন্দর দেখতে চাই না? আপনি বলছেন প্রভিশন রাখছে কিনা, ইয়েস, আমরা কাটবো না, হোল রেখেছে। আপনি এই যে কথাটা ইম্পর্টেন্ট বলেছেন আপনি, যে
এরা যে স্মার্ট মিটার করতে গিয়ে গর্ত রেখেছে, হোল রেখেছি, আমরা নতুন করে করব না। আমরা এই এডিসি ভিলেজের ইলেকশনের মধ্যেই এক ফাঁকে যদি কোনো বার না থাকে, এটা আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি এবং ভালো সংস্থা দিয়ে অর্ডার দেওয়ার পরে সেখানে আমরা ওপেনিং করবো। পুরো আগরতলা কর্পোরেশন আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, যেমন আমাদের এইটা আন্ডারগ্রাউন্ডে আছে। এই জন্য দেখবেন কারেন্ট যায় না, পার্কিং হয়, কারেন্ট যায় না। সারা আগরতলা কর্পোরেশন এরিয়া আন্ডারগ্রাউন্ড এবং 1500 কোটি আমরা বাজেট রেখেছি। এবং এরপরে খুমলুম, এরপরে উদয়পুর, এরপরে ধর্মনগর, ধীরে ধীরে পয়সা কোথায়? যতটুকু আমরা বলেন ডাবল ইঞ্জিন, পয়সা প্রচুর আছে, যতটুকু আছে আমরা চেষ্টা করব। আমি আশ্বস্ত করতে চাই যে ভুল বুঝেছে, আমি বলি না আপনারা ভুল বুঝিয়েছেন, আছে কিছু মানুষ গ্রাহকদের ভুল বুঝিয়েছে, গ্রাহকদের দুঃখে আমরা দুঃখিত, রাজ্য সরকার ব্যতীত, নতুবা কোনো রাজ্য সরকার 100%, আমার ডাউট ছিল 50% পর্যন্ত সাবসিডি দেবে। আমি বিদ্যুৎ নিগমকে বলে রেখেছিলাম, দেখুন 50% জন্য রেডি হন, এর বেশি পাবেন না। মুখ্যমন্ত্রী বলছে না, একটা গ্রাহকের, একটা রিক্সাওয়ালার চোখের জল আমি দেখতে চাই না। এটা কোনো ভারতবর্ষে কোনো সরকার দিতে পেরেছে কিনা আমি জানি না। এবং কোনো প্রবলেম নেই, সেপ্টেম্বর বিল আসলে তখন দেখবেন কি হয়েছে। রাখবেন 3টা বিল, একটা এপ্রিলের, আর একটা মিডলে যে বেড়েছে, আর রাখবেন সেপ্টেম্বরে। তখন বুঝতে পারবেন আগের থেকেও কমে গেছে, কারণ ওই সাবসিডি, এডিশনাল সাবসিডি, এরিয়া সাবসিডি, 3টা সাবসিডি একসাথে পাবেন। এবং গ্রাহকদের পক্ষে আমরা আছি। তবে একটা জিনিস, মানুষকে বিল দিতে বলবেন, গোপনে মিটিং করে বলবেন না বিল দেবেন না, আমরা আছি। হুক লাইন জ্বালাবেন না। আপনাদের এটা একটা নেশা আছে, সব না, কিছু মানুষের একটা ইয়ে আছে যে হুক লাইন লাগানোর জন্য ইন্ধন দিন, ঠিক আছে। এবং এটা হুক লাইন জ্বলে কি হবে? ওই যে মাস্টারবাবু, উনি যে বৈধ গ্রাহক, উনার কোপে আসছে, ওইটাই কিন্তু ট্রান্সমিশন লস, ওইটাই ট্রান্সমিশন। এই জায়গাটাই আমরা বুঝাতে চাইছিলাম, আরো সুন্দর করে বললাম, কিন্তু আমরা তো আপনাদের কি গা জ্বালা আমি জানি না, আপনাদের সময়ের কারণে, ওই কাজটার কারণে আজকে বিদ্যুৎ নিগম পথে বসে। যদি সরকার না পাশে না দেওয়ার, তো আপনারা তো আরেকজন তো বলছে নিগম থেকে টাকা কাটুন, এরকম হয়? ঠিক আছে, ঠিক আছে শ্যামল বাবু, এত পুরনো বিধায়ক আপনি এসে বলতে পারলেন আপনাকে নিগম সার্ভিস দেবে? আর কি বলেন এগুলি? নিগম থেকে টাকা কাটুন, ঠিক আছে, ঠিক আছে। আরে কোনো বিপদে কোনো ইয়ে নেই স্যার। আমি সবাইকে বলবো, কনক্লুশন করেন। আমরা যে 8 বছরে, লাস্ট 2 মিনিট, 8 বছরে আমরা যে কাজের সুফল পেতে পেরেছি, বর্তমান সরকারের ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম, এটাকে NFMS বলে, রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাতে বর্তমানে, ঝড় বৃষ্টির কারণে অনেক সময় ডিস্টার্ব হয়, বর্তমানে দিনে 23 ঘন্টা 36 মিনিট বিদ্যুৎ সরবরাহ করতে পারছি। আমার কথা নয়, NFMS, ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম, দরকার হলে আমার ঘরে গিয়ে পুরা ভিডিও দেখে আসেন, দিল্লিতে কন্ট্রোল হচ্ছে। এর মধ্যে গ্রামে 23 ঘন্টা 31 মিনিট, শহরে 23 ঘন্টা 54 মিনিট। আগে কত হতো? 21 ঘন্টা হতো গ্রামে, শহরে 21 ঘন্টা 20 মিনিট। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বিদ্যুৎ নিগম সাহায্য করুন। আপনাদের কথা নয়, আপনাদের কথা আমি বলি না, গ্রাহকরা, তাদের কোনো কষ্ট হতে দেব না, কারণ আমরা লাভের জন্য সরকার করে না, সরকার অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। আপনাদের মতো এই চিন্তাধারা করে আমরা আসিনি। সবাইকে মোদিজির সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে আজ আমরা রাজ্যের প্রতিটি বিদ্যুৎ গ্রাহকের পাশে দাঁড়ালাম। এটি আমার অনুরোধ। কোন গ্রাহক আমার বক্তব্য যারা শুনছেন ডাইরেক্ট টেলিকাস্টে, কোনো প্রবলেম হবে, সাথে সাথে বিদ্যুৎ নিগমের লোক দাঁড়াবে। একজন ভদ্রলোক বলেছেন যে শোনার কেউ নেই, সেই জন্য বলে দিয়েছি। এর মূলে আপনারাও বলবেন, আপনি জনপ্রতিনিধি, আপনি জান ডাইরেক্ট, মানুষকে খেপিয়ে পারেন কেন? ঠিক আছে, সাহায্য করুন। আমি তো একটা পিআরটিসির জন্য পর্যন্ত ইয়েতে যাই, ঠিক আছে, এসডিএম অফিসে, কিসের লজ্জা? ঠিক আছে, ও ঠিক আছে, 35 বছর ক্ষমতা ছিলেন, ঠিক আছে, ঠিক আছে। এটার জন্য মাটির সাথে থাকুন, আকাশে উঠবেন না। সবাইকে বলবো, বিদ্যুৎ গ্রাহক, এই সরকার বিদ্যুৎ গ্রাহকদের পাশে রয়েছে। কোন গার্ডেন অসুবিধা হলে
কোনো বলছি করতে হবে না, কোনো পথবরোধ করতে হবে না, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য তথা বিরোধী দল নেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল অ্যাবাউট দ্য শর্টেজ অফ টিচার্স ইন স্কুলস ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। এখন আমি মাননীয় বিরোধী দল নেতা শ্রী জিতেন্দ্র চৌধুরীকে অনুরোধ করছি নোটিশটির উপর আলোচনা শুরু করার জন্য। তবে সবাই সময়ের প্রতি একটু নজর রাখবেন, কারণ যাতে ঠিক আছে 5:30 টার্গেট ছিল, 6টা পর্যন্ত হোক, আরো এরপর আর একটা আছে। আর যদি আপনারা পারমিট করেন ঠিক আছে, সারা রাত্রে কোনো প্রবলেম নাই, আমি কিন্তু প্রাণায়াম করি, কোনো প্রবলেম নাই। ঠিক আছে 28 তারিখের ভোর 2টা হইলে আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনটা? আর লাস্ট একটা ইয়েতে করবে না, কালকে আমার দরকার না, আজকে শেষ করে দিই। আজকে কালকে স্যার, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই নোটিশ পড়ে সবাই উপলব্ধি করতে পেরেছেন যে শিক্ষা যে কোনো জাতির বা সভ্যতার বিকাশের অন্যতম হাতিয়ার। যদি সঠিক শিক্ষা, সার্বজনীন শিক্ষা যদি সুনিশ্চিত না করা যায়, যে কোনো জাতির, যে কোনো দেশের তাদের স্বপ্ন যাই থাক না কেন, সেই স্বপ্ন অধারা থাকবে। তো সেই ক্ষেত্রেতে এই শিক্ষা ব্যবস্থাটাই আমাদের রাজ্যে সে লক্ষ্য পূরণে তার গুরুত্ব হারিয়ে ফেলছে। এখানে নোটিশে দেওয়া হয়েছে শুধু শর্টেজ কথাটা, শুধু এখানে শর্টেজ না, তার সাথে আরো কিছু কিছু বিষয়, যে কিভাবে আমাদের রাজ্যের নতুন প্রজন্ম ক্রমশ যে এই যে পুরা পৃথিবী এগিয়ে যাচ্ছে বিজ্ঞান প্রযুক্তির হাত ধরে, সেই ক্ষেত্রেতে আমাদের এখানে আমাদের নতুন প্রজন্ম একটা পিছিয়ে যাওয়ার একটা চরম হুমকির সামনে এসে দাঁড়িয়েছে। স্যার, প্রথমত আমি সংখ্যার দিক থেকে বলব, যেটা এই হাউসে দেওয়া তথ্য থেকেই, আমি অন্য নতুন তথ্য বলছি না। স্যার, বাজেট এট এ গ্ল্যান্স 2018-19 অনুসারে 1 জানুয়ারি 2018-এ এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন বা এবং সেকেন্ডারি এডুকেশন মিলে আমাদের এখানে তখন টোটাল টিচারের সংখ্যা ছিল 37,974, আর তার সাথে একটা স্কুলে বা স্কুল পরিচালনা করার জন্য ইন্সপেক্টরেট, তার ডিস্ট্রিক্ট অফিস, ডাইরেক্টরেট সবটা মিলে আরো যে অশিক্ষক কর্মচারীর প্রয়োজন, সেই সংখ্যা ছিল 10,390, altogether 48,364. That was on 1st January 2018. Budget at a glance 2026-27. হ্যাঁ, টিচার শর্টেজের কথা। বাজেট কেন আসলো? হ্যাঁ, টিচার। আরে ভাই, যখন নিজে বলতে হয় আরেকজন কথা বলে, আমি যখন আমার সময় সংখ্যা বলতে হবে না, শর্টেজ। স্যার, সেখানে এই 1 জানুয়ারি 2026 নিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা অর্থাৎ টিচার নেমে এসছে 24,249। এটা জানুয়ারি, এখন হলো
অগাস্টের আজকে 27 তারিখ, মাঝখানে আরো 8টা মাস চলে গেছে। আর অনিয়মিত এবং অন্যান্য এই কর্মচারীর সংখ্যা হয়ে গেছে 10,390 জায়গাতে 1,154। দ্যাট মিনস এগেইনস্ট 48,364। সেই জায়গায় এই মুহূর্তে মানে 1 জানুয়ারি 2026 এটা এসে দাঁড়িয়েছে 25,403। তার মানে 22,961 জন জানুয়ারি 2018 থেকে কমে গেল শিক্ষা দপ্তরে। তার ফলশ্রুতি কি হয়েছে স্যার? এটাও আমার রিপোর্ট নয়, সবটা মিলে না সবটাই তো হবে সেখানে, হ্যাঁ সবটা মিলে হবে। তো রিপোর্ট অন ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস, যেটাকে বলা হয় সংক্ষেপে ইউডাইস প্লাস, তার রিপোর্ট অনুসারে এই যে একদিকে নাম্বার কমলো, আরেক দিক থেকে যে এই শিক্ষা ব্যবস্থা এগুলার তদারকি করা এবং সেখানে শিক্ষার বাইরে আরো নানা ধরনের স্কিম চাপিয়ে দিয়ে যেগুলো প্রয়োজন নেই, এরকম কিছু ভর্তি পূজা স্কুলের টিচারদের উপরে ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া। তার ফলশ্রুতি কি হয়েছে? ওডাইস কি বলেছে? ফ্রম ক্লাস 3 to 5 সেখানে ড্রপ আউট এভরি ইয়ার হচ্ছে 1.8%, ক্লাস 6 to 10 ড্রপ আউট 8.1%, ক্লাস 9 and 10 8.9%, আর ক্লাস 11 and 12 দ্যাট ইজ যখন তারা স্কুল ছেড়ে কলেজে যাবে এই ক্ষেত্রেতে ড্রপ আউট হয়ে যাচ্ছে 12.1। এই রিপোর্টটা 2023-24 একটু 1 বছর পুরনো। তো স্যার এটা তো অ্যালার্মিং, ভেরি অ্যালার্মিং। এবং আরো অ্যালার্মিং হলো এডিসি, হ্যাঁ অপেক্ষাকৃত ভাবে এডিসি এলাকা অন্য এলাকা থেকে পশ্চাৎপদ, তার নানা কারণ আছে। সেই জায়গাতে আমাদের এডিসি এলাকার উন্নয়ন করতে গেলে হ্যাঁ রাস্তাঘাট, পানীয় জল নিয়ে বা বিদ্যুৎ নিয়ে তখন আলোচনা করলাম, এগুলি করতে হবে। কিন্তু সবার আগে সেখানে যেটা আমাদের জোর দেওয়া দরকার হলো শিক্ষা, সেখানকার স্কুল যেন ভালো চলে, বেস্ট অফ দ্য টিচার্স যেন সেখানে নিয়োগ হয় এবং আদার অ্যাসোসিয়েট ফ্যাসিলিটিস গুলো যেন সেই জায়গাতে অ্যাভেলেবেল হয়। কিন্তু সেই জায়গাতে প্রথম আঘাতটা হলো যে 372টা এডিসি এলাকার স্কুল সিঙ্গেল টিচারে রান হচ্ছে। সংখ্যাটা হয়তো এতদিনে, কারণ প্রত্যেক মাসে এই রিটায়ারমেন্টে যাচ্ছে, এটা হয়তো 72 জায়গাতে 82 হোক। তারপরে এডিসি এবং নন এডিসি সহ আরো মোর দেন 400 স্কুল রানিং বাই অনলি 2 টিচার্স। তো একটা প্রাইমারি স্কুল হোক বা সিনিয়র স্কুল, কটা ক্লাস, ছাত্র সংখ্যা যতটাই হোক, 2 জনই হোক বা 200 জনই হোক বা 2000 জনই হোক, তাকে তো পড়াতে হবে সব সাবজেক্ট। তো সেই জায়গাতে যে জায়গা সবচেয়ে বেশি আমাদের প্রায়োরিটি দেওয়া দরকার এডিসি, সেখানে 372টা স্কুল অনলি সিঙ্গেল টিচার, আরো 400টা স্কুল, এটা শুধু এডিসি না তার বাইরেও আছে, 2 জন টিচার। তো এই যে চেহারা, কিভাবে তাহলে এই শিক্ষা ব্যবস্থা চলবে? এই কারণে সেখানে ছাত্র ছাত্রীর সংখ্যাও কমছে। কোথায় যাচ্ছে? আমাদের দেশ রাজ্যের থেকে কি পপুলেশন কমছে? না,
পপুলেশন হ্যাঁ ঠিক আছে, আগের মতো গ্রুপ নেই, ঠিক ডেকাডেল গ্রুপ, কিন্তু একটা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি কারণে হয়েছে, কিন্তু একটা ন্যাচারাল গ্রুপ তো হচ্ছে, সেন্সাসে বলবে এটা। তো সেই জায়গায় সেখানে বলছে, এই উদাইস বলছে যে এই 23-24-এ তাদের রিপোর্টে, যেখানে এই 18-19-এ এই থেকে এই 18-19-এ যেখানে ছাত্র ছিল 5,71,868, এটা হয়ে গেছে 5,08,036, 63,832, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন তাদের রিপোর্ট ত্রিপুরা সম্পর্কে। হয়তো বাস্তব চেহারা আরো অ্যালার্মিং হবে। এই ঘটনাগুলো হয়েছে স্যার। এখন এই যে টিচার যে আজকে নিয়োগ নেই, এত লোক খালি, হ্যাঁ 10,323 সহই, ওই বিতর্ক আমি এখানে করছি না। 10,323 তো ছিল, ভ্যাকান্সি হয়েছে, সেই ভ্যাকান্সি সুবিধা হয়েছে আপনাদের ফিল আপ করার জন্য, সরকারের সুনাম হতো, খুশি হতো মানুষ। কিন্তু স্যার এই বিগত 8.5 বছরে বা প্রায় 9 বছরে সেই জায়গায় রিক্রুটমেন্টের চেহারা কি স্যার? 2022 ইংরাজিতে ট্যাট পরীক্ষা যার উত্তীর্ণ হয়েছিল মাত্র 247 জন, এদের নিয়োগ সম্পন্ন হয়েছে এসে 2025 সালে, অর্থাৎ 3 বছর লেগে গেছে মাত্র করার জন্য, মাঝখানে হয়তো বা আরো হয়েছে। এরপর 2025-এর যে ট্যাট 2 জিটি, ট্যাট 1 ইউজিটি, এ সমস্ত পরীক্ষায়ও যারা পাশ করেছেন, তারা পাশ করার পরও সেখানে পোস্ট ক্রিয়েশন হচ্ছে না। একাতে হলো যে অ্যাভেলেবিলিটি থাকা সত্ত্বেও, কারণ পরিসংখ্যানে বলছে প্রায় 10 থেকে 12,000 পোস্ট অ্যাভেলেবেল, ওই 10,323 সহ। তাহলে তো পোস্টের তো কোনো ক্রাইসিস না, কিন্তু সেরকম ভাবে এই পোস্টগুলো ফিল আপ করার জন্য সেরকম ভাবে এই টেটের মাধ্যমে হোক বা এসটিজিটির মাধ্যমে হোক, এই রিক্রুটমেন্টে তাদেরকে কনসিডারেশন না আনার জন্য কি হচ্ছে, যে পাশ করে বসে থাকার পরেও নিয়োগ হচ্ছে না। এবং এতে একদিকে হলো স্কুলগুলো সাফার করছে, আরেকদিকে অসংখ্য বেকার যুবক যারা কোয়ালিফাই করেছে, কখনো মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িতে, কখনো মহাকারণে, কখনো শিক্ষা দপ্তরে এসে তারা ধর্ণা দিচ্ছেন। আমার বক্তব্য এই জায়গাতে যে সরকার বলছেন যে না, এই সমস্ত প্রায়োরিটি সেক্টরে আমাদের কোনো টাকার অভাব নেই। যেমন এখন বলছেন যে না, একেবারে 100% সাবসিডি ভূভারতে কেউ দেয়নি, আমরা দিচ্ছি। তাহলে ইউ আর সাউন্ড ফাইন্যান্সিয়ালি। তাহলে এই সেক্টরে সেখানে এত ভ্যাকান্সি থাকার পরও, এই ক্রাইসিস হওয়ার পরও এটা মিট করার জন্য গভর্নমেন্টের সেই চেষ্টা নাই কেন? এবং এর সাথে অ্যাসোসিয়েটেড আরো কতগুলো বিষয় আমি বলছি স্যার, যেটা এই উদাইসই বলেছে। গভর্নমেন্ট যে এখন 4,231টা স্কুল চালাচ্ছে, সেখানে শুধু শিক্ষক স্বল্পতা না, বলছে 24% স্কুল হ্যাভিং নো ইলেকট্রিসিটি, 14% স্কুল হ্যাভিং নো drinking water facility, 27% school having no girls toilet, 38% school not having boys toilet, 48% school having no computer, 60% school having no internet, and 68% school having no library. তো শিক্ষা তো শুধু শিক্ষক অবশ্যই এসেনশিয়াল, তার সাথে অ্যাসোসিয়েটেড একেবারে প্লেগ্রাউন্ড থেকে শুরু করে টেক্সট বুক এবং সেখানে টয়লেট, কম্পিউটার, ইন্টারনেট, লাইব্রেরি, এভরিথিং। এবং ভারত সরকারের এই উদাইস, তারা
ত্রিপুরাজ্যের এই শিক্ষা ব্যবস্থার একদম বেআব্রু চেহারা। তো কি করে আমরা আশা করতে পারি এ রাজ্য, আমাদের নতুন প্রজন্ম তারা সঠিক শিক্ষা পেলেই তো আগামী দিন তারা ভালো ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে, ভালো পলিটিশিয়ান হয়ে মন্ত্রীদের চেয়ারে বসবেন, ভালো ইকোনমিস্ট হবেন, ভালো শিল্পী হবেন। কিন্তু আমরা তো একেবারে স্লো পয়জনিং করে আমরা দিচ্ছি। আর কি করছি, এই যে 68,000 ছেলে মেয়ে নিশ্চয়ই তারা ওই এখন তো আর আগের মতো আর মানে সেরকম ক্যাটেল নেই, মাঠে ময়দানে গিয়ে আমরা সকাল আমাদের ছোটবেলা ডাইং টাইম খেলতাম, এগুলি খেলে না, এখন ক্রিকেট খেলে বা গ্রামের লোকেরা ছেলেরাই করতো, এটা নেই। যাচ্ছে কোথায় যেতে বাধ্য হচ্ছে অভিভাবকরা, ডন বস্কো ওই প্রাইভেট স্কুলগুলোতে, এবং মাশরুমের মতো প্রাইভেট স্কুল হচ্ছে। আই এম নট এগেইনস্ট দি প্রাইভেট স্কুলস, তারাও ভালো কাজ করছে, তারা না থাকলে হয়তো বা এই শিক্ষা ব্যবস্থার আরো 12টা বাঁচত। কিন্তু গরিব ঘরের ছেলে মেয়েরা, পাহাড়ের ছেলে মেয়েরা, তারা কোথায় যাবে? এদের অবস্থা কি হবে? কজন মা বাবা তাদের ছেলে মেয়েদেরকে আগরতলাতে ডন বস্কো বা ওই শ্রীকৃষ্ণ মিশন স্কুলে পড়াতে পারে? কাজে এই বিষয়গুলো ভেরি অ্যালার্মিং। আপনি বলছেন ভিশন ডকুমেন্ট, আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর তো তখনই হবে আমাদের হিউম্যান রিসোর্স এরা যদি সুশিক্ষিত হয়, সুস্বাস্থ্যবান হয়, সুচরিত্রের হয়। কোথায় করবে এগুলো? আজকে এগুলি চূড়ান্তভাবে অবহেলিত। আর তার সাথে স্যার আরো অ্যালার্মিং হচ্ছে একটা যে সর্বশিক্ষা অভিযানে যারা আছেন, রেগুলার টিচার না থাকার কারণে আমাদের বহু স্কুল সর্বশিক্ষা অভিযান বা সমগ্র শিক্ষা অভিযান আরো কিছু স্কিমের আওতায় থাকার ফলেই চলছে। তাদের বেলায় কি হচ্ছে? সকালে তখন আলোচনা হয়েছিল এই যে তাদের বেতন ভাতাদি রেগুলার পাচ্ছে না, অন্যদের বেতন বাড়লেও তাদের কপর্দব্য বাড়ছে না। তার উপর মরার উপর খাড়ার গা এখন সুপ্রিম কোর্ট একটা শুধু ত্রিপুরা রাজ্যের জন্য সারা দেশের জন্য একটা ভার্ডিক্ট দিয়েছে যে এই সর্বশিক্ষা অভিযানের কিছু শিক্ষক তারা যদি ইন্টারনাল টেটে যদি কোয়ালিফাই না করতে পারে, একটা বোধহয় টাইম ফ্রেম করে দিয়েছে, আমাদের রাজ্যে বোধহয় প্রায় 4,000 মতো টিচার হবে, তাদের ইন্টারনাল টেট আর কি, এদের চাকরি চলে যাবে। তো আমার বলার এখানে খুব বেশি লম্বা কথা বলার প্রয়োজন নেই স্যার, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে কি বলে আগামী দিনের জন্য যে আমাদের স্পর্শকাতর, আমাদের নতুন প্রজন্মকে বাঁচানোর জন্য, ভবিষ্যৎকে বাঁচানোর জন্য এই ত্রিপুরাজ্যের আগামীর যে আমাদের পরিকল্পনাগুলোকে যদি আমরা শিবে তুলতে হয়, মানব সম্পদের উপরে এরকম অবহেলা, যে চরম অবহেলা চলছে, এর থেকে সরকার একটু গভীরভাবে অনুধাবন করুক এবং কারেক্টিভ মেজার্স নিক। কিভাবে এই যে বিশাল সংখ্যক 22,000 জানুয়ারি 2026 ইংরেজি অবধি 22,000 টিচার এবং নন টিচার পোস্ট অর্থাৎ কমেছে ইয়েতে, আর অ্যাভেলেবেল ভ্যাকান্সি ধরলে হয়তো সংখ্যাটা আরো হবে। এটাকে বাদ দিয়ে আমরা অন্য তর্ক বিতর্ক, অন্য চিন্তা ভাবনা যাই করি না কেন, সবই ব্যর্থতায় পর্যবসিত হবে। এটাই স্যার, আমি দীর্ঘ বক্তব্য রাখবো না। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দপ্তরের দায়িত্বে আছেন এবং হায়ার এডুকেশনে আরেকজন মন্ত্রী আছেন, তরুণ মন্ত্রী। সবটা বিষয়ে, যদিও আমি এখানে হায়ার এডুকেশনের কথা বলিনি, এখানে এটাও সেখানেও অনেক গ্যাপ, কলেজগুলোতে ফ্যাকাল্টি নেই, সব পার্ট টাইম গেস্ট লেকচারার দিয়ে চলছে, এগুলো হয় না। ঠিক আছে। তার সাথে হলো এই যে কলেজ, মেডিকেল কলেজ ফি হাইক হচ্ছে
অ্যাব্রাপ্টলি, যাই হোক সাবজেক্টটা হলো মূলত আজকে স্কুল এডুকেশন টিচার, এই ক্ষেত্রে গভীরভাবে সরকার ভাবুন যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, ভবিষ্যৎ ত্রিপুরাকে আমরা সুরক্ষিত রাখতে পারি। এটাই হলো আমার বক্তব্য। ধন্যবাদ। তো শুধু একটু শর্টে বলবেন। আমি সবসময় শর্টেই করি স্যার। মাননীয় স্পিকার স্যার, মাননীয় এলওপি একটা ক্রুশিয়াল একটা সাবজেক্টের উপর আলোচনা করেছেন রিগার্ডিং দ্য শর্টেজ অফ টিচার্স ইন স্কুল ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। এটা ঘটনা, খবর সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদপত্রের মধ্যে যখনই চোখ রাখি তখনই দেখি ছাত্র ছাত্রীদের দ্বারা বিভিন্ন স্কুলে তালা পড়ে আছে, রাস্তা রুকো করছে, এরকম ইদানিং কালের, আমি বেশি বলবো না, ইদানিং কালে দু একটা উদাহরণ আপনাদের সামনে সারা রাজ্যের শিক্ষা অবস্থাটা কোন জায়গায় ঠেকেছে সেটা এখানে উল্লেখ করতে চাই। ধনসিংহ চৌধুরী ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল কুমারঘাট, 400 স্টুডেন্ট, মাত্র 4 জন টিচার। 75 বিধানসভা কেন্দ্রের ধনীছড়া হাই স্কুল, 400 জন স্টুডেন্ট, শুধু হেডমাস্টার প্রেজেন্ট, কোন টিচার নেই। নবীন ছড়া, এটাও 75-এর, +2 স্কুল, 1 থেকে 5 পর্যন্ত 138 জন, 3 জন মাস্টার, এর মধ্যে 2 জন বিএলওর কাজ করছেন এবং সেন্সাসের কাজ করছেন, 1 থেকে 5 একজন পড়াচ্ছেন। +2 স্কুল মানে 1 থেকে 5 মানে 6 থেকে ক্লাস 12 অবধি 370 জন, 10 জন টিচার। আমি জাস্ট ইদানিং কালের যে খবরের কাগজে 1-2টা চোখ পড়েছে, জাস্ট আমি মনে পড়েছে, এটা নোট করে আনলাম। এটা ঘটনা। আমি যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি, 1 থেকে 5ম শ্রেণী টেট 1 পড়ায়, কতটা স্কুল বর্তমানে আছে, কতটা স্কুল বন্ধ করে দিয়েছেন, তথ্য ওনাকে যদি বলি, আমি জানি না দেবেন কিনা। 6 থেকে 8 পর্যন্ত টেট 2 টিচাররা পড়ান। আমি যদি জিজ্ঞেস করি কটা স্কুল আছে আর কতজন শিক্ষক আছে, কত শিক্ষকের স্বল্পতা, উত্তর দিলে খুশি হব। তারপর হচ্ছে 9 এবং 10 ক্লাস এসটিজিটির এরা পড়াশোনা করা। আমি যদি জিজ্ঞেস করি 2019-এর পর এসটিজিটির রিক্রুটমেন্ট কেন হলো না, 2022-এ যা একটা পরীক্ষা হয়েছিল এটার ওই রিজার্ভেশন নিয়ে একটা কেস ফেস, তারপরও পাশ করে ছেলেমেয়েরা প্রায় 3000-এর মতো ছেলেমেয়েরা পাশ করেছে, যে কাট অফ মার্কস উত্তীর্ণ হয়েছে। 2022-এ আরটিএ এই 9-10-এর জন্য বলা হয়েছিল there are 5,304 post sanction for graduate teachers, director secondary education। তারপর কি বলছেন, কতজনের পরীক্ষা নেবে? 700 জন। more than 3,000 have passed। নেবেন কত? 700 জন। যদি এখানে উল্লেখ করা রয়েছে the number of vacant posts may increase or decrease following requisition of the concerned department। পড়াশোনা ঝুঁকছে, 9-10-এ নেই, 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি টিচার নেই, ক্লাস 6, 7, 8 টেট 2 টিচার স্বল্পতা, এসটি পিজিটি কিছু নিয়েছে, তারপরে শর্টেজ। তো হোয়াট প্রোডাক্ট উই আর সেন্ডিং টু দ্য স্কুল। তারপর এখন কি, আজকে আবার একটা বিল আনছি, কি আনছি সার্টিফিকেট দেওয়ার লিগা সব হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি স্টুডেন্টদের সার্টিফিকেট পড়ায়া দিয়া আজকে একটা বিল আনা হয়েছে এখানে, Board of Open Schooling and Examination Tripura Bill number 26, the Tripura Bill number 14 of 2026। স্যার আমি বেশি লম্বা চড়া কথা কইতাম না, শিক্ষা লাটে উঠে গেছে আমাদের রাজ্যে। বর্তমানে সরকারি শিক্ষা ব্যবস্থা সংকোচন এবং বেসরকারীকরণ, ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থার
রমরমাসী বার্তা বহন করছে যা দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক। পাহাড়ের শয়ে শয়ে স্কুল বন্ধ করে দিয়েছে, নিয়মিত শিক্ষক নিয়োগ বন্ধ করে শিক্ষাকে ত্রিপুরা সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। স্যার, সম্প্রতি বের হওয়া নীতি আয়োগের একটা রিপোর্টের উল্লেখ করে আমি করতে চাই এখানে। বলছে এই রাজ্যে এখনো সেকেন্ডারি লেভেলে 12% ড্রপ আউট চলছে সেকেন্ডারি লেভেলে। এছাড়া এর আগে একটি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রিপোর্ট বলা হয়েছে এই রাজ্যে প্রাথমিক ভর্তি হওয়া মানে ক্লাস 1 থেকে 5 যে স্কুলে ভর্তি হয়েছে 100 জন স্টুডেন্টের মধ্যে মাত্র 15 জন কলেজে পা রাখে। 100 জন স্টুডেন্ট যারা স্কুলে ভর্তি হয় তাদের মধ্যে মাত্র 15 জন কলেজে পা রাখে, বাকিরা নাই। কেউ 5 পাস, কেউ 8 পাস, কেউ 9 পাস, কেউ মাধ্যমিক ফেল, কেউ 11 পাস, কেউ 12 ফেল। এই হইতেছে গিয়া আমাদের শিক্ষার অবস্থা এই রাজ্যে। স্যার, তথ্য অনুযায়ী বর্তমান অস্নাতক টেটওয়ান শিক্ষক পদে আমার কাছে যদি আরো বাড়বো, এটা কমে কইতেছি 3287টি, স্নাতক টেট 2 শিক্ষক পদে 7799টি, এসটিজিটি পদে 2887টি এবং এসটি পিজিটি পদে 1777 মানে 1777টি পদ খালি পড়ে রয়েছে। পাশাপাশি মাদ্রাসা এবং ককবরক মাধ্যমে মিলিয়ে আরো প্রায় 877টি শিক্ষক খালি রয়েছে। এডিসি এলাকায় 345টি বিদ্যালয় চলছে শুধুমাত্র একজন শিক্ষক দিয়ে। উত্তর ত্রিপুরায় এই ধরনের বিদ্যালয় রয়েছে 61টি, 59 জেলায় 10টি, ধলাই জেলায় 192টি, খোয়াই জেলায় 6টি, সিপাই জেলায় 2টি, পশ্চিম জেলায় 2টি, দক্ষিণ ত্রিপুরায় 48টি এবং গোমতী জেলায় 24টি বিদ্যালয় চলছে একজন করে শিক্ষক দিয়া। কি শিক্ষা, কি স্টুডেন্ট, কি প্রোডাক্ট, কি ভবিষ্যৎ? একটা সরকার সুনিশ্চিত করতে হয় পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। ঠিক আছে, ঠিক আছে। Please, sir. With folded hands. I mean, I will not talk any. I have got no political intention, sir. I don't want to score anything. আমার শুধু আমরা ছোট্ট ছেলে মেয়েদের ভবিষ্যৎকে একটা সিকিউর করার জন্য আমরা সবাই মিলে ওয়ার্কআউট করতে পারি না। সরকারের কাছে আমি বামফ্রন্ট সরকারের কাছে আমি বারংবার আত্মনাদ করছি, চিৎকার করে জানাইছি ওই উইকেন্ড থেকে। কি কইছি? সব করেন, এই জায়গাটা কম্প্রোমাইজ করেন। উইথ ফোল্ডেড হ্যান্ডস, 1 এডুকেশন, 2 হেলথ সেক্টর। আপনার অন্য কোন জায়গায় অ্যাবজর্পশন যদি একটু মিনিমাইজ করেন লাগে করেন, বাট নট ইন এডুকেশন এন্ড হেলথ সেক্টরের মধ্যে। ডোন্ট কম্প্রোমাইজ উইথ দ্য কোয়ালিটেটিভ মেটেরিয়াল। আর এখানে কোনো দলবাজি করবেন না। আমি বারংবার বামফ্রন্ট যখন ক্ষমতায় তখনই কথা বলছি, আজও এখানে রাম সরকার ক্ষমতায়, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ ডোন্ট স্পয়েল দ্য ফিউচার অফ দ্য জেনারেশন নেক্সট। উত্তর দিবেন স্যার। হয়েছে তো আর কথা। ফ্রি, আমার আইনটা কি? ফ্রি এন্ড কম্পালসারি এডুকেশন। আমি 125টি বিদ্যালয় খুলছি সিবিএসসি। কি নাম কইলি রে? বিদ্যাজ্যোতি। আমি কেমনে টাকা দিই নেই হেরার থেকে? কেমনে স্টুডেন্টের থেকে টাকা নেই? ঠিক আছে। ওয়াই? তারপরে এই বিদ্যাজ্যোতি স্কুলে যা যা শিক্ষক, যা যা ফেসিলিটি টাকা নেওয়ার পরও পাইতেছেনি না। একাডেমিক কাউন্সিলর নিয়োগ হয় না, ডাক্তার নার্স নিয়োগ হয় না, খেলাধুলা শরীর চর্চার জন্য। এর মধ্যে অবশ্য আমি শুনছি 125টি মিউজিক টিচারের বোধহয় কোন এপ্রুভেল হইয়া ক্যাবিনেটে একটা গেছে, এটা বোধহয় এখন হইয়া পাশ হইয়া আইব। যতটুকু আমি ওই বিভিন্ন জায়গা থেকে খবর পোলাবেনের থেকে পাই আর কি। স্যার, খুব করুণ অবস্থা শিক্ষা।
এরাই তো গ্রেসবার্গ দিয়া টিয়া একমাত্র এই জায়গাটা আবার প্রশংসা করানো লেফটেন্যান্ট নিপেনচক কর্তৃক একমাত্র ব্যক্তি ছিলেন যিনি 1982-তে টিবিএসসির মধ্যে কমিটি করে দিয়েছে ওয়াই কত শতাংশ দেখা গেছে কি জানেন তো স্যার? স্যার 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 শুনেন, এই রিপোর্টে প্রকাশ করছে অধিকাংশ স্টুডেন্ট ফেল গ্রেসবার্গ দিয়ে পাস করানো হয়েছে। এরপরে অনেক সরকার, ইনপুট সরকার, আমার সরকারও, আমাদের সরকারও, কংগ্রেস সরকার গেছে, এদের কেউ চর্চা করে নাই হাউ টু রিভেল। ঠিক আছে ঠিক আছে, এখন তো সদিচ্ছার কোনো অভাব নাই, ইজ ওভার বার্ডেন। আমি চারটা ওই কিছুদিন লেগে আসলাম, চারটা দপ্তর লেগে আমি হিমশিম খাইতাম, কেমনে কি তা করুন, কেমনে কি তা করুন। তাইনে রুগী, তাইনে স্বাস্থ্য, তাইনে শিক্ষা, তাইনে পিডাব্লিউডি, তাইনে হোম, তাইনে ল, আরে করতে মাথা খেলতো সবাই স্বাভাবিক ভাবে। কি করে এরা? Now the officer Raj is going on. Officers, আচ্ছা ঠিক আছে, কনক্লুশন করেন। Please, no. Please, you give the chance to tell the hospital বলতে দেন। না, কনক্লুশন এইভাবে ছিনিমিনি খেলবেন না ভবিষ্যৎ প্রথমে। Is there any dearth of efficient ministers in your government? Why don't you share responsibility and ensure that the school education in Rar is in the hands of a state minister? The health department is being run by state in the hands of a state minister. Please. শিক্ষাটা নিয়ে যেরকম ভাবে কম্প্রোমাইজ করা রাজ্যের ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছি স্যার। এরাই তো ক্লাস এবং বেসরকারি সব বেসরকারিকরণের দিকে অর্থপুরস্কার সারা দেশে ত্রিপুরার না। ইট ইজ এ ইভিল ডিজাইন। 94,000 দেশের স্কুল বন্ধ। 94,000 স্কুল in this country have been closed during the last 12 years. What are you talking, sir? What ঠিক আছে বলছেন? You can shut down my voice. But the time is coming when the students and youth ঠিক আছে, ধন্যবাদ। will be after you people. That the day will come very shortly. ধন্যবাদ। After you can shut down my voice, but you cannot shut down the voice of the students and youth of this country. ধন্যবাদ, কনক্লুশন করেন। অনারেবল কথার প্রসঙ্গে একটা কথা বলবো, প্রাইভেট স্কুলগুলা যেমনি ইচ্ছা লুট করতেছে, যা করছে। এবং মাননীয় চিফ মিনিস্টার একদিন বলছিলেন এখানে, আমি একটা ওই প্রাইভেট স্কুল সম্পর্কে তুলছিলাম, উনি বলছেন একটা গাইডলাইন করবো, কিছু করে যেমনি ইচ্ছা নিচ্ছে। ঠিক আছে অনারেবল মিনিস্টার সিএম সাহেব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে এখানে আমাদের মাননীয় অপোজিশন লিডার শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয় যে শর্টেজ অফ টিচার্স ইন স্কুলস ইন দ্য স্টেট অফ ত্রিপুরা শর্ট ডিসকাশনের জন্য উনি এটা এনেছেন, ডিসকাশন করার জন্য, এবং খুব সুন্দরভাবে ওনার আলোচনা আমাদের সামনে রেখেছেন। পাশাপাশি এখানে আলোচনা রেখেছেন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয়। আমি এই পবিত্র সভার মাধ্যমে রাজ্যের শিক্ষক নিয়োগ এবং বিদ্যালয়গুলোতে শিক্ষকের যে বর্তমান অবস্থা সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের সরকার শিক্ষা ব্যবস্থা শুধু এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল, এলিমেন্টারি স্কুলের ডিপার্টমেন্ট এটা না, আমরা কিন্তু চাই, যেটা এখানে উদ্বেগ প্রকাশ করেছেন, যে আগামী যারা প্রজন্ম তাদের জন্য এই সরকার একেবারেই চিন্তা করছেন না। কিন্তু আমি বলবো আমাদের সরকার এই ভবিষ্যৎ যারা প্রজন্ম তাদের জন্য আমরা সবসময় দায়িত্বশীল এবং ভালো শিক্ষা নিশ্চিত করার প্রয়োজনে যা ইনফ্রাস্ট্রাকচার দরকার, পাশাপাশি বিদ্যালয়ে যে পর্যাপ্ত সংখ্যক যোগ্য শিক্ষা থাকা সেই বিষয়টাও কিন্তু আমরা সবসময় চিন্তা করি এবং সেটা করছি। আমি যখন আমার ভাষণ বা আমার বক্তব্য শেষ হবে তখন আপনারা বুঝতে পারবেন আমার কথার সাথে কাজের মিল আমাদের সরকারের।
সেই লক্ষ্যে আমাদের সরকার ধারাবাহিকভাবে শিক্ষক নিয়োগ কিন্তু এখানে করছেন। যেখানে শূন্যপদ রয়েছেন সেখানেও ফিল আপ করার জন্য আমরা চেষ্টা করছি। একটা বিষয় আমি পরিষ্কারভাবে আমি এই হাউসে আমি বলতে চাই যে রাজ্যের মাধ্যমিক যে শিক্ষার অধিকার যে অধীন, সেখানে হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল বর্তমানে মাত্র একজন বা দুজন গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট টিচার দিয়ে পরিচালিত হচ্ছে না। কাজে এই ধরনের কোনো ধারণা কারোর মধ্যে যদি থাকে সেটা বাস্তবের সাথে এটার কোনো মিল নেই। এটা আমি পরিষ্কার করে এখানে বলে দিতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রাথমিক স্তরের যে বিদ্যালয়গুলোর ক্ষেত্রে সরকার যে বাস্তব পরিস্থিতি সেগুলো বিচার করেই বিভিন্নভাবে সিদ্ধান্ত নিচ্ছে। 2025-26 শিক্ষাবর্ষে সর্বশেষ যে সার্টিফাইড ইউডিআইস অর্থাৎ ইউনিফাইড যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস, তার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী রাজ্য সরকারের অধীনে 668টি জুনিয়র বেসিক স্কুল রয়েছে। এর মধ্যে 426টি বিদ্যালয়ে যেটা রয়েছে নিশ্চয়ই বলবো, এর মধ্যে 426টি বিদ্যালয়ে বর্তমানে 2 জন করে শিক্ষক রয়েছেন এবং এই বিদ্যালয়গুলির অধিকাংশ ক্ষেত্রেই এটাও কিন্তু দেখতে হবে ছাত্রছাত্রীর সংখ্যা সেখানে কতজন এখন, এবং তার যে জিওগ্রাফিক্যাল কন্ডিশনটা কীরকম। এমন এক জায়গায় যেখানে ম্যান পাওয়ারেরও স্কুল খুলেছে, আগেই খোলানো হয়েছে, অনেক আগেই যত্রতত্র স্কুল খুলেছে, যাই হোক সেখানে আমি যাচ্ছি না, কিন্তু সেখানের ভৌগোলিক যে অবস্থান সেটাও কিন্তু আমাদের দেখতে হবে, ছাত্রছাত্রীর সংখ্যাও দেখতে হবে। এবং যখনই আমরা শিক্ষকদের পোস্টিং দিই সেখানে কিন্তু যে পিপুল এবং টিচার যে রেশিও, যেটাকে পিটিআর বলা হয়, সেটাও কিন্তু আমরা বিবেচনা করি এবং শিক্ষকের যোগ্যতা সেটাও কিন্তু দেখেই সরকার বা আমাদের ডিপার্টমেন্ট স্কুল এডুকেশন দপ্তর সেগুলো নজরে রাখে। টিটিএডিসি এলাকা নিয়ে সবাই সবসময় একটা ক্রোকোডাইল টিয়ার্স থাকে, কিন্তু আমি আপনাদের মাঝে জানাতে চাই যে আমাদের যে টিটিএডিসি এলাকা যে বিদ্যালয়গুলোর বিষয়ে সরকার অত্যন্ত সেন্সিটিভ। আমরাও চাই এখানে ড্রপ আউটের সংখ্যাটা আমাকে বলেছেন, প্রাইমারিতে ড্রপ আউট রেশিও আমাদের ত্রিপুরাতে প্রাইমারিতে 0%, কোনো ড্রপ আউট নেই। আপার প্রাইমারিতে 3.2%, সেকেন্ডারিতে 10.4% এবং প্রাইমারিতে ড্রপ আউট রেশিও যদি আমি ন্যাশনাল লেভেলে দেখি সেখানে আমাদের 0%, ন্যাশনাল লেভেলে 0.3%। আমাদের আপার প্রাইমারিতে ড্রপ আউট 3.2%, সেখানে আপার প্রাইমারিতে ন্যাশনাল লেভেলে 3.4%। আজকে যদি সেকেন্ডারি লেভেলে আমরা দেখি আমাদের 10.4%, কিন্তু ন্যাশনাল লেভেলে 9.45%, মানে খুব বেশি একটা ডিফারেন্স নেই। কিন্তু আমি বলবো না যে এই ড্রপ আউট আমাদের এটা আমরা ধরে নেব, কিন্তু এই বিষয়টা খুব আমাদের চিন্তার বিষয়। কেন ড্রপ আউট হচ্ছে? যখন একদম প্রাইমারিতে আমার ড্রপ আউট নেই, এটা নিয়েও কিন্তু আমরা বারংবার আমরা বসেছি, কথা বলেছি যে কেন এই ড্রপ আউটটা হবে। মাননীয় এলবি সাহেব যেটা দেখিয়েছেন, আমার কাছেও সেই তথ্য আছে, ইউনিয়ন যিনি এডুকেশন মিনিস্টার ওনার সাথেও কথা হয়েছে। আমাদের এটা এই বিষয়ে একটা স্টাডি আমরা করেছি, দেখা গেছে যে বিশেষ করে যেখানে টিটিএডিসির এলাকা, এখানে আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির একটা স্বপ্ন যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কিন্তু 21টার মতো অনুমোদন দিয়েছে, আরও দেওয়ার কথা আছে। যেগুলো স্টার্ট হয়েছে 12টা, খুব ভালো চলছে কিন্তু সেগুলো আমার কাছে যা খবর। তো এই যে স্কুল এর আগে যত্রতত্র যে খুলেছে, সেটা খোলার কারণে পাশাপাশি কিছু প্রাইভেট ইনস্টিটিউশন তারাও কিন্তু ওই সময়ই কিন্তু খুলেছে, প্রাইভেট ইনস্টিটিউশন। সেখানে দেখা যায় তাদের সব সুযোগ সুবিধা, জামা কাপড়, শিক্ষা সব দেয়। ওরা কি করে? তখন ওই ইনস্টিটিউশনগুলোতে চলে যায়, প্রাইভেট ইনস্টিটিউশন। এখন আমরা এর জন্যই আমরা ডিসিশন নিচ্ছি আগামী দিনে, নিশ্চয়ই হয়তো আপনাদেরও পরামর্শ নেব, এই ড্রপ আউটটা কেন হবে।
বলা আর বাস্তব ক্ষেত্রে গিয়ে এটাকে করা বলছি। আমরাও ভাবছি যে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার বা বেশি হলে 3 কিলোমিটারের মধ্যে যেখানে স্টুডেন্ট টিচার্স রেশিও যেখানে কম আছে এমন একটা স্কুল আমরা বেছে নেব যে একটা জায়গার মধ্যে আমরা সেখান থেকে তাদেরকে এনে যদি আমরা রেসিডেন্সিয়াল স্টাইলে যদি কলেজ স্কুল করা যায় তাহলে ড্রপ আউট ভাবে একটা স্কুল খুলে দিলাম, একটা পিএফসি খুলে যে আমার এখানে একজন লাগবে, আর আগে তো দেখতে হবে যে আমার স্টাফ আছে কিনা বা আমার যে অর্থনৈতিক সংস্থান রয়েছে কিনা, এগুলো আগে হয়েছে এগুলো। এবং এই বিষয়গুলো এখন কিন্তু বুঝার টাইম হয়েছে। এখন এই সন্ধিক্ষণে আমাদের চিন্তার বিষয়, মাননীয় বিধায়ক যেভাবে কথাটা বলেছেন যে পলিটিক্সের বিষয় না, এডুকেশন স্বাস্থ্যর বিষয়ে আমরাও এটা চাই। পলিটিক্স কে চায়? কাজের মাধ্যমে খালি কাজই করব। ভালো কাজের জন্য পলিটিক্সের কি প্রয়োজন? কারোর গ্যাস দিতে হবে, গ্যাস দিলাম, কারোর ছাদ দিলাম, বাড়ি দিলাম, এটার মধ্যে কি পলিটিক্স আছে? জল দেবো, জলের ব্যবস্থা করেছি, এটা আমরাও চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে টিটিএডিসি এলাকার যেহেতু এখানে কথা হয়েছে টিচার্স এবং স্টুডেন্টসদের বিষয়ে, তাদের কত টিচার্স মানে নাই সেই বিষয়ে আজকে আমি এই হাউসে আপনাদের সামনে রাখতে চাই। বিস্তারিত আমি আলোচনা করবো এখানে। টিটিএডিসি এলাকার এখানে যে ইউডিআই প্লাস তথ্য অনুযায়ী টিটিএডিসি প্রশাসনের তাদের যে অধীনে প্রাইমারি ও আপার প্রাইমারি যে স্তর রয়েছে সেখানে প্রায় 321টি সিঙ্গেল টিচার রয়েছে। মাননীয় এলওপি সাহেব বলেছেন 372, আমি জানি না, মানে হতে পারে ডিফারেন্স হতে পারে, বাট ইট ইজ 321 আমার কাছে যা রিপোর্ট আছে। এবং এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার আমরা কিন্তু অলরেডি আমরা স্টেট থেকে স্টেট ম্যানেজ স্কুল আমাদের এখান থেকে 2684 জন শিক্ষকের এডিসি এলাকায় এডিসি ম্যানেজ যে স্কুল সেখানে ডেপুটেশন আমরা দিয়েছি। পাশাপাশি ওনাদের কাছে আমরা বললাম যে এই যে সিঙ্গেল টিচার স্কুলগুলো আছে জরুরি ভিত্তিতে এই যে আমরা যে স্টেট ডেপুটেড টিচার আছে তাদেরকে রেশনালাইজ করুন আপনারা। দেখা গেছে একটা স্কুলের মধ্যে প্রচুর দিয়ে রেখেছেন, আবার আরেকটার মধ্যে এক কম দিয়েছেন। আমরা একটা চিঠিও দিয়েছি ওনাদেরকে, বলেছি, ইভেন আমি বলেছি ওনাদের সাথে, আমি যে প্রশাসনিক যিনি ওখানকার হেড আছেন ওনার সাথে আমি কথা বলেছি, আমি যাব, আমরা বসে চলুন ঘুরি, আমরা দেখি, এবং উনি এগ্রিও করেছেন। এবং আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু কাজ করছি। আমরা বাস্তব সম্মত সমাধান আমরা চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে 2016 সালে ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন যখন প্রতিষ্ঠা হয়, স্নাতক অস্নাতক মিলিয়ে প্রায় 5628 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। এই যে 5628 জন নিয়োগ হয়েছে, এর মধ্যে শুধুমাত্র 2018-19 শিক্ষাবর্ষ থেকে আজকে 2025-26 শিক্ষাবর্ষে 4879 জন স্নাতক ও অস্নাতক শিক্ষক নিয়োগ করা হয়েছে। যদি মাধ্যমিক স্তরেও আমরা দেখি সেখানেও কিন্তু আমরা উল্লেখযোগ্য সংখ্যায় নিয়োগ করেছি। 2018 সাল থেকে মাধ্যমিক শিক্ষা অধিকারের অধীনে 1413 জন পোস্ট গ্রাজুয়েট টিচার এবং 1471 জন গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি 145 জন স্পেশাল এডুকেটর, 117 জন স্কুল লাইব্রেরিয়ান এবং 105 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হয়েছে। এবং যে কথাটা আমাদের এলপি সাহেব বলছিলেন যে শুধু টিচার নাই, এদেরও কিন্তু খুব দে আর অলসো টিচার, এবং তাদেরও কিন্তু আমরা সেইভাবে নিয়োগ করেছি। এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশনের অধীন যদি যে শূন্য পদগুলো আছে সেগুলো আমরা ফিল আপ করার জন্য আমাদের দপ্তর থেকে চেষ্টা শুরু হয়ে গেছে কাজ ইতিমধ্যে। আমরা এখানে যেটা মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন বলেছেন, এর মধ্যে আমরা একটা মিটিং করেছিলাম। মিটিং করে আমরা বলেছি আপনারা বের করুন সমস্ত আধিকারিকদের, ডিএমদের, আমরা ভার্চুয়ালি ওনাদের সাথে যোগাযোগ, যে কোন স্কুলের মধ্যে কোন স্কুলের মধ্যে বাউন্ডারি নেই, বিশেষ করে মেয়েদের স্কুলের বাউন্ডারি কোন স্কুলে নেই, কোন স্কুলে ব্ল্যাকবোর্ড নেই, কোন স্কুলে আপনার চক নাই। আমরা জানি এগুলো চক থাকে না, ব্ল্যাকবোর্ড, তখন পেন্টিংও করা যায় অনেক সময়।
জল আছে কিনা, টয়লেট আছে কিনা, সমস্ত বিস্তারিত যে বিষয় আমাদের জানানোর জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এবং ওনারা বলেছেন দেবেন যে কোনো জায়গায় ইলেকট্রিসিটি আছে কিনা, ইলেকট্রিসিটির কথা মাননীয় আলুপি সাহেব বলেছেন, ইলেকট্রিসিটি আছে কিনা, ওখানে যে আমাদের মিড ডে মিল সেটার গুণগত মান ঠিক আছে কিনা। যেমন আমার কাছে কালকেই খবর এসছে যে কিছু মিড ডে মিল দেয়, ওনারা অ্যাকচুয়ালি ওই নিরামিষ দেয়। তো আমি বললাম এটা কি করে হবে? তো আমি বললাম যে না, ওদেরকে তো এটা দেওয়া যাবে না, কারণ আমাদের এখানে তো ওরা মানে আমাদের এখানে অ্যাটলিস্ট তো ডিম দেবে বা অন্যান্য যেসব যাতে দেয় তার জন্য। মানে আমার বলার অর্থটা হচ্ছে যখন যেখানে মনে হয় যে ঠিক সেই দিকেই কিন্তু আমাদের ডিপার্টমেন্টের থেকে আমরা সেই কাজটা করছি। আজকে এই যে এলিমেন্টারি সেকেন্ডারি এডুকেশন, সেখানে যে কাজটা শুরু হয়েছে, যেগুলো ভ্যাকেন্সি আছে, এবং সেখানে প্রয়োজনীয়তার ভিত্তিতে কিন্তু টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটির কাছে আমরা রিকোজিশন অলরেডি পাঠানো হয়েছে এবং ভবিষ্যতেও তা জারি থাকবে। প্রি প্রাইমারি টিচার এবং এই যে প্রি প্রাইমারি টিচারের 352টি শূন্য পদে অলরেডি নিয়োগের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেটা সিলেকশন টেস্টের মাধ্যমে সেটা হবে, তারও নথি বাছাইয়ের প্রক্রিয়া চলছে। টেট 1-এর মাধ্যমে ক্লাস 1 থেকে 5-এর অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা প্রাইমারি, এবং আন্ডার গ্রাজুয়েট টিচার যেটা কেবিটি, সেখানেও পদে প্রায় 1036টি শূন্য পদ পূরণের জন্য টিআরবিটিকে রিকোজিশন পাঠানো হয়েছে। একইভাবে টেট 2-র মাধ্যমে ক্লাস 6 থেকে 8 যে গ্রাজুয়েট টিচার আছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার পদে 1020টি পদে টিআরবিটির কাছে আমরা রিকোজিশন আমরা পাঠিয়েছি। আমাদের গ্রাজুয়েট টিচারের কথা যদি এখন বলা হয় যে এসটিজিটি অর্থাৎ সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার 700 পদের জন্য যে নিয়োগ তার প্রক্রিয়াধীন রয়েছে। আরো 230টি পদে নিয়োগ মাননীয় সুপ্রিম কোর্টের, আপনারা সবাই জানেন যে অনেক সময় এইসব প্রবলেম হয়, কোর্টের ইন্টারফেয়ারেন্স চলে আসে, সেই কারণে এটা স্থগিত রাখা হয়েছে। আমি এই সবার মাধ্যমে রাজ্যের যুব সমাজ, যারা চাকরি প্রার্থী এবং অভিভাবকদের আশ্বস্ত করতে চাই যে আমাদের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বন্ধ নেই, নিয়োগ চলছে, আগামী দিনও এই নিয়োগ চলবে। তবে শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সরকার অত্যন্ত দায়িত্বের সাথে সেটা কাজ করছে, কিন্তু সেখানে যোগ্য প্রার্থীর যে প্রাপ্যতা, প্রযোজ্য রিক্রুটমেন্ট রুলস, প্রশাসনিক প্রয়োজন এবং বাজেটারি প্রভিশন, সেগুলো সবকটা বিবেচনা করতে হয়, বললেই হবে না। সেইগুলোর সাথে পর্যায়ক্রমে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো পূরণ করছি আমরা, এবং আইন ও বিধি যতক্ষণ ধরে না আদারওয়াইজ এগুলো চ্যালেঞ্জ হয় কোর্টের মধ্যে, তো আমরা সেই কাজটা আমরা করে যাচ্ছি। এখানে প্রথমেই সবাই বলছেন, সবাই আমরাও চাই যে আমাদের যে আগামী দিনের যারা ভবিষ্যৎ শিশু, তারা যেন শিক্ষকের অভাবে তারা পড়াশোনায় ব্যাঘাত না করে, আমরা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। আরেকটা বিষয় যে কোয়ালিটি এডুকেশন, সেটা সমতলেই হোক, টিটিএডিসিটি হোক, সেখানে মানসম্মত শিক্ষা যাতে পৌঁছয়, আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা চেষ্টা করছি সেগুলো সমস্ত যুবক যুবতীদের যাতে স্বচ্ছ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষকতার সুযোগ দেওয়া এবং স্টুডেন্টদের কাছে শিশুদের কাছে যেন সেটা পৌঁছায়। এখানে যে ঘাটতি রয়েছে সেখানে শিক্ষক মোতায়েন ও নতুন নিয়োগ দুই দিকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যের প্রতিটি শিশুর কাছে মানসম্মত শিক্ষা যে দেওয়া, আমি আগেও বললাম, সেটা কিন্তু আমাদের সরকারের একটা মানে আমি বলবো আমাদের মেইন উদ্দেশ্য, মোটো আমাদের। আমি মাননীয় সভাকে আশ্বস্ত করতে চাই, শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী আমাদের করতে হবে। এর মধ্যে নিশ্চয়ই এখানে যারা আজকে সুন্দরভাবে এখানে আলোচনা করেছেন, নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আমরা চাই এই শিক্ষক যখন একটা ভালো শিক্ষক, এখন ট্যাব ছাড়া শিক্ষক এখন হয় না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা শিক্ষক যখন ওখানে চাকরি দেওয়া হয়, সেটা কিন্তু উনাকে আমরা চাকরি দিচ্ছি না, শ্রেণী কক্ষকেও কিন্তু আমরা শক্তিশালী করি, এবং তাতে করে আমাদের রাজ্যের এবং একটা শিশুর ভবিষ্যৎ এবং ওই ফ্যামিলি তারও কিন্তু ভবিষ্যৎ সেখানে সুদৃঢ় হয়, এবং এই বিশ্বাস নিয়ে আমরা আগামী দিন আমরা কাজ করে যাব। কয়েকটা বিষয় খুব ইম্পর্টেন্ট এখানে আমার মনে হয় ফর নলেজ সেক। আমি several times I have told earlier also
কিন্তু আমার মনে হয় এগুলো আবার যদি আমরা বলি তাহলে আরেকটু পরিষ্কার হবে অনেকের কাছে। এখানে বিষয় পরিষ্কার করা এই কারণে প্রয়োজন যে টেট 1 এবং টেট 2 এটা ইলিজিবিলিটি টেস্ট। এগুলো কোনো নির্দিষ্ট সংখ্যক শূন্য পদের ভিত্তিতে কিন্তু এগুলো হয় না। তারা মানে যদি যখন শূন্য পদ হবে তখন তাদেরকে দেখা হবে টেট ক্লিয়ার হয়েছে কিনা, টেট পাস করলে চাকরি হবে এরকম না। কিন্তু আমার কাছে যে রিপোর্ট একটা দেওয়া হয়েছে যে 2025-এর আগের বছরগুলোর কোনো টেট কোয়ালিফাইড চাকরি পায়নি এমন ক্যান্ডিডেট নেই, সবার চাকরি পেয়েছে। কাজেই আমি এই রিপোর্টগুলো আমি আপনাকে জানালাম। অন্যদিকে একটা হচ্ছে টেটের এই যখন ওরা তার যোগ্যতা অর্জন করবে এবং পরবর্তী সময়ে যখন ভ্যাকেন্সি যখন আসবে তখন কিন্তু এই টেটদের তখন সেখানে সুযোগ দেওয়া হয় যোগ্য যারা প্রার্থী। অন্যদিকে সিলেকশন টেস্ট, একটা হচ্ছে টেট 1 টেট 2, আরেকটা হচ্ছে সিলেকশন টেস্ট। সেটা কিন্তু ভ্যাকেন্সি পজিশনের উপর ডিপেন্ড করে সেটা হবে। আমার ভ্যাকেন্সি আছে কিনা সে তার উপর নির্ভর করে, এবং এটা কিন্তু এই ডিফারেন্সটা আমাদের আমরা অনেক সময় বুঝতে পারি না। আমি নিজেও জানতাম না, এগুলো স্টাডি করতে গিয়ে আমি দেখলাম যে সিলেকশন টেস্ট হলো ভ্যাকেন্সি বেসড এক্সামিনেশন। সরকার যখন নির্দিষ্ট সংখ্যক শূন্য পদ যখন মনে হয় যে না ক্যাবিনেটে এসলো যে পূরণ করতে হবে, আমরা দিলাম, সেই অনুযায়ী টিআরবিটিকে আমরা কিন্তু আমরা ওনার কাছে রিকোয়েজিশন পাঠাই যে সিলেকশন টেস্ট নেওয়ার জন্য। অর্থাৎ টেট এবং সিলেকশন টেস্টের মধ্যে এই যে মৌলিক ডিফারেন্সটা সেটা কিন্তু বুঝতে হবে। এবার আমি সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার বা এসটিজিটি, অর্থাৎ এসটিজিটি মানে সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার, এই যে অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর যে গ্রাজুয়েট টিচার নিয়োগের বিষয়ে আমি কয়েকটা কথা আপনার অধ্যক্ষ মহোদয় আমি বলতে চাই। আমরা সকলেই জানি, একটু আগেও আমি বলেছি, প্রায় 230 জন পদের যে সংক্রান্ত বিষয় মাননীয় সুপ্রিম কোর্টে রয়েছে। এখন আমরা কিন্তু সেখানে বসে রই, এখন সুপ্রিম কোর্টে গেছে, আমার তো টিচার দরকার। একদিকে 10,323 চলে গেল, একটা বিরাট গ্যাপ চলে এসছে। আমরা অনেক চেষ্টা করেছি, সবাই জানে, আমরা 2 বছরের জন্য তাদের এক্সটেনশনও দিয়েছি। এই যে একটা কন্টিনিউয়াস প্রয়োগ চলছে একটা, এই গ্যাপ আস্তে আস্তে করে সেগুলো আমাদের চেষ্টা করছি সেগুলোকে। আর এখন আগের মতো তো যে কেউকে ঢুকানো যায় না, এখন টেট উত্তীর্ণ হতে হবে। তো সেই জায়গায় আমরা 230টি পদ তো আমরা নিয়োগ করতে পারবো না, কারণ ইট ইজ আন্ডার দ্য জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও আমরা প্রায় 700 পদ অলরেডি অনুমোদন করে তার পরীক্ষা গ্রহণের আমরা ব্যবস্থা করেছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই যে 700টি পদ, এর মধ্যে নথি বাছাইয়ের কাজ কিন্তু চলছে। আমি আশা করছি খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। এবার আমি সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ এসটিপিজিটি অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগের সম্পর্কে আমার মনে হয় সবাইকে জানালে আমি অন্ততপক্ষে বুঝবো যে না জিনিসটা আমরা বলতে পেরেছি। এখানে সবাই আশা করি বুঝছেন ওইটা। পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য মোট পদের সংখ্যা ছিল 915 এবং এর মধ্যে 862 জন প্রার্থীকে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তারা ইতিমধ্যেই তাদের চাকরিতে যোগদান করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এছাড়াও 2026 সালে মোট 61 জন যারা স্নাতকোত্তর শিক্ষক কম্পিউটার সায়েন্স তাদেরকে নিয়োগ করা হয়েছে। যথারীতি উক্ত শিক্ষকগণ রাজ্যের বিভিন্ন স্কুলে যোগদান করেছেন। এর আগে যখন কম্পিউটার, যেটা আমি একটু আগে হাউস অফ কম্পিউটার সায়েন্স নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এখানে আমরা 61 জন স্নাতকোত্তর শিক্ষক আমরা কিন্তু অলরেডি তারা পরীক্ষার পরে তারা যোগদানও করেছেন। বর্তমানে বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে স্নাতকোত্তর শিক্ষক মিউজিক, আবার এটা কিন্তু এইরকম না, কত টেটের প্রায় 9 ধরনের এই টেট পরীক্ষা কিন্তু হয়। তো সেখানে 125টি নতুন পদ সৃষ্টির জন্য রাজ্য অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। অতি শীঘ্রই উক্ত 125টি স্নাতকোত্তর শিক্ষক মিউজিকের পদ যেটা আমরা সৃষ্টি করলাম সেটারও পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হয়েছে। এখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে প্রাথমিক শিক্ষক যেটা প্রি প্রাইমারি টিচার 352টি পদের জন্য এই টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড 2025 সালে সিলেকশন টেস্ট সম্পূর্ণ অলরেডি করে ফেলেছে। বর্তমানে নিয়োগ প্রক্রিয়ার জন্য যেসব নথি সার্টিফিকেট ইত্যাদি যা যা আছে তারা সেগুলো যাচাই করছে। এখানে আরো উল্লেখ্য 2022 সালে প্রথমবারের মতো 88 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে
এবং 2026 সালে আরো 57 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা, এর মধ্যে 2022 সালে হয়েছে 88 জন, আর 26-এ আরো 57 জন হয়েছে। এখানে বলা হয়েছে বিদ্যা জ্যোতি স্কুল সম্পর্কে। দেখুন, যখন বিদ্যা জ্যোতি স্কুলের যখন এই বিষয়টা এসছে টপিক, এদের স্টুডেন্টদের দিকে যে একটা মিগার অ্যামাউন্ট সেটা নেওয়া হয় এবং এর জন্য কি কি করা হয় সেগুলো কিন্তু কয়েকবার এই হাউসে আলোচনা হয়। হঠাৎ করে আবার বললে আমি একটা যদি দেখা যায় যেটা আমি আগে বলেছি এখন একটা অন্য জিনিস বলছি, সেটা ঠিক হবে না। এগুলো নিয়ে যখন একবার যে বিষয় একবার আলোচনা হয় এবং দ্যাট টাইম অলসো অল অফ আস ওয়ের স্যাটিসফাইড, কারণ এখানে অনেক এই টাকাটা কিভাবে ইউজ হয় হঠাৎ করে বললে কিন্তু মনে হবে যে এটা নতুন কিছু, এরকম না। এই বিষয়ে কিন্তু আমার মনে আছে, সেটা আমি বলেছিলাম। এছাড়াও 2026 সালে 105 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হয়েছে। আমাদের প্রয়োজনীয় যে সংখ্যক শিক্ষক, এটা তো করছেই আমাদের শিক্ষা দপ্তর এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে সেটা করা হচ্ছে। সেই অনুযায়ী টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা TRBT 2025 সালে 117 জন স্কুল গ্রন্থাগারিক অর্থাৎ স্কুল লাইব্রেরিয়ান সেই পদের জন্য সিলেকশন টেস্ট ফর স্কুল লাইব্রেরিয়ান গ্রহণ করা হয়েছে। দপ্তর সেই অনুযায়ীও কিন্তু কাজ করছে। একটা এখানে আমার মনে হয় এটা আপনাদের এই তথ্যটা সবার কাছে দেওয়া খুব আমার মনে হয় প্রয়োজন, যে ইউডিআইস আমাদের এখানে সবাই বলছে আমাদের এখানে টিচার নেই, টিচার নেই, টিচার নেই। তো যদি আমরা দেখি যে সোর্স হচ্ছে ইউডিআইস প্লাস অর্থাৎ ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন। প্রাইমারি সেকশনে অ্যাজ পার দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট RTE অ্যাক্ট 2009, the people teacher ratio for primary school classes 1 to 5 must be 30 students per teacher. রিকোয়ারমেন্ট কত আমাদের ত্রিপুরাতে? 10,508, কিন্তু অ্যাভেলেবল কত আছে? 12,238। তাহলে আমরা বেশি আছি। আমাদের আপার প্রাইমারিতে আন্ডার দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, সেখানে অ্যাক্ট 2009, দ্য পিপল টিচার রেশিও ফর আপার প্রাইমারি স্কুল ক্লাস 6 to 8 ইজ 35:1। সেখানে 7,000 রিকোয়ারমেন্ট কত? 7,390, কিন্তু আমাদের এখানে কত আছে? 7,266, অর্থাৎ এক প্রায় কাছাকাছি, এরকম না একটা বিরাট ডিফারেন্স। আমাদের সেকেন্ডারির কথা যদি বলি, সেকেন্ডারিতে ক্লাসেস 9 and above is directly governed by the standard norms of the RTE Act. সেখানে দেখা যাচ্ছে যেহেতু এটা এই governed by the standard norms of the RTE Act, Ministry of Education stipulated PTR at the secondary level, তাদের যে আমাদের কাছে তথ্য দিয়েছে সেখানে এই যে রেশিওটা হবে 30:1, অর্থাৎ 30 স্টুডেন্টস পার 1 টিচার। সেখানে আমাদের রিকোয়ারমেন্ট কত? 2,527। কত আছে? 5,845। তো আমাদের এখানে আমরা যে বারবার বলছি এখানে টিচার নেই, টিচার নেই, তো এখন অব্দি যদি ওরা ক্লাস 9-10 কথা বলছেন, যে রেশু দিয়ে বলছেন, যদি 2,527টা শিক্ষকের প্রয়োজনীয়তা থাকে, আপনার হাতে রয়েছে 5,845, 9-10 কোন জায়গা একটা বললেন, দেন আপনি এই 700-এর নিয়োগের অর্ডার কেন করলেন? পরীক্ষা কেন করালেন? আপনারই দপ্তর 5,304টা পদ খালি রয়েছে 2022-এ বলছি, 2019 থেকে কোনো নিয়োগ নেই। 2019 থেকে ক্লাস 9 এবং 10-এর জন্য STGT-র কোনো নিয়োগ নেই। আর আপনি এখানে বলছেন আপনার চাই 2,527 যে ফিগারটা বললেন, আপনার অতিরিক্ত আছে 5,845 জন আছে। তাহলে এই নোটিফিকেশনটা 29/8/2025 পরীক্ষার 700 জনকে নিয়োগ করার কেন করলেন? উইচ ইজ কারেক্ট? আপনার স্টেটমেন্ট ইজ কারেক্ট নাকি পরীক্ষা যে পাশ করে, ইন্টারভিউ দিয়ে পাশ করে, ইন্টারভিউ না লিখিত পরীক্ষা দিয়ে
পাস করেছে সেটা কারেক্ট, নাকি এই 5304 জন এটা কারেক্ট? তো this is completely misleading the house, I should say. I'm sorry to say that. মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি জানি না মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু ক্রাইটেরিয়া এটাকে উল্লেখ করে, অর্থাৎ তার সাথে ম্যাচ করে এই রাজ্যে কেন আমরা কোয়ালিফাইড এরকম টিচার থাকা সত্ত্বেও, অ্যাভেলেবেল ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও এবং দপ্তরের তরফ থেকে এরকম ভ্যাকান্সিটা ডিক্লেয়ার করার পরও এটা করা যাচ্ছে না, এটার পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করছেন। আমি সেটা কাছে ফান্ডামেন্টাল একটা কথা বলতে চাই। আমাদের দেশে শিক্ষাটা এটা কনকারেন্ট লিস্টে। হ্যাঁ, অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের নানা ধরনের অ্যাসিস্ট্যান্স আমাদের নিতে হবে, সবসময় নিতে হয়েছে, আগামী দিনেও করতে হবে। কিন্তু সেই ডাইরেক্টিভসগুলো বা তারা যে সমস্ত স্কোপগুলো দিচ্ছে, এটা যদি ফিট না করে আমাদের ত্রিপুরাজ্যের এই ছেলে মেয়েদের তাদের শিক্ষা ব্যবস্থাকে সুনিশ্চিত করার দিক থেকে আমাদের নিজস্ব পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে হিসাবগুলো দিয়েছেন, আমরা এত নিয়োগ করেছি, এত অ্যাডভার্টাইজমেন্ট করেছি, এই সুযোগ হয়েছে, স্যার আমি সেদিকটা আপনি যদি সেটা সবগুলো যদি যোগ করেন, আমি শুধু একটা অঙ্ক শুধু বলবো, সিন্স 1819 টু 2025-26 লাস্ট 31st মার্চ অব্দি এই 8 বছরে স্কুল এডুকেশন এবং এলিমেন্টারি এডুকেশনে যতজন টিচার রিটায়ারমেন্টে গেছেন, সুপারঅ্যানুয়েশন হয়েছে, স্কুল এডুকেশনে 7,839 আর এলিমেন্টারি এডুকেশনে 8,644, altogether 16,483. That means without having created a single post during this period, you got this vacancy. So there, if the state government, they recruit more teacher and they have the available created post, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে বাধা দেবে না। আমার বক্তব্য হলো স্টেট গভর্নমেন্ট, আপনি বলেছেন যে না আমাদের স্টেট গভর্নমেন্ট দায়বদ্ধ, নতুন প্রজন্মের জন্য আমরা সব রকম চিন্তা করি, ইয়েস আমি বিশ্বাস করছি, বাট এই জায়গায় আপনি যতগুলি রিক্রুটমেন্ট হিসাব দিলেন এবং যতগুলি অ্যাডভার্টাইজমেন্ট রিকোয়েশন দেওয়া হয়েছে বললেন, দিস ইজ নট কমেন্সুরেট ইন দিস ফিগার। You have the available vacancy against the superannuation. এই 8 বছর যতগুলো গেছে, আরো 8 মাসে আরো কিছু যুক্ত হবে। ঠিক আছে, সেই জায়গায় গভর্নমেন্ট তার যে দায়বদ্ধতা, সেনসিটিভিটি, সেটাই ডেমনস্ট্রেট করুক, কাজে সেটা বলুন। অন্য অঙ্ক টঙ্ক বলে তো লাভ নেই বলি, কারণ এতে একদিক থেকে টিচার ক্রাইসিস মিটছে না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা রাস্তায় এসে দাঁড়াচ্ছে, লজ্জা, সভ্যতার লজ্জা। আরেকদিকে হলো হাজার হাজার ছেলে মেয়ে যারা পাশ করেও বসে আছে। তো এটা বিট করতে হবে আমাদেরকে, সেটাই আমাদের অনুরোধ গভর্নমেন্টের কাছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আমার যে তথ্য আছে সেই তথ্য আমি এখানে সবার সামনে রেখেছি। আর একটা হচ্ছে আমি যা তথ্য আছে এই বিধানসভার মধ্যে মিসলিড করার, অন্তপক্ষে আমার নিজস্ব তো কোনোদিনই থাকবে না যে মিসলিড করার আমার কোনোদিনই ইচ্ছা থাকবে না, আছেও না, নাইও। যাই হোক, এখন উনি পট করে যে একটা যোগ করেছেন, মাইনাস করেছেন,
আমি এটা বলছি না, প্লিজ প্লিজ नहीं 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 अच्छा শুনেন 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 আমি আমার কথাটা শুনুন। শুনেন শুনেন আরে আপনি ফিনিশ শুনেন না না, আপনি বসে এখানের মধ্যে হঠাৎ করে আপনি একটা, আরে আপনি বসুন না এখানে। আরে আমার লিসেন টু মি, শুনেন শুনেন আরে শুনেন শুনেন রিপ্লাই দিচ্ছে তো প্লিজ লিসেন টু মি। হঠাৎ করে আমিও যদি এখন reply একটা অঙ্ক করে ফেলি এখানে আরে আমি আপনাকে তো আমি আসল জিনিসটা আমি বলেছি, আপনি এটাকে আমাকে বলেন যে মিসলিড করছি, মিসলিড আমি করিনি, কিন্তু আপনি যেটা করেছেন এটা তো আমি হঠাৎ করে আমি বুঝতে পারবো না এটা বললে। আপনি যে হঠাৎ, আমি এটা বলছি না, এই যে করলেন এটা আমার পক্ষে কি সম্ভব হবে? যত বড় ব্রেইনই হোক, হঠাৎ করে আমি যদি একটা কিছু করি না না, কিন্তু আমি এখন যত কথা বল আমার কথা শুনতে হবে। না না, আমার কথা না, একটা শুনেন শুনেন এইভাবে হয় না তো, আমার কথা শুনতে শুনেন হবে। শুনেন আপনার যদি দেখা যায় শুনেন তো শুনেন শুনেন আরে আরে শুনেন তো কোনো ওই সুধীরবাবু শুনেন শুনেন আরে আমার মাননীয় শুনেন, প্রধান শুনেন, মাননীয় শুনেন। অধ্যক্ষ, আমি আপনার শুনেন। আপনাকে বলছি, যদি আপনার আমার তরফ লিখে দিন। থেকে যদি কোনো দেখা যায় কোনো ভুল তথ্য দিয়েছি, উনি পরে আমাকে বলুক না এটা, কিন্তু আপনার লিখে দিন, লিখে দিন। আমি উনার সাথে একমত কি করে হবো? হতে পারবো না তো, আমারও ক্যালকুলেশন হতে হবে। আমি কি এখন উত্তরই দেবো না বলবো না কি দেবো? মাননীয় আমাদের এলওপি মহোদয় যেটা বলেছেন, নাইসলি হি হ্যাজ অলরেডি এক্সপ্রেস। আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এখানে যে গভর্নমেন্ট টিচার নিশ্চয়ই যেখানে গ্যাপ আছে, কেন দিলাম না এটা করলে তো মুশকিল, দিচ্ছি তো, কেন হলো না এইগুলো বলে এখানে যদি আমরা মানে সাধারণ মানুষের যদি আমরা বলি যে আমি তার আকৃষ্ট করতে পারি আমার তরফে, এগুলো করে তো হবে না। এটা একটা বিধানসভা, এখানের মধ্যে আসল কথাটা বলতে হবে, সুন্দরভাবে বলা যায়, সেইগুলোর মধ্যে আমাদের সেই আর্টটা আমাদের জানতে হবে, আমরা সেইভাবে কথা বলবো। গভর্নমেন্ট টিচার এখন অব্দি আমাদের মানে অলরেডি এখানে আছে 22,073 জন। আমাদের প্রাইভেট স্কুলের টিচার 9,166, টিটিএডিসিতে 4,012 জন, গভর্নমেন্ট এইডেড স্কুলে 1,042, টোটাল 36,293। তো কথা হচ্ছে যদি গ্যাপ থাকে, আমরা তো বলছি দেবো, আমরা না করছি না তো, না দেবো না এরকম না, দেবো। এবং এটাই তো আপনারা চাইছেন যে এখানে ভালো একটা মানে এডুকেশন, একটা সুন্দর একটা পরিবেশ গড়ুক, যেখানে যেখানে যা সমস্যা রয়েছে সেটা আমরা দেখুন এসটিজিটি এখন পর্যন্ত রিটায়ারমেন্ট যেটা হয়েছে, এই যে পট করে আমি করতে পারবো এটা, এই যে এটা কি আমার কাছে লেখা থাকবো আগে আপনি প্রশ্ন করবেন, এর জন্য এটা উত্তর থাকবে আগের থেকে, আছে বইয়ের ভিতর খুঁজতে বের করতে হবে, এটা বুঝতে হবে আপনার। এসটিজিটি রিটায়ারমেন্ট হয়েছে 2018 থেকে এখন পর্যন্ত প্রায় 1471। তো এই যে রিটায়ারমেন্ট গেছে, সাথে সাথে আমরা যে রিক্রুটমেন্টের আমি যে কথা, সেই সংখ্যাটার সাথে আপনারা নিশ্চয়ই দেখবেন যে কোনো অংশে কিন্তু আমরা রিক্রুটমেন্ট কম করিনি। School Education Department has started continuous monitoring of all the primary schools in Tripura to improve of learning competency of students, to improve quality of foundational education, and also to judge the performance of the teacher ও পারফরমেন্স প্রপার করছে কিনা তার জন্য আমরা দেখছি। লো যে পারফর্মিং টিচার যারা আছেন তাদের বিং সেন্ট ফর ট্রেনিং, আমরা টিচারদের পাঠাচ্ছি, দেখা যায় অনেক জায়গায় অনেক সময় টিচাররা অ্যাবসেন্টি কিনা, তার জন্য আমি বৈঠক করেছি, কতজন টিচার অ্যাবসেন্টি আছে এই রিপোর্ট আনুন। এরকম একটা হচ্ছে সব গেল এরকম একটা অবস্থা এখানে আজকে বলছেন যে একদম শেষ এখানে এডুকেশন সিস্টেম। আরে এইগুলোর জন্যই তো আমরা আজকে জনপ্রতিনিধি হয়ে এসেছি, সংখ্যাধিক্যের কারণে আমরা এখানে আমাদের ট্রেজারি বেঞ্চে বসেছি, আমাদের দায়িত্ব আছে। আপনারাও সেই অপোজিশন এর তরফ থেকে আপনাদেরও যে জিনিসগুলো বলছেন আমি তো অ্যাপ্রিসিয়েট করছি, ওয়েলকাম করছি, আমি না করছি না বিষয়গুলো, কিন্তু ক্রস করে এটাকে যদি আপনি ফট করে আমাকে একটা কিছু বলেন, সেটা উত্তরটা তো আপনার সেইভাবে নিতে হবে। ধন্যবাদ। ঠিক আছে, তো আমাদের আচ্ছা পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, আমরা চালিয়ে যাব কি বাকিটা? হ্যাঁ, চালিয়ে যাবো। ঠিক আছে। তবু সবাই একটু সময়ের প্রতি নজর রাখবেন। তো পরবর্তী নোটিশটি হচ্ছে
আর কি আর হয়েছে, বন বন অনেক হয়েছে, বন বন আর পরে পাবেন। যদি কোথায় কোনো গরমিল দেখে থাকেন বা কিছু থাকেন, যদি সঠিকভাবে জানকারি থাকেন লিখে দিয়ে দিন কনসার্ন মিনিস্টারকে, সব হয়ে যাবে। তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা। নোটিশটির বিষয়বস্তু হলো about the PRTC within bracket permanent residence of Tripura certificate in the interest of the public of Tripura. এখন আমি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মাকে অনুরোধ করছি নোটিশটির উপর আলোচনা শুরু করার জন্য। মাননীয় স্পিকার স্যার, আপনি জানেন পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ত্রিপুরা সার্টিফিকেট, সংক্ষেপে পিআরটিসি, একটা গুরুত্বপূর্ণ দলিল। এই দলিল এমন একটি দলিল যে দলিল ত্রিপুরায় বসবাসকারী ভারতের নাগরিক কিনা তা যাচাই করে একটি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্স একটা ডকুমেন্টস হিসাবে বিবেচিত হয়। কিন্তু দুঃখের বিষয় হলো গত 12ই আগস্ট 2026 মাননীয় তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী মহোদয় সুশান্ত চৌধুরী মহোদয় একটা প্রেস কনফারেন্স করে বলেছেন, প্রেস কনফারেন্সে যা বলেছে আমি তা একটু পরে শোনাচ্ছি। পর্যটন মন্ত্রী আরও বলেন, এখন থেকে রাজ্যের সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি আর বাধ্যতামূলক নয়। এর পরিবর্তে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রত্যাশীদের অবশ্যই রাজ্যের যে কোনো বিদ্যালয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো সময়ে 5 বছরে এক নাগারে পড়াশোনা করার প্রমাণপত্র থাকতে হবে। রাজ্যের সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক থাকার বিষয়টি নিয়ে দিল্লি নিবাসী জৈনিক ব্যক্তি ত্রিপুরার উচ্চ আদালতে আবেদন করার পর পিআরটিসির বিষয়ে আদালতের পুনর্বিবেচনার নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত আজকের মন্ত্রিসভায় গৃহীত হয় বলে জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এটা প্রেস রিলিজ ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে। আমার কথা হচ্ছে, দিল্লির যে নিবাসী অরুণ কুমার পানোয়া, উনি উচ্চ আদালতের ত্রিপুরা হাইকোর্টে একটা কেস দাখিল করেছিলেন। কেস নাম্বার হচ্ছে 144/2025। কেসটা 2025-এ দাখিল হয়েছে এবং কেস ডিসপোজ হয়েছে 25/5/2025। আমাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত যদি 2012 তারিখে হয়ে থাকে, 2012/8/2026 হয়ে থাকে, তাহলে মাননীয় যে আদালতে হাইকোর্টে কিভাবে অ্যাডভোকেট জেনারেল তিনি মন্ত্রিসভার সিদ্ধান্তটা দাখিল করতে পারলেন। এবং যে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল তার নম্বর হচ্ছে 10/2025 and 11/2025। বিষয়টা আমাদের খুব বিবেচনার আছে, কারণ মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে আপনার 12ই আগস্ট 2026-এ, আর কেসটা ডিসপোজ হয়ে গেছে। এই কেসটা ডিসপোজ হয়ে গেছে, একটু আগে বললাম আমি, 20/5/2025-এ। ডিসপোজ হয়ে গেছে। এখানে আমি অনলাইন থেকে একটা হাইকোর্টের একটা বার্টিক আমি নিয়েছি, তাহলে ভেরিফাই করতে হবে। এটা হাইকোর্ট থেকে আমি অনলাইনে একটা হাইকোর্ট থেকে একটা অনলাইনে একটা বার্টিক নিয়ে আসছি। এখানে আছে, এখানে কিছু কমেন্ট করেছে কিনা বলেন না। জাজমেন্টে কি বলছে আমরা যদি জাস্ট না অনলাইন থেকে আমি নিয়েছি, এটা অনলাইন থেকে নিয়েছি এবং অনলাইনে এখানে সবটা বিস্তারিত লেখা আছে। জাজমেন্টটা এখানে জাজমেন্টটা আছে, মূল জায়গাটা বলেন না, তো লাস্টে পড়ুন না। জাজমেন্টটা পড়বো, জাজমেন্টটা অনেক লাস্ট প্যারাটা কনক্লুশনটা। Learned Advocate General further submitted that in view of the cabinet decision, petitioner is entitled
কোর্ট এটাই তো বলছে, কোর্ট এটাই তো উনি যে সাবমিট করছে এটাই তো বলছে। হ্যাঁ, অ্যাডভোকেট জেনারেলটা ইয়ে করছে তো, কোর্ট অর্ডার করছে, গভর্নমেন্ট ক্যাবিনেটকে এটা বিবেচনা করার জন্য বলছে, এটা ক্যাবিনেটকে বিবেচনা করার জন্য, এটা আমি বলছি, এটার জন্য আমি বলছি যে এটা চাকরির জন্য আবেদন মানে জন্য রাজ্য সরকারকে ইয়ে করা হয়েছে, মানে অনুরোধ বিবেচনা করার জন্য হয়েছে। তো কোর্ট যদি বলে থাকে তাহলে এটা কিভাবে ইয়ে হইল যে 12 তারিখে 2025-এ এটা কেসটা ডিসপোজ হয়ে গেছে 2/5/2025-এ। এই বিষয়টা মানে একটা ইয়ে হইল, মানে সন্দেহ হইল যে এটা কিভাবে ইয়ে হইল বিষয়টা। না ঠিক আছে, এটা বিবেচনা করার জন্য বলছে। উনি বলুক, মাননীয় মুখ্যমন্ত্রী। এখন আমার ডিমান্ডটা হচ্ছে এই যে পিআরটিসি, এটা আমাদের রাজ্যের বেকারদের জন্য বা যুবক যুবতী যারা শিক্ষিত আছে, এটা যদি উন্মুক্ত করে দেওয়া হয় বা এটা বাধ্যতামূলক যদি না করা হয়, তাহলে আমাদের রাজ্যে যে এতজন বেকার যুবক যুবতী যারা আছে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব কঠিন হবে। কারণ আমাদের উত্তর পূর্বাঞ্চলে দেখুন, আমি বলছি আপনাদেরকে একটা তথ্য নিয়ে আমি বলছি, অরুণাচল প্রদেশ, আমি কিছুদিন আমার ফেসবুকে আমি বলেছি তারা বাধ্যতামূলক করেছে এটা, অবশ্যই পিআরটিসি। আসামে আছে, হিমাচল প্রদেশে আছে, উত্তরাখণ্ডে আছে, মিজোরামে আছে, সবখানেতে আছে এটা পিআরটিসি। কিন্তু হঠাৎ করে যে ত্রিপুরায় আমাদের যে ক্যাবিনেট একটা বাইরের একজনের ইয়ে করা, এটা মাননীয় কোর্ট বলছে এটা বিবেচনা করার জন্য। ক্যাবিনেট এটা বিবেচনা না করেও তো বলতে পারতো না এটা আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বার্থে, এটা আমরা বিবেচনা করতে পারবো না, এরকম একটা ডিসিশনও হইতে পারত। কিন্তু এটা তো হয়নি। এটা আমাদের এখানকার ত্রিপুরার যে বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে এটা খুবই মানে দুর্ভাগ্যজনক একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি, এবং আমি অনুরোধ করব বিষয়টা বিবেচনা করার জন্য। যদি আমার এই যে অনলাইনের এই যে তথ্যটা যদি ভুল থাকে এটা যাচাই করা হোক। আমি অনলাইন থেকে এটা সংগ্রহ করেছি, এবং পিআরটিসি পাওয়ার ক্ষেত্রে যে আগে যে পিআরটিসি পাওয়ার ক্ষেত্রে যে এলিজিবিলিটি যে আছে, একজন পিআরটিসি পেতে গেলে আমাদের কি তাকে ত্রিপুরাতে জন্ম হয়েছে কিনা 8টা বিষয় আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। দ্বিতীয়ত, অ্যাপ্লিক্যান্ট ত্রিপুরার 10 বছর অবস্থান করছে কিনা, লাগাতার 10 বছর অবস্থান করছে কিনা, এবং তার বাবা এবং প্যারেন্টস তার 10 বছর ত্রিপুরাতে ছিল কিনা, তারপর তার বাবা তার প্যারেন্টস এখানে গভর্নমেন্টের কোনো সার্ভিস করছে কিনা, বা ডেপুটেশনের আউটসাইডের স্টেটে কোনো চাকরি করছে কিনা, এটা বিষয়টা আছে। এবং তার বাবা আদার কোন স্টেটে, গভর্নমেন্ট স্টেটে বা আদার প্রাইভেট অর্গানাইজেশন কোনো আউটসাইডে চাকরি করছে কিনা, এই বিষয় আছে। এবং অ্যাপ্লিক্যান্ট তার নাগরিকত্ব কার্ড আছে কিনা, অথবা তার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট আছে কিনা, এই বিষয়টা এখানে পার্মানেন্ট রেসিডেন্ট আছে কিনা। আরেকটা বিষয় হলো স্পাউস, তার পরিবার এখানেকার ত্রিপুরার বাসী কিনা। এবং আরেকটা, ডু ইউ ওয়ান্ট টু আপলোড এনি আদার সাপোর্টিং ডকুমেন্টস অর ইয়েস নো, এখানে লেখা আছে, এগুলি করতে হয়। তাহলে যদি আমরা এই পিআরটিসিটা উন্মুক্ত করে দেই বা এটা সরলীকরণ করে দেই, তাহলে তো ত্রিপুরার বেকার, আমাদের রাজ্যে অনেক বেকার জনজাতি অনেক বেকার আছে আমাদের ত্রিপুরায়, তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব কঠিন হবে এবং তারা বঞ্চিত হবে। এবং ইতিমধ্যে আমি আরেকটা তথ্য আপনাদেরকে আমি জানাচ্ছি যে এই বছর মেডিকেলের যে আসনটা ছিল, সেখানে 5টা এসটি কোটায় 5টা সিট বাহিরের লোক পেয়েছে। আমি কোথাকার এখানে আছে, ওরা বাইরের লোক পেয়েছে এখানে।
জেনকিরি বলে এসটি কোটাটা বাইরে তার ইয়ে আছে, উনি পেয়েছেন। আর একজন জুলিয়ান চাকমা, উনি মিজোরাম থেকে, এবং মিজোরামে সে সিলেক্টেড হয়েছে, তার নম্বরটা ওইখানে আছে। জুলিয়ান চাকমা, এটা মিজোরামের একটা ইয়ে আছে, এই যে উনি যে সিলেকশনে তার নম্বর সব কিছু এখানে আছে। আর আরো আছে কৃপা জ্যোতি ঠেঙ্গার, উনি পেয়েছেন। ওইভাবে 4 জন লোক মেডিকেলে এসটি কোটায় বাইরের লোক পেয়েছে। তো এইভাবে যদি আমাদের এসটিতে, আমরা তো এমনি সংখ্যালঘু হয়ে গেছি, তো আমাদের যে কোটাগুলি যদি এইভাবে চলে যায়, অন্যরা যদি ছিনে নিয়ে যায়, তাহলে আমাদের ছেলেরা কি পাবে? তাই আমি অনুরোধ করবো বিষয়টা বিবেচনা করার জন্য। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব বিষয়টা ক্যাবিনেটে আবার যেন বিবেচনা করা হোক। যদি বিবেচনা করা না হয়, তাহলে ত্রিপুরার বেকার যুবক যুবতীর স্বার্থে আমরা সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হব। ধন্যবাদ। এলপি সাহেব বলেছেন, লিখে পাঠিয়েছেন, উনি বলবেন। মাননীয় স্পিকার স্যার, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে উত্থাপিত হয়েছে। পিআরটিসি একটা সময়তে এগুলি এসেনশিয়াল ছিল না। আমাদের রাজ্যেও 50-এর দশকে, 60-এর দশকে, যখন এখানে শিক্ষা ব্যবস্থা উন্নত ছিল না, শিক্ষিত লোক যেমন ছিল না, একেবারে গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি, এ সমস্ত ক্ষেত্রেতেই বাইরের লোক আসতো। ইভেন আমি দেখেছি ছোটবেলায় উড়িষ্যার লোক এখানে ক্লাস 4 চাকরি করতে এসছেন। পশ্চিমবাংলা, আসামে তো আছেনি। আর উচ্চ ইয়েতে হলে, মানে স্পেশালিটি হলে, ডাক্তার, এগুলো তো নাই, স্বাভাবিক বাইরে থেকে আসতে হতো। বহু উড়িয়া ডাক্তারও এখানে ছিল। কিন্তু ক্রমে যখন এখানেও এখানকার ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষার সুযোগ পেতে শুরু করলো, তৎকালীন সরকার তারা পিআরটিসি না, কিন্তু এরকম যে ডোমিসাইল, যে স্টেট গভর্নমেন্টের এই সমস্ত ক্যাটাগরি চাকরিগুলোতে স্টেটের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, এবং তার জন্য কতগুলো ক্রাইটেরিয়া থাকতো। এটা শুধু ত্রিপুরাতে না, আপনি ন্যাশনাল ক্যাপিটাল দিল্লিতে যান, দিল্লি গভর্নমেন্ট চাকরি নেয়। দিল্লি তো আমাদের দেশের ক্যাপিটাল, সবচেয়ে উন্নত, সবচেয়ে ওইখানকার পার্মানেন্ট রেসিডেন্ট না হলে, দিল্লি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলেও, একেবারে ডিস্টিংশন নিয়ে পাশ করলেও, সেখানে সে এন্ট্রি পাওয়া যায় না। হ্যাঁ, কতগুলো ক্ষেত্রে হয়তো ওপেন থাকে, কিন্তু বিশেষ করে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। আর নর্থ ইস্টে অন্য রাজ্যগুলো তো আছেই। এবং ভেরি রিসেন্টলি মাননীয় রঞ্জিতবাবু বলেছেন যে অরুণাচল প্রদেশ গভর্নমেন্ট বলেছেন শুধুমাত্র অরুণাচল প্রদেশে সেখানে পার্মানেন্ট থাকলে হবে না, অরুণাচলের কোনো না কোনো সেখানকার কমিউনিটির ভাষাও জানতে হবে। আনটিল এন্ড আনলেস হি অর শি হ্যাভিং নো অ্যাকোয়েন্টেন্স উইথ দি লোকাল ল্যাঙ্গুয়েজেস। এটা কনস্টিটিউশনালি কতটুকু পারমিট করবে জানি না, কিন্তু বাট অরুণাচল গভর্নমেন্ট হ্যাভ টেকেন দ্য ডিসিশন টু প্রটেক্ট দি ইন্টারেস্ট অফ দেয়ার ইউথ। এখন এই জায়গায় ত্রিপুরা হাইকোর্টে একটা কেস হয়েছে, উল্লেখ করেছেন। আমি বার্ডিকটা দেখিনি, যদিও আমি জানি। ওই কেসের প্রেক্ষিতে দিল্লির একজন লিটিগান, সেখানে ত্রিপুরা হাইকোর্ট একটা বারবেল অবজারভেশন করেছে যে আন্ডার আর্টিকেলস 16 উইদিন ব্র্যাকেট 3 এইভাবে ত্রিপুরা গভর্নমেন্ট
ইভেন রেস্ট্রিক্ট করতে পারে না, পিআরটিসি ইম্পোজ করতে পারে না। তো সেদিন বোধহয় মাননীয় মন্ত্রী, পর্যটন মন্ত্রীও এটা উল্লেখ করেছেন হাইকোর্টের ইয়েতে এই কারণে আমাদের এই ডিসিশনটা নিতে হয়েছে। আমি যেটা বলতে চাই, রাইট, যে উনি কনসার্ন এক্সপ্রেস করেছেন, এমনিতেই আমাদের সব রাজ্যে, আমাদের রাজ্যেও যে এমএ পাস করে বিএ পাস করে পাহাড়ের ছেলেমেয়েরা আগরতলা শহরের সমস্ত এই যে শপিং মলগুলো দিকে দেখুন, রেস্টুরেন্টগুলো দেখুন, সুন্দর সুন্দর ছেলে মেয়ে চাকরি নিয়ে এমএ পাস করা বিএ পাস করা, শপিং মলে সেলস গার্ল সেলস বয় কদিন রাখবে, যেই মাত্র গ্ল্যামার যাবে, ইউজ হবে, থ্রো হয়ে যাবে চাকরি নিয়ে। পিআরটিসি উঠে গেলে সবাই পাবে না, এই গ্যারান্টি তো নেই, কিন্তু তারপরও আমি সেই জায়গায় বলবো, হ্যাঁ, কোর্ট, মাননীয় উচ্চ আদালত কনস্টিটিউশনাল ইয়ে থেকে হয়তো দিয়েছেন, আদালতকে তো মান্যতা দিতেই হবে। তো এই জায়গায় তাহলে হোয়াট ইজ দ্য সেভিং ক্লজ, কিভাবে রিকনসিডার করা? এই ক্ষেত্রেতে একমাত্র এখতিয়ার হলো কোনো একটা স্টেটে এরকম পিআরটিসি বা যে কোনো ভাবে যে আমরা করেছি স্টেটের জন্য, পার্লামেন্ট অনলি ক্যান এনাক্ট দি অ্যাক্ট। তাহলে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করতে হবে ফর দ্য সেক অফ দি ইউথ অফ দি স্টেট, পার্লামেন্ট যে এই পিআরটিসি এখন যেভাবে, অর্থাৎ যেটা ছিল, যেটা হাইকোর্ট যেটা অবজেক্ট করেছে, এটা যাতে কোয়াশ করে, উইথড্র করে, পার্লামেন্ট এটা যেন করে, স্টেট গভর্নমেন্ট সেই উদ্যোগ নিক। টিল পার্লামেন্টে পাঠালেই তো, বা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠালেই তো সঙ্গে সঙ্গে তো পার্লামেন্ট বসবে না, অ্যামেন্ডমেন্ট আসবে না। সেখানে একটা ক্লজ আছে আন্ডার দি আর্টিকেল 73 অফ দ্য কনস্টিটিউশন, ওই যে অর্ডিন্যান্স জারি করার মতো, সেন্ট্রাল গভর্নমেন্ট দে ক্যান টেক দি এক্সিকিউটিভ, ইস্যু দি এক্সিকিউটিভ অর্ডার, যে না, ত্রিপুরা রাজ্যের জন্য এই পিআরটিসি দ্যাট উইল বি এসেনশিয়াল রিকোয়ারমেন্ট। আমি অনুরোধ করব, খুবই ভ্যালিড প্রপোজাল, যে এইভাবে ব্ল্যাঙ্কেট, এই যে 5 বছর মানে 1 থেকে 5 পড়লে হবে, আমাদের স্কুলগুলার এগুলোকে ডিজিটাইজ নাকি? এগুলো ম্যানিপুলেট হওয়া একেবারে ইজি। কোন একটা স্কুল থেকে ক্লাস 5 পর্যন্ত পড়েছে, 1980 ইংরাজি বলে একটা সার্টিফিকেট নিয়ে নেবে, এবং ভুরি ভুরি এরকম ভাবে ওই যেভাবে এসছে মিজোরামের ছেলে, মিজো চাকমা, ত্রিপুরায় মিজো চাকমা অবশ্যই তার অবশ্যই পাবে, কিন্তু ত্রিপুরায় না থেকে সেখানকারও ফল ভোগ করলাম, এখানেও ফল ভোগ করলাম, এরকম ম্যানিপুলেশনের রাস্তা তৈরি করে দিয়ে, দিস ইজ নট জাস্টিফাইড। কাজে সেই ক্ষেত্রেতে স্টেট গভর্নমেন্ট প্লিজ সেন্ড দি ক্যাবিনেট, প্লিজ টেক রেজুলেশন, রিকোয়েস্ট দি ইউনিয়ন গভর্নমেন্ট, ইউনিয়ন ক্যাবিনেট to bring amendment in the parliament conclusion till date article 73 অনুসারে এক্সিকিউটিভ অর্ডার যদি করে দেয়, দেন এটা বহাল থাকতে পারে। আমি এই রিকোয়েস্ট রাখবো আপনার মাধ্যমে, ঠিক আছে, গভর্নমেন্ট এটা বিবেচনা করুক। সময়ের প্রতি একটু নজর রাখবেন। খুব সংক্ষিপ্ত, মাননীয় অধ্যক্ষ মহোদয়, নো ডাউট এই হাউস সবাই চাই বহিরাগত লোক এসে আমাদের রাজ্যে বিভিন্ন পোস্টে চাকরি করুক, এটা আমরা এখানে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি আমরা কেউ এটা চাই না। কিন্তু সংবিধান কিছু কিছু আর্টিকেলে যা উল্লেখ করেছেন, ইন্টেনশন আমাদের ক্লিয়ার। তো হাইকোর্ট রিপিটিশন করার প্রেক্ষিতে হাইকোর্ট ওই ভার্বাল কিছু শোনার পর
তড়িঘড়ি করে অ্যাডভোকেট জেনারেল আর মাধ্যমে ওই ছেলেটাকে আবার সুযোগ করে দিয়েছে এবং এই পিটিশনে ডিসপোজ অফ করে দিয়েছে। There is no order against this PRTC. However, আমরা আর্টিকেল বিভিন্ন ক্ষেত্রে ভাষা, তারপরে এই সমস্ত ক্ষেত্রে যেমন সরাসরি বাসস্থানের কথা, কিন্তু বাসস্থান আর জন্মস্থান কিন্তু এক না। আমরা তাহলে এখানে ডুয়েলিং, হি অর শি শুড হ্যাভ এ ডুয়েলিং হার্ট, হি অর শি শুড নো দ্য ল্যাঙ্গুয়েজ অফ বেঙ্গলি, হাউ টু রিড, রাইট, and talk. He or she should be adapted or উপভাষা। এই বিভিন্ন ক্লজ দিয়ে একটা কেসে প্রদীপ জৈন ভার্সেস ভারত সরকার ইন দ্য ইয়ার 1984 মামলায় স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছিল সুপ্রিম কোর্ট যে স্থানীয় ভাষা, আঞ্চলিক সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতার সঙ্গে প্রার্থীর পরিচয় নিয়োগের বিশেষ মানদণ্ড হিসেবে যুক্ত করা সংবিধান সম্মত। আমরা তো পার্মানেন্ট রেসিডেন্ট শব্দটা যদি কনস্টিটিউশনের একটা জায়গায় হিট করে, কিন্তু আমাদের ইন্টেনশন হচ্ছে টু রেজিস্ট outsiders availing to grab our state's ছেলে মেয়েদের ভবিষ্যতে কেড়ে নেবে, এটা আমরা হতে দেব না। ইফ দ্যাট আওয়ার ইন্টেনশন ইজ, আর গ্রুপ সি গ্রুপ ডি এর বেলা তো একদম ভেরি ইজি। কাজেই এই যে কেস, আমি এখানে ল সেক্রেটারি আছেন, আমি ওনাকে বলবো যে এই প্রদীপ জৈন ভার্সেস ভারত সরকার 1984 যে সুপ্রিম কোর্টের যে অর্ডার, সে অর্ডারটা এক্সপোজ করার জন্য, আর যে অর্ডারটা এর মধ্যে বের করেছে যে 1 থেকে 12 বছর, মানে 1 থেকে 12 ক্লাসের মধ্যে যে কোনো 5টা বছর যদি এরকম, তো ভুরি ভুরি যারা এখানে আসে বিভিন্ন অফিসার হিসাবে হোক, বিভিন্ন এজি লোক হোক, অফিসার হিসেবে ওএনজিসি হোক, গেইল হোক, বিভিন্ন জন আসে, तो 5 বছর तो স্বাভাবিকভাবে केंद्रीय विद्यालय अगरतला केंद्रीय विद्यालय ओएनजीसी या हिंदी स्कूल या कहीं पे भी स्टडी कर सकता है। तो नाउ दिस पीपल विल अवेल ऑल এই পোস্টগুলো, এগুলো তো না। এই যে অর্ডারটা করেছেন, আমি জানি না এটা ল সেক্রেটারি ইজ অ্যাওয়্যার অফ ইট অর নট, কে করেছে, কোন or vested interest officers have drafted this or not, that I don't know, but this order itself is, you have opened the door for other state fellows to come and seek job over here. আর আমরা কোথাও গিয়ে আমাদের ছেলেমেয়েরা জব দেবে? স্যার, উচ্চ শিক্ষিত একজন মানে প্রফেসর আসাম গভর্নমেন্টে চাকরি করতে পারেনি। আসাম গভর্নমেন্ট, আমাদের রাজ্যের হাই মেধাবী ছেলে আসাম গভর্নমেন্টে চাকরি করতে পারেনি, but later he was absorbed in Tripura Central University because of his মেধা। তো এই হচ্ছে বিভিন্ন স্টেটে তাদেরকে কিন্তু আটকে দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু বললাম না, যদি এই হাইকোর্ট ত্রিপুরার আইডিয়াটা বুঝতে পেরে অ্যাডভোকেট যেন হয়তো বা ওই ছেলেটাকে পারমিট করেছে যে ঠিক আছে তুমি কন্টেস্ট করো, পরীক্ষা দাও, ডিসপোজ অফ হয়নি, মানে অর্ডার দেয়নি, এটা ডিসপোজ করে দিয়েছে, তাহলে there is no judgment, there is no order. Order is able to dispose of, যেহেতু ওকে দিয়ে দিয়েছে। এবং বলেছে we might on মেরিটের উপর পরবর্তী সময় এটা আমরা বিচারও করতে পারবো। Having said so, তাদের মুখটা এবং আর্টিকেল 16 এর একটু হিট করে, আমরা সেই জায়গায় আমরা আর্টিকেল 371 কে এই যে উদ্যোগের প্রকাশটা করলো, তাদের আইডেন্টিটি, তাদের রাইট, তাদের সমস্ত কিছু আমরা বারংবার বলে আসছি।
আর সমস্ত নর্থ ইস্টার্ন সমস্ত স্টেটগুলোতে আর্টিকেল 371 আছে, বেয়ারিং আওয়ার স্টেট, ABCDEFGHIJ অব্দি চলে গেছে। নাও আর্টিকেল 371 কে হলে এই যে তারা তাদের পোস্টগুলো যে বিভিন্ন জায়গায় চলে যায় সেগুলো প্রোটেকশন হবে। এছাড়া আর্টিকেল 345 নম্বর অনুচ্ছেদ রাজ্যকে তার প্রশাসনিক কাজের জন্য আঞ্চলিক ভাষা নির্দিষ্ট করার অধিকার প্রদান করে। এই সুযোগ দিয়ে বিভিন্ন রাজ্যে তাদের সরকারি চাকরির বিজ্ঞপ্তি স্থানীয় ভাষা যেমন মারাঠি, বাংলা, নির্দিষ্ট আঞ্চলিক পড়া, লেখা ও বলার দক্ষতা বাধ্যতামূলক আবশ্যকীয় যোগ্যতা হিসেবে যুক্ত করা। শীর্ষ আদালত ডক্টর প্রদীপ জৈন বনাম ভারত সরকার 1984 মামলায় স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছিল যে স্থানীয় ভাষা, আঞ্চলিক সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতার সঙ্গে প্রার্থীর পরিচয় নিয়োগের বিশেষ মানদণ্ড হিসেবে যুক্ত করা সংবিধান সম্মত। কাজে হ্যাভিং সেড সো, there are ample of scopes. The intention is that we shouldn't allow outsiders to grab the fortune of our student, of the youth of the state. And having said so, law secretaries and officers are very much intelligent enough যে এমন কোন ক্লজ শব্দ আমরা ব্যবহার করব, জন্মস্থান আর বাসস্থান টু ডিফারেন্ট। সুপ্রিম কোর্ট বলেছে these are not similar word. So we can use in another thing, he or she should have a dwelling hut in the state of Tripura, but citizenship দরকার নেই, he or she should have a dwelling hut in the state of Tripura. ভাষা এই সমস্ত দিয়ে আমরা নতুন সার্কুলারের মাধ্যমে আমরা নতুন একটা নোটিফিকেশন বের করে, যাতে করে আমাদের ইন্টেনশনটা হচ্ছে নট টু অ্যালাউ আউটসাইড টু গ্র্যাব দ্য ফরচুন অফ আওয়ার ইউথ অফ দ্য স্টেট। এটা আমার বক্তব্য। I believe the law secretary and the officers have taken a note of it, and I'm sure for the interest of the youth of the state they will be doing the needful. Thank you. আচ্ছা, আমি একটা ওইখানে পেয়েছি যে বিশ্বজিৎ কলই এটা কথা বলার জন্য দিয়েছেন। সময়ের বিষয় না বললে চলবে কি? না, আর বলার দরকার নেই। আচ্ছা, থ্যাংক ইউ। তো মানে মন্ত্রীকে আমি অনুরোধ করবো এটাকে উত্তর দেওয়ার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা চলছে, আজকে এটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কিন্তু এর আগে কিন্তু গুরুত্বপূর্ণ সেটাকে তৈরি করা হয়নি। এর আগে অনেক সরকার ছিল, আমাদের সরকার সাহস করে পিআরটিসি তো করলাম আমরা। চাকরির ক্ষেত্রে পিআরটিসি তো আমরা চাকরির ক্ষেত্রে বলছিলাম, পিআরটিসি তো আমরা এবলিশ করছি না, সব কিছুতেই পিআরটিসি আছে। কিন্তু আমাদের সরকার সেই হিম্মত দেখিয়েছে পিআরটিসি বাধ্যতামূলক, এবং সেটা করার আগে দেখুন অনেক সময় কি হয়, কাজ করতে গিয়ে যে ইন্টেনশনটা কি। আজকে এখানে সবাই আজকে যারা বিরোধী দলের যারা আছেন ওনারা বলছেন, এলপি সাহেব বলছেন, সুদীপ রায় বর্মনও বলছেন, মাননীয় এমএলএ, কিন্তু এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করছেন না ওনারা যে আমরা এপিআরটিসিটা প্রথম চাকরির বেলায় আমরা চালু করলাম, কিন্তু এবং সেটা অনেক সেই হিম্মত নিয়ে। আপনাদের সময়ে তো কেউ চালু করেননি আপনারা, কারণ আপনারা সেই হিম্মতই দেখাননি। আচ্ছা, যখন চালু করার আগে আমরা কিন্তু টিম পাঠিয়েছি। আজকে যে কথাগুলো বলছেন যে এরকম পিআরটিসি করা যায় কিনা, তো যে তথ্যগুলো আজকে এখানে দিচ্ছে যে বহু রাজ্যের মধ্যে যে রাজ্যগুলো আমাদের কাছে মনে হয়েছে যে এখানে আছে, যে আজকে ওই নেটের মাধ্যমে এগুলো দেখেছে, আমরা কিন্তু অফিসারদের পাঠিয়েছি সেখানে। এটা আমাদের যখন ক্যাবিনেটে ডিসিশন হয় তার আগে আমরা অফিসারদের পাঠিয়েছি, খবর নিন। তারা এসে সমস্ত কাগজপত্র নিয়ে যখন সমস্ত ক্যাবিনেটের সামনে সে উত্থাপন করলো, তারপর আমরা ডিসিশন নিলাম যদি অন্যান্য রাজ্যে যদি এটা তারা করতে পারে তো আমরা কেন করতে পারবো না। আমরা তো ত্রিপুরার মানুষ, কারণ আমরা দেখেছি এই ভাষা দিয়ে আমরা ট্রাই করেছি। আজকে এখানে বলতে আমি
মানে আমি বলবো খুব স্টেডিলি এবং ক্লিয়ারলি যে এই ভাষা দিয়ে আমরাও চেষ্টা করেছিলাম, ভাষা দিয়ে দেখা গেছে এর আগে ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা চলে আসে, আপনার আসাম থেকে বাংলা চলে আসে, ককবরক ঠিক আছে, ককবরকের তো ত্রিপুরার মানুষ এই ভাষা জানতে হবে, পারিনি সেটা। এবং দেখা গেছে এর আগে পূর্বের যতগুলো চাকরি হয়েছে সব এই বাংলাভাষী যারা আছে তারা কিন্তু অনেকে এসে এখানে চাকরি করছে। তো এইগুলো নিয়ে কিন্তু আমরা অনেক মানে তাকে নিয়ে আমরা অনেক বলবো আমরা আলোচনা হয়েছে, তারপরে আমরা ডিসিশন নিলাম এইভাবে তো আটকানো যাবে না। তো তারপরেই কিন্তু এই অফিসারদেরকে যখন পাঠালাম, তারা যখন রিপোর্ট করলো, তখন আমরা ডিসিশন নিলাম যে না, পিআরটিসি আমরা বাধ্যতামূলক করব চাকরির ক্ষেত্রে। আজকে 2-3 বছর ধরে তো চাকরি হচ্ছে, চাকরি তো হয়েছে আমাদের এই কারণে। এখন যে চাকরি হলো এবং এই চাকরির বেলায় এই 2-3 বছর ধরে কোনো কিন্তু চ্যালেঞ্জ নেই। আজকে আমি জানি না যে ভদ্রলোক আমার কাছে শোনা দেখা গেছে এ নাকি এডিসির মধ্যেও সেম নেই, এডিসির মধ্যেও করেছে, আবার এখানেও করা হয়েছে। জানি না এর পেছনে কি রহস্য আছে। আমি এটা মনে হয় এটা বলা হবে, কারণ আমি জানি না কি কারণে শেষ। যাই হোক, এটা তো আমার আমার বলা উচিত নয়। এখন কথা হচ্ছে, আমি রঞ্জিত বাবুকে একটু বলবো, আপনি কোন ডেটে এটা বের করেছেন, কোন ডেটে ডিসপোজ অফ করেছে, একটু যদি বলেন, সো দ্যাট মানে আপনাকে আমি লিঙ্ক করতে পারি। কপিটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে। না না, আপনি বলুন না কোন ডেটে করেছে, তাহলে আপনাকে বলতে। এটা স্যার ডিসপোজ তো হয়েছে 20/5/2025-এ। এখানে বার্ডিকে আছে, ঠিক আছে, 2025-এ তো। হ্যাঁ, আমি আপনাকে বলছি আজকে এখানে বলছি, অ্যাকচুয়ালি আমাদের এই বিষয়ে এটা সাবজুডিস, কিন্তু এখানে আলোচনাই আমরা করতে পারি না এই বিষয়ে। কি বলছেন এখানে? এখানে দেওয়া আছে লিস্ট দ্য ম্যাটার অন 21/9/2026। এখনো কিন্তু এটা সাবজুডিস, আমরা আলোচনা এখানে করতে পারি না, বুঝতে পেরেছেন? 2 নম্বর হচ্ছে, যেহেতু এই বিষয়টা এসছে, আমি যদি সাবজুডিস হয়ে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, এটা এখনো তাহলে কোনো রায় হয়নি, সেরকম ভাবে কোনো অর্ডার হয়নি, দেন হোয়াই অর্ডার ইট ইজ রিটেন অর্ডার। না না, তাহলে দেন হোয়াই ক্যাবিনেট টেকেন দ্য ডিসিশন? না অর্ডার কিন্তু আমি বলছি, আমি যেহেতু এই বিষয়টা সাবজুডিস, তো অর্ডার দেওয়া আছে, তো এখানে অর্ডার করে দেওয়া আছে, লিস্ট এই মুখ আছে, এটা এখনো কিন্তু সাবজুডিস। হ্যাঁ, গভর্নমেন্ট মাইনা নিষে দীক্ষা, গভর্নমেন্ট ওই ছেলেটারে সুযোগ করে দিছে দীক্ষা, কেসটার আর কোনো মেরিট রইল না, এই কারণে এটা ডিসপোজ অফ করে দিচ্ছে। ইট ইজ নট আ জাজমেন্ট। That is not a judgment. Prior to this judgment, prior to that, why are we? আমরা আগে থেকে আমরা সবকিছু করে নিলাম। আরে আমি সেটা বলছি না, ইউ আর নট হিয়ার। এটা একটা অর্ডার দেওয়া আছে। উনি রঞ্জিত বাবু যে বলছিলেন যে 2025-এ ডিসপোজ অফ হয়ে গেছে, এটা তো হয়নি, এটা লিস্ট হয়েছে, লিস্ট দ্য ম্যাটার অন 21/9/2026। এটা একটা অর্ডার দিয়েছে চিফ জাস্টিসের আপনার ডিভিশন বেঞ্চে। তো এই যে অর্ডারটা সেপ্টেম্বর, এখনো তো এটা সাবজুডিস। তো এই কারণেই বলছি, সাবজুডিসে এই যে আমরা যে আলোচনাটাতে এখানে আসবো, এটা কিন্তু একটা আমাদের জন্য, আমি যতটুকু বুঝি। তাহলে ডিসিশনটা নিল সাবজুডিস, এখনো হাইকোর্ট এমন কোন রায় দেয়নি যে না পিআরটিসি রাখা যায় না। তাইলে এই প্রেক্ষিতে কেন ক্যাবিনেট ডিসিশন দিল? আমরা তো আগে দিয়েছি, আগাম কেন আমরা সরে আসলাম, রিট্রিট করলাম কেন? আমি জানি না, আপনার সাথে আমার হয়তো কনফিউশন হচ্ছে। ক্যাবিনেট কি দিয়েছে? আরে এটা তো আগে, এটা তো এখনের ঘটনা, এটা তো আপনার হয়েছে, আমরা তো আগে ডিসিশন নিয়েছি এটা। শুনুন, আমি আপনাকে বলছি, যেহেতু আলোচনা, তাই 2-একটা কথা বলবো, বেশি তো বলা যাবে না। আমি যেটা বলছি যে এটা 2023-এ আমরা ডিসিশন নিয়েছি, এটা কিন্তু কেস হয়েছে পরে, কাজে এটা তো আমরা এর উপরে রায় করে তো আমরা কোনো ডিসিশন নেইনি, আমরা তো ডিসিশন আগে যে পিআরটিসি মাস্ট। কিন্তু পিআরটিসি চাকরির বেলায়, কিন্তু পিআরটিসি আমরা অ্যাবলিশ করছি না। এখন দেখুন, কথাটা হচ্ছে এই কারণে এখানে বলাও যাবে না, আবার যেহেতু কথাটা উঠছে আমাদের, তারপরেও আমরা ভেবেছি, যেহেতু মাননীয় বিধায়ক বলেছেন
যে বাসস্থান আর জন্মস্থান এই বিষয়টা উনি এনেছেন। এই কারণেই টেকফুললি আমরা বিভিন্ন যেসব জায়গায় আছে, কিছু কিছু যেসব স্টেট আছে তাদের এক্সট্রা অর্ডিনারি, সেটা আপনার পার্লামেন্টে অ্যাক্ট আছে, তাদের পাওয়ার আছে, সেখানে ওই যে ওরা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে। আমাদের ত্রিপুরাতে সেই সুযোগটা নেই। আপনি ঠিকই বলেছেন, এর জন্য আমাদের পার্লামেন্টে অ্যাক্ট করতে হবে। ত্রিপুরাকে কেন আমরা ইনক্লুড করবে না, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের তরফ থেকে এরকম মনে হচ্ছে পিআরটিসিটা বাতিল করে দিয়েছে। আমরা বাতিল করিনি। এই কারণেই পিআরটিসির পরিবর্তে আমরা এরকম স্কুলিং, আমি বলছি আপনাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি যে কত জায়গার মধ্যে স্কুলিং এর ভাবে এইভাবেই করেছে ওরা। ফর এক্সাম্পল, আপনার এখানে কিছু স্টেট আছে, সেই স্টেটের মধ্যে এরা কি করেছে যে এরকম স্কুলিং এর বিষয়টা এনেছে। স্কুলিং এর বিষয়টা আনাতে ওই তাতে করে ওইটাকে হিট করছে না, 16 যেটা আছে আর্টিকেল 16 সেটাকে হিট করছে না। ওনারাও কিন্তু এরকম করছে, তেলেঙ্গানা এখানে এরকম করছে, কয়েকটা জায়গা আমার কাছে আছে এখানে। তো সেইভাবেই কিন্তু আজকে আমরা এই বিষয়টাই এখানে আলোচনা, যে এমন মনে হচ্ছে এই সরকার আমরা এটাকে বাদ দিচ্ছি। আজকে বিদ্যালয়ের বিষয়ে হোক বা বিভিন্ন শিক্ষাগত সুযোগই হোক, আমরা সংরক্ষণই হোক, বিভিন্ন সরকারি প্রকল্পই হোক বা পিআরটিসির প্রাসঙ্গিকতা কিন্তু এটা থাকবে। কিন্তু চাকরির বেলায় যেটা বলা হয়েছে যে কোনো অবস্থায় বাসস্থান যাতে এখানে হতে এটা হিট করে। তো সেই কারণেই আমরা যেটা ভাবলাম, আমরা যে এই যে আমাদের ত্রিপুরার লোকরা যাতে চাকরি পায় তার জন্য কিন্তু আমরা চিন্তা করছি, অ্যাটলিস্ট যখনই অ্যাডভার্টাইজমেন্টটা হবে এমন লোক পট করে বলবে না যে আমি 5 বছর তো আমি ছিলাম। সাধারণ মানুষ কিন্তু ওই জায়গাটা আমি কিছুটা তো আমরা এখানে আটকাতে পারবো, যে অন্তত আমাদের ত্রিপুরার লোক চাকরিটা পাক। এখন কথা হচ্ছে সেটা নিয়ে আমরা দেখছি কিভাবে আর আইনগতভাবে সেটাকে আমরা শক্তভুক্ত করতে পারি। কিন্তু পিআরটিসি চাকরির বেলায় আমরা কিন্তু সেটাকে বাকি মানে পিআরটিসি থাকবে, চাকরির বেলায় সেটা এই যে হিট করছে এবং তার রেজাল্ট যখন বেরোবে তখনই আমরা বলতে পারবো। এর বেশি যেহেতু এটা সাবজুডিস, এর বেশি আমার পক্ষে বলা মুশকিল। মূল ইন্টেনশন সর্বসম্মত, apply all us, let us all apply your mind, take the advice of good judicial officers, আরো কোথাও যদি থাকে কি ইনসার্ট করলে we can bar others from taking part in this process, সেটাই হচ্ছে আমরা সরকারের আছে, সেটাই আমরা দাবি রাখলাম এবং এটা আমরা কাম্য করি। থ্যাংক ইউ। এখন যেটা বলছেন পিআরটিসি একদম উঠে দেওয়া হয়েছে, আমরা তো বলছি না, কিন্তু বলা হচ্ছে হলো এই ত্রিপুরা যে ক্লাস 1 থেকে 5-এ কোনো একটা সময় পড়ে গেছে, তারা বাইরে থেকে তারা অ্যাপ্লাই করতে পারবে। দ্যাট মিনস আপনি পিআরটিসি তুলে দেওয়া হয়েছে কথা বলছি না, কিন্তু এই যে কিছু লোকগুলো এই লোকফোর্সগুলো থেকে সুযোগ নেবে, যেটা মাননীয় মন্ত্রীর ভার্বাল স্টেটমেন্টে যখন প্রেস কনফারেন্সে এবং এটা প্রেস রিলিজে বেরিয়েছে, এটা হওয়া মানেটা কি? এটা হওয়া মানে হলো এটা ফ্লাড গেট তৈরি হলো, এটা বন্ধ করা, এটা বন্ধ করা, এটা বন্ধ হবে কিনা? এটা শর্ট ডিউরেশন, এটা রেফারেন্স কলিং এর মতো তর্কাতর্কি নয়। প্লিজ, আরে ভাই তাহলে তো কথা দাঁড়ান, আপনি তাহলে আপনার সিদ্ধান্ত নেন। কিছু ভালো কথা বলেছেন, প্রথম হলো যে স্যার মাননীয় অধ্যক্ষ বললে আমি মাননীয় মুখ্যমন্ত্রী পরে বলা উচিত না। না না, তবু এটা ডিসকাশন শেষ, মুখ্যমন্ত্রী না তো আমি বলছি কথাটা মাঝখানে আপনি ওটা এখানে এই যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে 2002 থেকে সবগুলি জিএপিএনটির গাইডলাইন রুলস আমার কাছে আছে। কোন 2002, 2007, 2015, 2016, 23 জুলাই 2016 রিভাইজড, কোনটার মধ্যে কিন্তু পিআরটিসি নেই।
কোনোটা বাধ্যতামূলক করেনি আগের সরকার, কোনোটার মধ্যে নেই। প্লিজ, সব আছে, নিয়ে নেন পরেটা, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পিআরটিসি এই আইডিয়াটা হয়েছে পরে, কিন্তু কোনদিন? কালকের থেকে? প্রত্যেকটা কালকের থেকে হয়েছে? অতীতে আরে ভাই, প্লিজ মাস্ট বি ডোমিসাইল অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা। আমি তো রঞ্জিত বাবু, এটা না থাকলে হয় না, কাজে পিআরটিসি লেখা না থাকতে পারে। অন্যরা কথা বলতে আপনারা দেবেন না, আপনাদের কথা শুনতে হবে। একটু রাখেন, একটু প্লিজ। ঠিক আছে, বলুন। এই যে এতগুলি রিক্রুটমেন্ট রুলস 2002 থেকে 16 পর্যন্ত আমাকে সবগুলি আছে, কোথাও কোনোদিন জীবনের পিআরটিসি বাধ্যতামূলক করেনি। এই সরকার 2023-এ 7 জুলাই বলল যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা পিআরটিসি would be required while applying for jobs by direct recruitment under the state government, corporation, boards, PSUs, etc. 100 মানে একটা ম্যান্ডেটরি করে দিল। ইট ইজ এ ক্রেডিট, এবং এটা কিন্তু জুলাই 2023। একটু বলে দিই আমি, তখন যখন পিআরটিসি যখন ছিল না, তখন আমাদেরকে এসডিও, তখন ওখানকার এসডিএম, তখন এসডিএস থেকে আমাদেরকে সিটিজেনশিপ দেওয়া হয়, কার্ড দেওয়া হয়। না, তারপরে বাধ্যতামূলক, এই কথাই। আর আঙ্কেল তোমার ব্যাপারে বলছে, একটু শুনো। তাদের গাইডলাইন্সে ত্রিপুরারই শুধুমাত্র হতে হবে চাকরি, কোনো গাইডলাইন্স নেই। তোমার কথা কারেক্ট, কিন্তু 2023 এসে বললো এই গভর্নমেন্ট যে পিআরটিসি ছাড়া আমি কাউকে দেব না। এবার প্রশ্ন হলো, কেন এসে বললো? কয়েকটা সাজেশন দিয়েছে, এবং আপনার একটা জাজমেন্ট না অর্ডার, এবং দেখতে হবে এই অর্ডারের সাথে কোরিলেটেড কিনা। আমি জানি না, অর্ডার থেকে মাঝখানে বলা উচিত না। সুদীপ বাবু আর্টিকেল কয়েকটা কথা বলেছে, অপোজিশন লিডার বলেছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুনেছেন। একটা জিনিস পরিষ্কার, বাইরের কোনো লোক যাতে এখানে এসে চাকরি না পায়, তার জন্য যা যা করার আপনাদের সাজেশন যেটা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে, এবং কথাটা উঠলেই উনি আপনার আর কোনোদিন আমি তো অপোজিশন ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলে আমরা কোনোদিন দাঁড়িয়েছি, আমি শুনি, আরে এই হাউসের ভাই 35 বছর ধরে আছে, যেরকম ভাবে আপনার মুখ্যমন্ত্রী আমাকে দামি দেন না, ছেড়ে দিন। আর উত্তর তো চাপে মিনিস্টার উত্তর দেবে, আপনার কথা শুনতে আসেনি কেউ। আপনারা ইন্টারেস্ট অফ দি পাবলিক আপনারা বলছেন, এবার পাবলিক দেখবে আচ্ছা মন্ত্রী কি বলে, মন্ত্রীর কথা না লাস্টটা যাবে, আপনার কথা শুনলেন কি হবে? তাই যাদের যদি সত্যিকারের পাবলিক ইন্টারেস্ট হয়, তাহলে আপনাদের কথা শুনেছে। আপনার আর্টিকেল 16(3) কথা বলেছেন, আপনার অর্ডিন্যান্সের কথা আছে একটা প্রভিশনে, আপনারা 173 বলেছেন, সব শুনেছে। আমরাও ক্যাবিনেটে এসব আলোচনা শুনেছি, যদিও আমরা দেখতে হবে আদৌ আমাদের প্রপারলি ব্রিফ করেছে কিনা। যদি প্রপারলি ব্রিফ না, আমাদের মন্ত্রীরা কিচ্ছু বুঝে না, এই জায়গা নেই, কিন্তু প্রপারলি আমরা ব্রিফ হয়েছে কিনা কোনো ডকুমেন্টসের ব্যাপারে দেখতে হবে। আর আপনারা যেটা বলেছেন সেটা পরিষ্কার, মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বারবার বলতে চাইছেন, বারবার বাধা পাচ্ছে। সুতরাং আপনাদেরটা দেখে কোনো বাইরের লোক যাতে না ঢুকতে পারে, এটা আমি বলে দিই। অনেক কথা হয়েছে, আমি একটা কথা বলবো, একটা ক্লিয়ার। আপনি মেডিকেলের কথাটা যে বলছেন, মেডিকেলে এটা কিন্তু এখন নিট পরীক্ষার মাধ্যমে এসটি, এসসি, ওবিসি বা জেনারেল এগুলো কিন্তু তারা নির্ধারণ করে, এখানে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আপনি যেটা বলছেন যে মুখে বাইরের থেকে এসে মেডিকেল সিট নিয়ে নিয়েছে, এখানে কথা হচ্ছে কিন্তু আপনার মেইন যে টপিকসটা সেটা হচ্ছে চাকরির বিষয়ে, ঠিক না? 1, 2 নম্বর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট যেখানে দরকার। আমি আবার বারবার বলছি, আমরা বোঝানোর চেষ্টা করছি এই হাউসের মাধ্যমে সমস্ত মানুষের কাছে এটাই বলবো যে আপনারা এটা বরং অ্যাপ্রিসিয়েট করুন যে আমরা চাইছি যে ত্রিপুরার মানুষ, কারণ আমাদের পক্ষে বাইরে গিয়ে চাকরি পাওয়া ভেরি মুশকিল। আমাদের এখানে চাকরি একমাত্র বলা যায় যে সোর্স,
সেখানে আমরা এর কারণেই বলছি, কারণ আমরা ব্যাক লকে গিয়ে দেখেছি বাইরের থেকে ওই ভাষা ইত্যাদি দিয়েও সেখানে আমি জুডিশিয়ালের কথা বাদই দিই, সব দেখা গেছে আছে। তখন আমরা ঠিক করলাম যে আমরা এইভাবে যদি চলি আগামী দিন তো আমাদের এখানে আমাদের লোক থাকবে না। তখনই আমরা, এবং সেখানে দেখুন তেলেঙ্গানাতে কি বলেছে, কোনো এটা তেলেঙ্গানা স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 15ই আগস্ট 2025 কি বলছে, কোনো প্রার্থী যদি স্থানীয় প্রার্থী হিসাবে সংরক্ষণের সুবিধা দাবি করেন সংরক্ষণ, তাহলে তাকে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত কোথাও পড়াশোনা করছেন তার প্রমাণ হিসাবে স্টাডি সার্টিফিকেট জমা দিতে হবে। এটার থেকে ওই হিট যাতে না করে আর্টিকেল 16 কে, এর জন্যই আমরা কিন্তু ওই লাইনে গেছি। আমরা আবার যদি দেখা যায় হিট হচ্ছে আবার হবে, আমরা আবার অ্যামেন্ডমেন্ট করবো, আমরা কিন্তু সেগুলো করতে পারি আমরা। আরেকটা বিষয় আমি যেটা বলছি, সেখানে দেখুন আমরা অন্ধ্রপ্রদেশে সেখানেও কি বলছে যে কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত থাকলে একজন প্রার্থী সংশ্লিষ্ট লোকাল এরিয়ার স্থানীয় প্রার্থী হিসাবে বিবেচিত হতে পারেন। এর জন্য দেখা যায় সংশ্লিষ্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে প্রথমবার অংশগ্রহণের শিক্ষাবর্ষ পর্যন্ত আগের টানা 4টি শিক্ষাবর্ষে তিনি ওই লোকাল এরিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। এক এক জায়গায় এক এক রকম। আমরা এগুলো নিয়ে আমরা ট্রাভিং করে আমরা হলাম আমরা মতো করি, তো আমাদের ইচ্ছাটা সৎ ইচ্ছাটা আমাদের বুঝাতে হবে। তো আমার মোটা কথা হচ্ছে যে এখানে একটা ভালো হয়েছে আলোচনা হওয়ার সুবাদে আমরা আগামী, কিন্তু আমাদের উদ্দেশ্যটা এখানে জানানো খুব প্রয়োজন। এরকম যেন না হয় যে আমরাই করলাম এখন উইথড্র করে কেন না, আরে আমরা কি এমনিতে উইথড্র করলাম, যেহেতু একটা এখানে চ্যালেঞ্জ হয়েছে বিষয়টা, এবং আমরা প্রোটেকশনের বিষয় আছে। আপনারা এখানে এত খোলাখুলি বলা যাবে না, যেহেতু সাবজুডিস আছে ফিউচার এবং পাস্ট, তো আন্ডারস্ট্যান্ড। তো এই কারণেই আমি এই কথাটা আনলাম। ধন্যবাদ স্যার। আমি মেডিকেলের ব্যাপারে যে সিটটার ব্যাপারে একটু বলি, মাননীয় স্পিকার স্যার। আরে এটা তো বলা হয়ে গেছে তো, আমি একটু বলছি এটা ব্যাপারটা এটার সঙ্গে যুক্ত না, তবে আমি রেফারেন্সটা তাই না, এটা আমি বলেছিলাম। এখন কথা হচ্ছে বাইরে যদি নিট পরীক্ষার মাধ্যমে হোক, যদি এইভাবে সবাই যদি নিয়ে যায়, তো ত্রিপুরার যে এসটি যারা জনজাতি অংশের লোকরা তারা কি হবে? ঠিক আছে পরবর্তীতে হবে। এখন সব ডিউরেশনের নোটিশগুলি সমাপ্ত হলো। তো বর্তমানে ত্রিপুরা বিধানসভা কার্যক্রম পরিচালনা ও নিয়মাবলী বিধির 361 নম্বর অনুচ্ছেদ অনুসারে মাননীয় মুখ্যমন্ত্রী এই হাউজে রাজ্যের আরক্ষা দপ্তরের পুলিশ মহানির্দেশকের অপ্রত্যাশিত মৃত্যুর পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দেবেন বলে এক চিঠিমূলে আমাকে অবহিত করা হয়েছে। সবার নেতা তথা মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আমি সম্মতি জ্ঞাপন করেছি। এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে উক্ত বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা পুলিশ মহানির্দেশক অনুরাগের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে এখানে আমার বক্তব্য আমি এই হাউজের সামনে রাখছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই সবার মাধ্যমে ত্রিপুরার ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর অত্যন্ত দুঃখজনক ঘটনা সম্পর্কে কিছু কথা তুলে ধরতে চাই। গত 20 জুলাই 2026 আগরতলা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তার অস্বাভাবিক মৃত্যুর খবর আমরা পাই। ওই দিন সকাল প্রায় 11টা 30 মিনিটে তাকে তার অফিস চেম্বারে ওয়াশরুমের ভিতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এখানে প্রকাশ থাকে যে গত 20 জুলাই 2026 ইংরেজি ডিজিপি অনুরাগ প্রায় 10:12 অফিসে পৌঁছান। সেলামি নিয়ে উনি ওনার অফিস চেম্বারে গিয়ে আর্দালিকে বলেন যে উনাকে বেলা 11টা পর্যন্ত যেন কেউ বিরক্ত না করে। আর্দালিকে না জানিয়ে কক্ষের ভিতরে ওয়াশরুমের সংলগ্ন ছোট চেঞ্জিং রুমের দরজা উনি ভিতর থেকে লক করে দেন। বেলা 11টা পর্যন্ত কয়েকজন অফিসার সদর দরজা পর্যন্ত ফিরে যান। বেলা 11টার ঠিক পরে ডিআইজিপি হেডকোয়ার্টার শ্রী প্রণব মজুমদার ডিজিপির চেম্বারে ঢুকে দেখেন যে ডিজিপি চেয়ারে নেই। উনি ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে আর্দালি
এবং পার্সোনাল সেকশনে জানান। চেঞ্জিং রুমের দরজা ভিতর থেকে লক থাকায় বিপদের আশঙ্কার সাথে সাথে উনি পিএইচকিউ কার্পেন্টারকে ডাকা হয়। অন্যান্য অফিসাররাও ততক্ষণে সেখানে জড়ো হয়ে যান। দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় যে ওয়াশরুমের দরজাও ভিতর থেকে বন্ধ, দুটো, একটা হচ্ছে চেঞ্জ রুম আর একটা হচ্ছে ওয়াশরুম। তৎক্ষণাৎ সেই দরজাও ভাঙা হয় এবং তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আনুষঙ্গিক প্রসিডিউর ফলো করে সঙ্গে সঙ্গে তাকে এজিএমসি এবং জিবিপি হাসপাতাল আগরতলাতে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর প্রায় 12:48 চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার প্রকৃত কারণ এবং পরিস্থিতি নির্ণয়ের জন্য সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করা হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক। রাজ্যের একজন সর্বোচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকের এইভাবে চলে যাওয়া আমাদের সকলের কাছেই গভীর বেদনা। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার ও পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ঘটনার পর ডিজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হেডকোয়ার্টার্স, ত্রিপুরা পুলিশের দেওয়া লিখিত তথ্যের ভিত্তিতে 20 জুলাই ওয়েস্ট আগরতলা পিএসএ একটি ইউডি অর্থাৎ আনন্যাচারাল ডেথ কেস নথিভুক্ত করা হয়। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের নির্দেশমূলে এসপি ওয়েস্ট তদন্তের দায়িত্ব তুলে নেয়। এই তদন্তে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ এবং পশ্চিম জেলা পুলিশের অফিসারদের কোঅপ্ট করা হয়েছে। এই মামলার পুঙ্খানুপুঙ্খানুভাবে তদারকির দায়িত্বে আছেন আইজিপি ল অ্যান্ড অর্ডার। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পদ্ধতির সাহায্য নেওয়া হয়েছে। এখানে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ঘটনাস্থলে পরীক্ষা করে স্পট ভেরিফিকেশন রিপোর্ট জমা দিয়েছে। পাশাপাশি ইনকোয়েস্টও করা হয়েছে এবং লিগেচার ম্যাটেরিয়ালও সিজ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টও সংগ্রহ করা হয়েছে। নথি অনুযায়ী পোস্টমর্টম রিপোর্টে মৃত্যুর কারণ হ্যাঙ্গিং এবং সুইসাইডাল ইন নেচার বলে উল্লেখ করা হয়েছে। ভিসেরা পরীক্ষার জন্য স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি টক্সিওলজি ডিভিশনে পাঠানো হয়েছে। এছাড়া সমস্ত সম্ভাব্য তথ্য প্রমাণাদি ফরেন্সিক পরীক্ষা এবং রিপোর্টের জন্য বাইরে পাঠানো হয়েছে। পাশাপাশি ব্যাংক ট্রানজ্যাকশন এবং অন্যান্য ডকুমেন্টারি এভিডেন্সও পরীক্ষা করে দেখা হচ্ছে। তদন্তের প্রয়োজনে পুলিশের একটি দল নিউ দিল্লিতেও গিয়েছিল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই সভার মাধ্যমে বলতে চাই যে এটি অত্যন্ত সংবেদনশীল একটি ঘটনা। তাই কোনো অনুমান বা ধারণার ভিত্তিতে নয়, সমস্ত তথ্য প্রমাণ, ফরেন্সিক রিপোর্ট, ইলেকট্রনিক এভিডেন্স এবং অন্যান্য নথিপত্র যথাযথভাবে পরীক্ষা করেই ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি নির্ণয় করা হবে। আমাদের সরকারের কাছে শান্তি শৃঙ্খলা এবং নাগরিকদের নিরাপত্তা সবার আগে গুরুত্বপূর্ণ। কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে সেই ব্যক্তি যে পদেই থাকুক না কেন, ঘটনার প্রতিটি দিক নিরপেক্ষভাবে আইন অনুযায়ী তদন্ত করা এবং এই ঘটনার তদন্তে কোনো দিক যাতে বাদ না যায় তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সমস্ত বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং ডকুমেন্টারি এভিডেন্স যথাযথভাবে পরীক্ষা করতে হবে। ঘটনার পেছনে কোনো অন্য কারণ বা পরিস্থিতি রয়েছে কিনা সেটিও তথ্য প্রমাণের ভিত্তিতে খতিয়ে দেখতে হবে। আমাদের কাছে উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে শান্তি ও শৃঙ্খলা। নাগরিকদের নিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করেই আমরা রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই। সরকার কোনো অপরাধ সহ্য করবে না এবং কোনো ঘটনার তদন্তে যদি অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ইউডি অর্থাৎ আনন্যাচারাল ডেথ কেসের তদন্ত চলছে, তাই তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন হবে না। আমি আবারও প্রয়াত ডিজিপি অনুরাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই ঘটনার প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য উদ্ঘাটনের জন্য প্রয়োজনীয় সমস্ত আইনসম্মত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সভা আগামী 28 আগস্ট 2000 কোনো ডিসকাশন আমি করতেছিও না। আমি তো কোনো ডিসকাশন আমি করছিও না। স্টেটমেন্ট আমি জানি। আমি শুধু একটাই, এটার ইয়ে কি শেষ হয়ে গেছে? তদন্ত শেষ মাননীয় মুখ্যমন্ত্রী? তদন্ত চলছে। তদন্ত সব শেষ হয়নি তো? নিশ্চয়ই তদন্ত শেষ হয়নি, তদন্ত তো চলছে।
তদন্ত চলাকালীন পোস্টমর্টম রিপোর্ট, হ্যাঙ্গিং, সুসাইডিক্যাল এই শব্দগুলো ইউজ করতে পারে ইন স্টেটমেন্ট? I want to know from you, the Chief Minister, না না whether during course of investigation, এই সভা আমি 28 আগস্ট postmortem, 26 তারিখ বেলা 11টা ঘটিকা পর্যন্ত মুলতবি রইল। আরে আমার 361 রুলস অনুযায়ীতে এটা রিপোর্ট দেওয়ার পর এর উপরে কোনো আলোচনা হয় না, আপনারা ভালো জানেন। আপনারা হ্যাঁ শেষ করেছি। শেষের পরে